আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চারা? কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও, ভিডিওটা শেয়ার দিয়ে দাও। এই সব কিছুর জন্য যে ইউ মেডিকেল দুইটাতেই তোমরা ভালো কমন পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও বলো। ভিডিওটা শেয়ার দিয়ে দাও, একটু তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও, মেনশন দিয়ে দাও। সব কিছু ঠিক আছে কিনা, যা প্রয়োজন তাই পড়াবো, একদম যা প্রয়োজন। ঠিক আছে, এখন এটা হলো কি, এটা শর্ট সিলেবাসে বাইরে না? এই শর্ট সিলেবাস আছে, শর্ট সিলেবাস এই মিলাই। আচ্ছা যাই হোক, মানে যা প্রয়োজন। ঠিক আছে, শর্ট সিলেবাস প্লাস হলো মানে যেটা ফুল সিলেবাসে আছে, মানে মোটামুটি ইম্পর্টেন্ট যা সব পড়ে দিবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট যা সব পড়ে দিবে। আরে ফ্রি করে দিয়ে কি লাস্ট ক্লাস এগুলো এখন হলো শেষ মোমেন্টে, মেডিকেলের আগ পর্যন্ত, মেডিকেলের আগে এলো। ঠিক আছে, ভাবতেছি তোমাদের মেডিকেল আগে তো এই একটা ক্লাসই, কেমিস্ট্রি এই একটা ক্লাসই। ঠিক আছে, আর ইংলিশটা হলো সবার জন্যই, অনেকেই চাইছে, তো ইংলিশটার জন্য ফ্রি করা হচ্ছে। ঠিক আছে, এই বাচ্চা কাচ্চারা একটুই করো, একদম জোস ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু শেয়ার দিয়ে দাও। কি বুঝলাম, আমরা কি পড়াইতে পারি না নাকি? বুঝলাম না, মানুষের হলো মানে মানুষ লাইভ টাইপ নিলে দেখি যে 500-1000 দেহ, সারা আমাদের ক্লাসই করস না, যাই মুখা কিনা ক্লাস মাস নিব না কিন্তু, বুঝিস? হ্যাঁ, আমার পেইড বেচে স্টুডেন্ট আছে 1000-এর কাছাকাছি, বললাম ক্লাস করস না একটা। এই পেইড বেচে যারা আছে একটু করো তো, গ্রুপে দিয়ে দাও তো, গ্রুপে দিয়ে দাও, পেইড বেচে দিয়ে দাও। পেইড বেচের পোলা বানাবো, এগুলো হলো মানে আয়োডিন কম মনে হয় আমার কাছে। ঠিক আছে, ওরা চিন্তা করে যে এই ক্লাস নিতেছে, তাহলে এটা তো মনে হয় ভিতরে নিতেছে না বা বাইরে নিতেছে না, এটা তাহলে ক্লাস মানে লাগবে না। মানে একই ক্লাস, আচ্ছা এনে যদি কর্মরসী রসায়ন পড়ায়, এটা আবার ভিতরে মানে কর্মমুখী রসায়ন, আর কি আকাশ থেকে নতুন করে নামাবে? পড়াশোনা তো সেম। পেইড বেচে যারা আছো একটু গ্রুপে বলো তো, পেইড বেচে তোমাদের যারা আছো একটু ইয়েতে বলো, টেলিগ্রামে বলো, তানভীর ভাই সবাইকে ক্লাসে আসতে বলছে, টেলিগ্রামে বলো তানভীর ভাই সবাইকে ক্লাসে আসতে বলছে, একদম সবগুলো গুলি করবো বলছে। দেখছস, আপনি কি করেন তা? হামিদ ভাই কই? যাইতেছি গে যা, থাকলাম না তোদের নে। তোর ভাই কালকে ঢাকাতে চলে আসছে, তোদের ক্লাস নিবে আজকে, এই জন্য সারা রাত ঢাকায় ঘুরে আজকে ময়মনসিং চলে আসছে। মানে একটা মানুষের এনার্জি কত থাকলে যে সারা রাত ঢাকায় গেছে, তারপর ঢাকায় তাকাইতে পারতেছি চোখে, সারা রাত ঢাকায় ঘুরছে, মানে বাইক দিয়ে গেছে। তুই বুঝ, এই শীতের মধ্যে, এই শীতের মধ্যে বাইক দিয়ে গেছে। না আছে তোর লাইসেন্স ছিল, কি আছে যে না আছে ওর লাইসেন্স, না ছিল গাড়ির লাইসেন্স। ঠিক আছে, এর মধ্যে শীত ঠান্ডা, নিজের 2 দিন পর প্রব, এমনি এলো বাসায় যায়, বাড়িতে যায় এলো রাখছে ঠান্ডা, পরের দিন মেজো ভাই পরীক্ষা, মানে এত কিছুর মধ্যে নর্মাল টাইমে গেলে কোনো সমস্যা নেই, আবার জায়গা ঘুরে আইছে, ব্যাপার না। ঢাকায় গেছে, ঢাকাকে ও ইয়েতে সমস্যা নেই, এগুলো নিয়ে আমার কোনো ব্যাপার নাই। কিন্তু মানে আছে না ইউজুয়াল ব্যাপারটা, ইউজুয়াল ভাবে যাওয়া এটা তো উচিত হয় নাই। যাই হোক, ক্লাস করো। ওই গ্রুপে বলছস তানভীর ভাই বল, তানভীর ভাই বলছে সবাই রে ইমিডিয়েটলি ক্লাস আসতে, ব্ল্যাক পরে নিচে লিখবি তানভীর ভাই, মানে তোরা তো আবার কবে তুই জারি দিতেছস, এটা সেই একটা জারি দিয়ে বল যে সবাই বলছে তানভীর ভাই ক্লাস আসতে। ঠিক আছে, চল আমরা শুরু করি। আজকে হচ্ছে আমরা কর্মমুখী রসায়ন চ্যাপ্টার দেখবো ইনশাল্লাহ। কর্মমুখী রসায়নের যে শর্ট সিলেবাসের যে পার্টটুকু আছে এইটুকু আমরা দেখার চেষ্টা করবো, যেটা তোমার মেডিকেল এবং জাবিডি ইউনিট দুইটাই কভার হয়ে যাবে একসাথে ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি তোমরা যারা সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, এখান থেকে তুমি কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারো যে এখান থেকে কোশ্চেন আসে, আর জাবিডি ইউনিটে তো কোশ্চেন আসেই। সো দুইটার জন্য ইম্পর্টেন্ট, আজকে আমরা এই পার্টটা পড়বো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আচ্ছা, তোমাদের হচ্ছে দেখো টেনশন হচ্ছে শেষ সময়, পড়ায় মন বসতেছে না, টেনশন হবে শেষ সময়, এটাই স্বাভাবিক একটা বিষয়।
টেনশন, যাদের হবে না ওইটাই মানে অস্বাভাবিক বিষয়। কারণ তুমি ধরো এতদিন ধরে স্বপ্ন দেখে আসতেছো, প্রায় হচ্ছে ধরো 10-12 বছর ধরে একটা জিনিসের জন্য স্বপ্ন দেখে আসতেছো, সেই স্বপ্নের খুবই তুমি দ্বার প্রান্তে দাঁড়ায় আছো। এর জন্য কি অবশ্যই তো মানে কাজ করবে, টেনশন কাজ করবে। বা বড় একটা কাজ করতে গেলে আগে হচ্ছে বিভিন্ন ধরনের টেনশন কাজ করে না। সো এইটা তুমি বড় কাজ করতে যাইতেছো না লাইফের, তোমার লাইফের একটা ডিসিশন হচ্ছে তুমি নিতেছো যে তোমার পরবর্তী লাইফের গন্তব্যটা কোন দিকে হবে। যদি তুমি চান্স পাও দেখবা তোমার গোল একদিকে যাইতেছে, যদি তুমি চান্স না পাও তোমার গোল অন্য দিকে যাইতেছে। সো তোমার লাইফ কি একদম নির্ধারণ করে দিতেছে এইটা। এর জন্য কি গুরুত্বপূর্ণ একটা জিনিস, টেনশন তো থাকবেই, কিন্তু এইটা নিয়ে আবার কি বেশি প্যানিক করা যাবে না যে আল্লাহ আমি তো সারাদিন 10-12 ঘন্টা করে টেনশন করি, এটা করা যাবে না। টেনশন আসবে, এটাই নর্মাল। বা হচ্ছে মনে হবে সবকিছু ভুলা যাইতেছে, কিছু মনে থাকতেছে না, বা মনে হবে কিছু আমি মনে হয় পারবো না। এটা সবার ক্ষেত্রে, যে ফার্স্ট হয় অ্যাডমিশন টেস্টে যে ফার্স্ট হয় তার ক্ষেত্রে এটা মনে হয়। বা তুমি লাইফের যে স্টেজে পরীক্ষা দাও তোমার এইটাই মনে হবে যে সবকিছু ভুলে যেতেছে, কিছু মনে থাকতেছে না। কিন্তু আলটিমেটলি তোমার পরীক্ষার হলে গেলে বা কোশ্চেন দেখলে দেখবে আলটিমেটলি সবকিছু মনে হয়ে গেছে। ঠিক আছে, সো কি এসব নিয়ে প্যারা নেওয়া যাবে না। ঠিক আছে, সো সবসময় কি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে না আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আর কি পরিশ্রম করলে অবশ্যই সেটার ফল তুমি হচ্ছে পাবাই। যদি সৎভাবে পরিশ্রম করে থাকো সেটা অবশ্যই তুমি সফল হবে। কারণ কি আল্লাহ তাআলা হচ্ছে উত্তম বিচারক। তুমি ধরো বাংলাদেশে অ্যাডমিশন টেস্টগুলো এগুলো কম্পিটিটিভ এক্সাম, এখানে ধরো অনেক মানুষ পরীক্ষা দেয়, এর মধ্যে থেকে কি তোমার যে খুবই অল্প পরিমাণ মানুষ হচ্ছে চান্স পায়। এখন কিভাবে তারা হচ্ছে কি নির্ধারণ করবে, এইটার জন্য কি করা হয় যে যে যোগ্য ওই দিনের জন্য যে যোগ্য হয়েছে তারা কি মানে সেই হচ্ছে আলটিমেটলি চান্সটা পায়। পরিশ্রম কিন্তু অনেকেই করে। দেখো তুমি হচ্ছে ধরো প্রায় হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো বা জাহাঙ্গীরনগর বলো, সব জায়গায় কিন্তু ধরো প্রায় লাখের মতো পরীক্ষা দেয়, কিন্তু দিন শেষে জাহাঙ্গীরনগর চান্স পায় হচ্ছে মাত্র 300 জন, মেডিকেলে চান্স পায় মাত্র 5000 জন। এখন কেন হচ্ছে বাকিরা পায় না পরিশ্রম করার পরেও? কারণ হচ্ছে কি ধরো তারা হয়তো তার পরিশ্রমটা অতটুকু মানে যে চান্স পাওয়ার মতো লেভেলের হয় নাই, বা ওই দিনের পরীক্ষাটা সে কি নার্ভটা কন্ট্রোল করতে পারে নাই, বা ওই দিনের পরীক্ষাটা কি তার লাখ মতো হয়েছে না, বা তার মন মতো হয় না, এর জন্য দিন শেষে দেখা গেছে চান্স পায় না। এর জন্য শুধুমাত্র পরিশ্রম দিয়ে কখনো চান্স পাওয়া সম্ভব না। পরিশ্রমও করতে হবে, যে সর্বোচ্চ লেভেলের পরিশ্রম করতে হবে। তুমি সবসময় তুলনা করবে কার সাথে, যে বাংলাদেশে আরো কি আমার সাথে কম্পিট করার মতো আরো কি ধরো 1 লাখ স্টুডেন্ট আছে, আমি 1 লাখ স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট হব, তাইলে কি পরিমাণ তোমার পরিশ্রম করা উচিত এটা তুমি যখন নিজে চিন্তা করবো তখনই বুঝতে পারো তোমার পরিশ্রমের লেভেলটা কি লেভেলের হচ্ছে আপডেট করা উচিত বা কতটা বাড়ানো উচিত। ঠিক আছে, আর হচ্ছে পরিশ্রম তো অবশ্যই করতে হবে, সাথে সৃষ্টিকর্তার দোয়া ছাড়া কখনোই চান্স পাওয়া সম্ভব না, মানে সৃষ্টিকর্তার রহমত ছাড়া। এইটাই তো বললাম যে পরিশ্রম করার পরেও কেন চান্স হয় না, কারণ হয়তো তার লাখটা ফেভার করে না, বা সৃষ্টিকর্তার রহমত তার সাথে ছিল না। এর জন্য পরিশ্রমও করতে হবে, সাথে আল্লাহর কাছে দোয়াও করতে হবে। কারণ দুইটার সংমিশ্রণ হইলেই তুমি কি পাবা, চান্স পাবা, নাইলে কখনোই চান্স পাওয়া সম্ভব না। ঠিক আছে, এর জন্য কি করতে হবে, পরিশ্রম প্লাস আল্লাহর কাছে দোয়া করা। লাস্ট সময় তো বেশি বেশি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবা, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ তুমি মানে সহজ করো আমার এই পথটা। ঠিক আছে, তাহলে বেশি করে দোয়া করবো, আশা করি আল্লাহ ইনশাল্লাহ সহজ করবে। তো চলো শুরু করি আমরা। তাহলে আমরা আজকে হচ্ছে কর্মমুখী রসায়নটা কি পড়বো, কর্মমুখী রসায়ন যে চ্যাপ্টারটা আছে এইটা হচ্ছে দেখবো। দেখো কর্মমুখী রসায়ন মানে কি, আমরা ধরো হচ্ছে এর আগের যে চ্যাপ্টারগুলো ছিল রাসায়নিক পরিবর্তন, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া নিয়ে ছিল, বা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কি, ওখানে বিভিন্ন ধরনের মৌল নিয়ে তুমি কাজ করছো। এই কর্মমুখী রসায়ন আমাদের কি নিয়ে কাজ করা হয়, খাদ্য রিলেটেড জিনিসপত্র নিয়ে কি করা হয়, কর্মমুখী রসায়ন আলোচনা করা হয়। খাদ্য মানে কি, কৃষির সাথে রিলেটেড। ধরো তুমি একটা জিনিস কয়দিন হচ্ছে সংরক্ষণ করতে পারবা, বা কয়দিন হইলে এটা পচে যাইতে পারে, বা কিভাবে ভালোভাবে সংরক্ষণ করতে পারি, এই যে প্রসেসগুলো, এটা নিয়ে আমাদের কি কর্মমুখী রসায়নে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি। এখানে কি পড়তেছি আমরা, কর্মমুখী রসায়ন শুরু করতেছি। দেখো আচ্ছা, দেখো আমাদের এখানে প্রথমে খাদ্য নিরাপত্তা এবং হচ্ছে রসায়ন, মানে মোট কথা খাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে, যে কোনো খাদ্য নিয়ে আমাদের এখানে আলোচনা করা হয়েছে ওভারঅল এই চ্যাপ্টারটাতে। দেখো প্রথম হচ্ছে খাদ্য নিরাপত্তা এবং হচ্ছে রসায়ন, মানে খাদ্যের নিরাপত্তার সাথে রসায়নের কি সম্পর্ক আছে বা রসায়নের কি যোগসূত্র আছে, এইটাই হচ্ছে এখানে আলোচনার প্রধান টপিক। আচ্ছা দেখো আমাদের ধর প্রথম আমরা যদি দেখি যে খাদ্য নিরাপত্তা কয়টা, 3টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কয়টা ভিত্তি, 3টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। দেখো এটা কিন্তু মুখস্থ করার কোনো জিনিস না যে খাদ্য নিরাপত্তা তুমি বুঝা পড়লেই কিন্তু হয়। এখন আমরা করি কি যে কোনো জিনিস বুঝতে যায় না, কি মানে দেখা গেছে না এটা বুঝবো না, আমি ডাইরেক্ট মুখস্থ করবো। যখন তুমি ডাইরেক্ট মুখস্থ করতে হবে তখন কি একটু চেঞ্জ করে দিলে তখন মাথায় আর কাজ করে না। এর জন্য কি করতে হবে, মুখস্থ তো করবাই, তুমি মুখস্থ সাথে কখনো মানে পারা সম্ভব না, সাথে বুঝা পড়লে কি মুখস্থ করলে কি হবে, তোমার সেটার স্থায়িত্বটা অনেকদিন হবে, স্থায়িত্বটা অনেকদিন থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের বলছে কি কয়টা, 3টা নীতির উপর ভিত্তি করে হচ্ছে প্রতিষ্ঠিত। আচ্ছা 1 নাম্বার পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। আচ্ছা এখন দেখো এইটা হচ্ছে কি হয়েছে, কিভাবে হয়েছে। ধরো তুমি যে একটা বাজারে গেছো কি কিনবা, ধরো ইলিশ মাছ কিনবা, বাজারে গেছো কি কিনবা, ইলিশ মাছ কিনতে হচ্ছে গেছো। আচ্ছা এখন যদি বাজারে ইলিশ মাছ না থাকে তুমি কি কিনতে পারবা, যদি ধরো হচ্ছে বাজারে গেছো যে ইলিশ মাছ নাই, তুমি কি কিনতে পারবা চাইলেও? তোমার কাছে টাকা আছে, ইচ্ছা আছে, বাজারেও গেছো, তুমি সবকিছুই করছো,
তোমার কাছে হচ্ছে কি এখন বাজারে ইলিশ মাছই নাই, তুমি কিনতে পারবা চাইলেই পারবা না। তাইলে কি হইতে হবে, আমার বাজারে অবশ্যই মজুদ থাকতে হবে বা ওইটার কি যোগানটা থাকতে হবে। যদি আমার বাজারে যোগান থাকে, আমার পকেটে টাকা থাকে, আমার ইচ্ছা থাকে, এরপর আমি বাজারে গেলে কি করতে পারবো, ইলিশ মাছটা কিনতে পারবো। তো তাহলে প্রথম আমার শর্ত কি, যে যোগান থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে যোগান থাকতে হবে। বা প্রাপ্তি মানে কি, দেখো আমাদের খাদ্য প্রাপ্তি মানে ওই যে যোগান জিনিসটা বুঝাইছে, ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বর শর্ত কি, খাদ্যের যোগান থাকতে হবে বা পর্যাপ্ত পরিমাণ কি খাদ্যের যোগান আমাদের থাকতে হবে, এটা ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত কি, দেখো আমাদের খাদ্য গ্রহণের সামর্থ্য। দেখো এইটা দেখো, ধরো তোমার কাছে বাজারে ইলিশ মাছ আছে, আচ্ছা এখন তোমার ইচ্ছাও আছে, কি আছে, ইচ্ছাও আছে যে ইলিশ মাছ আজকে খাবো, কিন্তু পকেটে টাকা নাই, তুমি কিনতে পারবা ইলিশ মাছ? ইলিশ মাছ কি তোমার দিয়া দিবে? যে চেহারা যে আপনি আসলেন এত কষ্ট করে, যে এত দূর থেকে আসলেন আপনি কষ্ট করে, যে হচ্ছে আপনারে ইলিশ মাছ দিয়া দিলাম ফ্রি, এটা কি হবে? এটা হবে না। তার মানে কি, ইচ্ছা লাগবে প্লাস কি টাকাও লাগবে আমাদের, মানে কি সামর্থ্য থাকতে হবে। 2 নম্বর কথা কি, আমাদের ওই যে জিনিসটা আছে ওইটা কি ক্রয় করার মতো সামর্থ্য থাকতে হবে, এটা হচ্ছে 2 নম্বর শর্ত। এটা কি আমাদের 2 নম্বর শর্ত, ঠিক আছে। তাহলে কি খাদ্য গ্রহণের সামর্থ্য মানে কি, তুমি ধরো একটা জিনিস তোমার মুখের সামনে আছে, এখন তুমি কি ধরো তোমার মরণাপন্ন রুগী, তুমি একদম মরণাপন্ন রুগী, এখন মরণাপন্ন রুগী বা হচ্ছে ধরো তুমি চিন্তা করতে পারো ডায়াবেটিস হয়েছে, তোমার ডায়াবেটিস হলে ধরো আমি তোমার সামনে কি 1 প্লেট মিষ্টি নিয়ে এসে দিলাম, এখন তুমি কি চাইলে খাইতে পারবা? যদি তুমি সচেতন হচ্ছে একজন রুগী হও, চাইলে কি খাইতে পারবা? তুমি তোমার হচ্ছে কি আছে, ডায়াবেটিস আছে, তুমি জানো কি মিষ্টি জাতীয় খাবার খাইলে কি তোমার জন্য ক্ষতি, এইটা তুমি কি চাইলেও 1 প্লেট মিষ্টি থেকে খাইতে পারবা? তুমি খাইতে পারবা না। তার মানে কি, দেখো আমাদের খাদ্য গ্রহণের জন্য কি হইতে হবে, মানে সামর্থ্যবান হইতে হবে। কি হইতে হবে? সামর্থ্যবান হইতে হবে। মানে তুমি একদম সুস্থ আছো তখন তুমি খাইতে পারো, কোনো প্রবলেম নাই। কিন্তু তাইলে কি, ধরো পকেটে টাকা নাই, পরে হচ্ছে তোমার রোগ হয়ে আছে, তখন কিন্তু চাইলেও কিন্তু কি তুমি খাইতে পারবে না। তার মানে কি হইতে হবে, সামর্থ্যবান হইতে হবে। 2 নম্বর শর্ত কি, সামর্থ্যবান হইতে হবে, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর হচ্ছে খাদ্যের সঠিক ব্যবহার। 3 নম্বর হচ্ছে কি আমাদের খাদ্যের সঠিক ব্যবহার। এখন দেখো, ধরো তোমার কাছে এই দুইটাই আছে, খাদ্য প্রাপ্তিও আছে, খাদ্য সামর্থ্য আছে। এখন 3 নাম্বার কি, যদি তুমি সঠিক ইউজ তুমি না জানো, তাইলে কিন্তু তুমি কি ভালো করতে পারবে না। ধরো এই যে আমাদের মোবাইল ফোন একটা কি, ধরো এটার কিন্তু তুমি ভালো কাজও করতে পারো, ভালো কাজে ইউজ করতে পারো, খারাপ কাজে ইউজ করতে পারো। এখন এটা কিন্তু পুরোটাই কি তোমার উপর ডিপেন্ড করে। যদি তুমি এটাকে ভালো কাজে ইউজ করো, দেখবে জীবনে অনেক কিছু করতে পারতেছো, এই ফোন দিয়ে তুমি সবকিছুই টাকা কামাই থেকে সবকিছু করতে পারতেছো। আবার এটাকে যদি তুমি খারাপ কাজে ইউজ করো, দেখবা তুমি কি খারাপ কাজের দিক দিয়ে সবকিছু করতে পারতেছো। তো ভালো জিনিসটা কি ব্যবহারের উপর ভিত্তি করে কি সেটা হচ্ছে ভালো বা খারাপ হইতেছে। সো আমার কি করতে হবে, ব্যবহারটা অবশ্যই জানতে হবে। এখন তোমার কাছে আমি দিয়ে দিলাম, ধরো 10 কোটি টাকা দিয়ে দিলাম, কিন্তু তুমি কি জানো না, টাকার যে প্রপার ম্যানেজমেন্ট সেটা তুমি জানো না, সেটা কি করো না, জানো না তুমি। কারণ টাকার প্রপার ম্যানেজমেন্ট না থাকলে কি হবে, তোমার দেখা গেছে তোমার 10 কোটি টাকা তুমি 1 বছরে শেষ করে ফেলাইছো, পরে কি তুমি ফকির ছেলে, আবার কি সেই পথের ফকিরই হয়ে গেছো। সো এর জন্য কি করতে হবে, যে কোনো জিনিসের প্রপার ইউজটা জানতে হবে, ঠিক আছে। প্রপার ইউজটা জানলে আমার জন্য কি হবে, প্রপার ইউজ জানলে আমাদের জন্য কি হবে, প্রপার ইউজ জানলে সেটাকে আমি ভালোভাবে ব্যবহার করতে পারবো। তার মানে এই 3টা হচ্ছে আমাদের কি খাদ্য নিরাপত্তার 3টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, ঠিক আছে। এটাকে মুখস্থ করা লাগবে, আশা করি মুখস্থ করা লাগবে, তাহলে এটা একটু দেখবা। এরপর হচ্ছে দেখো আমাদের যে খাদ্যের হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রে রসায়নটা কিভাবে হচ্ছে আমাদের কি রিলেটেড, কৃষি ক্ষেত্রে কি আমাদের রসায়নটা কিভাবে রিলেটেড। দেখো আমাদের আমরা যদি দেখি যে বিভিন্ন ধরনের সার আছে, বিভিন্ন ধরনের কি আমাদের সার হচ্ছে আমরা কৃষি ক্ষেত্রে প্রয়োগ করি, কেন? কারণ যেন ফসলটা কি হয়, বৃদ্ধি পায়, ফসলের যেটা পরিমাণ আছে সেটা যেন বেশি হয়, আমরা যেন লাভবান হইতে পারি। আর সবাই কি চায় যে আমাদের হচ্ছে ফসল যেন বেশি বেশি হোক, ফসল কি হয় বেশি বেশি যেন হোক। আচ্ছা এখন তাহলে দেখো আমাদের কি কি সার হয়, নাইট্রোজেন, ফসফরাস, হচ্ছে পটাশিয়াম। এই যে নাইট্রোজেন, ফসফরাস বা পটাশ বিভিন্ন ধরনের সার হয়। এখন কোনটার ইউজ কোন ক্ষেত্রে করা হয় এইটা আমাদের কোশ্চেনে আসে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন যখন তুমি এই 3টার একসাথে মুখস্থ করতে যাও, তখন কি কোশ্চেন আসলে কনফিউশন কাজ করে, আল্লাহ এটা মনে হয় এইটার মধ্যে, এইটা নাই এইটার মধ্যে, তখন ঝামেলা কাজ করে। সো আজকে আমরা একদম কনফিউশন ছাড়া পড়বো, ঠিক আছে। দেখো বাস্তবিক লাইফ থেকে, ধরো আমাদের তুমি হচ্ছে একটা তোমার খুব শখ, তুমি হচ্ছে কি বাসায় কি করবা, তোর গাছপালা লাগাবা, বাগান করবা, তোমার বাসায় কি করবে, বাগান করবা। আচ্ছা এখন ধরো তুমি অনেকগুলা গাছ নিয়ে আসছো, বাসায় বাগান করার জন্য অনেকগুলা গাছ নিয়ে আসছো। আচ্ছা নিয়ে আসার পরে কি হয়েছে, ধরো তুমি প্রতিদিন যত্ন করে কি পানি দিতেছো বা সুন্দর করে দেখে রাখতেছো। আচ্ছা এখন কি হয়েছে, ধরো তোমার 10 দিন 20 দিন, ধরো 1 বছর হয়ে আছে, কিন্তু গাছ যতটুকু নিয়ে আসছো অতটুকুই আছে, গাছ কি হয় না আর বাড়ে না, গাছ কি হয় না আর বাড়ে না। এই যে আমি যতটুকু নিয়ে আসছিলাম অতটুকুর মধ্যে আছে, তো গাছের কি নাই, বৃদ্ধি নাই। তার মানে কি করতে হবে, তুমি এখন কি করবা, যেহেতু তোমার শখ এটা তুমি পূরণ করবাই তুমি, তার মানে এই যে আমার গাছ আছে এটা কি বড় করতে হবে না, বড় করতে হবে। বড় করার জন্য তুমি কি করবা, তুমি হচ্ছে বিভিন্ন ধরনের সার দিবা, কি করবা, বিভিন্ন ধরনের সার দিবা। তাহলে কি সার দিলে কি হবে, আমাদের গাছটা দেখা গেছে আস্তে আস্তে বড় হবে, যেহেতু সে পুষ্টিটা পাইতেছিল না বা সারটা পাইতেছিল না, এর জন্য কি হইতেছিল না, সে বড় হইতে পারতেছিল না বা বৃদ্ধি হইতে পারতেছিল না। তার মানে কি
আমি একটা গাছ নিয়ে আসছি, ওইটার কি নাই, বৃদ্ধি নাই বা বড় হইতেছে না। এখন আমি কি করব, সার দিব। আমি কি করব, সার দিব। ঠিক আছে, তাহলে সার দিলেই কি হবে, আস্তে আস্তে গাছটা বড় হবে। তাহলে দেখো আমরা যদি একটু দেখি, তাহলে আমাদের কি বৃদ্ধি নাই, আমাদের কি গাছের কি নাই, বৃদ্ধি নাই। আমি যে বাগান করব, যে গাছ নিয়ে আসছি, ওইটার কি নাই, বৃদ্ধি নাই। ঠিক আছে, তাহলে কি নাই, বৃদ্ধি নাই। দেখো বৃদ্ধি নাই দিয়ে হচ্ছে আমাদের কি, নাইট্রোজেন। নাই হচ্ছে আমাদের কি, নাইট্রোজেন। তার মানে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে কে, সেটা হচ্ছে আমাদের কি, নাইট্রোজেন যুক্ত সারগুলা। তাহলে কি আমাদের দেখো উদ্ভিদের, এটা কি আমাদের উদ্ভিদের বৃদ্ধিতে, কিসের বৃদ্ধিতে, উদ্ভিদের বৃদ্ধিতে, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে কি, তাহলে নাইট্রোজেন যুক্ত যে সারগুলো আছে এগুলো কি আমাদের উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। খুবই সহজ না, যে তুমি বাস্তবিক ক্ষেত্রে এটা তো এরকম কোনো জিনিস না যে মানে পড়াশোনা নতুন অন্য জগতের জিনিস। পড়াশোনা তোমার কি বাস্তব লাইফে যা করো ওইটাকেই তোমার কি বইয়ের মধ্যে গুছাই দিছে, এইটাই হচ্ছে পড়াশোনা। যদি তুমি যখন রিলেটেড করে পড়বা পড়াশোনা বাস্তব লাইফের সাথে, তখন কি হয়ে যাবে, পড়াশোনাটা দেখবো তোমার কাছে ভালো লাগতেছে। তোমার কাছে এখন কি মনে হয়, ফোন চালাইলে ভালো লাগে, কারণ ওইটা তোমার কাছে কোনো প্রেশার না, তোমার ওইটা ভালো লাগতেছে। পড়াশোনাটাকে যখন নিজের মধ্যে ভালো লাগানো মানে ভালো লাগাইতে পারবা, তখন দেখবা তুমি পড়াশোনা করতেও ভালো লাগতেছে। ঠিক আছে, সো কি পড়াশোনা মজা করে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা বললাম কি, বৃদ্ধি আমাদের নাই, বৃদ্ধি নাই, কি করবো, আমি সার দিব। এখন কি সার দিব, তাহলে নাইট্রোজেন যুক্ত সার দেবো। তাহলে বৃদ্ধিতে বৃদ্ধি, নাই দিয়ে হচ্ছে আমাদের কি, নাইট্রোজেন। নাইট্রোজেন যুক্ত সার দিলে কি হবে, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করবে। তাহলে দেখো আমাদের এই যে এরা কি উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক, এটা কি আমাদের নাইট্রোজেন যুক্ত সারগুলো কি উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক। উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক কি, নাইট্রোজেন যুক্ত যে সারগুলো আছে এগুলো কি আমাদের উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক। ঠিক আছে, আচ্ছা তোমাদের 21 তারিখ থেকে হচ্ছে ডি ইউনিটের পরীক্ষা মানে এক্সাম শুরু হবে আর কি। এখন এইটা মানে শিওর কেউই বলতে পারে না, মাঝে মাঝে হচ্ছে দেখা গেছে ডি ইউনিটের পরীক্ষা আগে শুরু হয়, আগে মাঝে মাঝে আবার এই ইউনিটের পরীক্ষা আগে শুরু হয়। এখন এইটা শিওরলি কেউই বলতে পারে না, তবে তুমি ধরে রাখো যে 21 তারিখে পরীক্ষা হবে। এটা ধরে রাখলে কি হবে, যদি তোমার পরীক্ষা 23 তারিখ বা 24 তারিখ থেকে শুরু হয়, তখন কিন্তু দুই দিন টাইম বেশি ধরতে পারবা। ঠিক আছে, 2 দিন টাইম বেশি ধরলে রিভিশনটা বেশি দিতে পারবা। আচ্ছা, এরপর দেখা হচ্ছে নাইট্রোজেন যুক্ত প্রধান সার হচ্ছে কি আমাদের ইউরিয়াটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন যুক্ত প্রধান সার। সংকেতটা একটু দেখে রাখ, কি NH2 দুই সাথে দুই আছে আর কি, কার্বন মনোক্সাইড, কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে কি এটা তোমার ইউরিয়ার সংকেত। ইউরিয়ার সংকেতটা হচ্ছে আমাদের কি দেখে রাখতে হবে। তাহলে আমরা বললাম কি উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ককে, সেটা আমাদের নাইট্রোজেন যুক্ত সার। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের কি ফসফরাস। এরা কি করে, ফসফরাসের মধ্যে একটা অন্যতম একটা সার হচ্ছে কি ট্রিপল সুগার ফসফেট। কি ট্রিপল সুগার ফসফেট, ভালো করে দেখবা এটা কি ট্রিপল সুগার ফসফেট বা টিএসপি। ট্রিপল সুগার ফসফেট বা কি টিএসপি হচ্ছে কি আমাদের যে ফসফরাস যুক্ত একটা সারের মধ্যে অন্যতম একটা সার। তাহলে এটা ভালো করে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাহলে হচ্ছে ও কি কাজ করে, টিএসপি কি কাজ করে, ও হচ্ছে আমাদের কি মূলের বৃদ্ধিতে সহায়তা করে। কিসের বৃদ্ধিতে, মূলের বৃদ্ধিতে সহায়তা করে, মানে মূলের ক্ষেত্রে কাজ করে। তাহলে কি মূলের ক্ষেত্রে কাজ করে কে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা আমাদের ফসফরাসটা কিসের ক্ষেত্রে কাজ করে, মূলের ক্ষেত্রে কাজ করে। বা মূলের জন্য যে বিভিন্ন ধরনের সার দরকার, সেটার জন্য আমাদের কি ফসফরাস আমি দিব, যদি যখন মূলের দরকার হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের দেখো যে ডাইঅ্যামোনিয়াম ফসফেট, যে ফসফরাস যুক্ত আরেকটা সার হচ্ছে আমাদের কি ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি। এটা সংকেতটা একটু দেখে রাখবো। ঠিক আছে, এটা সংকেতটা কি আমাদের দেখে রাখবো। এই যে ডাইঅ্যামোনিয়াম ফসফেট ডিএপিটা আছে, এটা কি আমাদের অম্লধর্মী, ক্ষারধর্মী এবং কি নিরপেক্ষ 3 ধরনের মাটির ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তার মানে কি ইম্পর্টেন্ট একটা জিনিস না, যেহেতু আমি কি সকল ধরনের মাটির ক্ষেত্রে প্রয়োগ করতে পারতেছি। তাহলে কি এটা কি আমাদের অম্লধর্মী, ক্ষারধর্মী এবং হচ্ছে কি নিরপেক্ষ 3 ধরনের মাটির ক্ষেত্রে কি প্রযোজ্য। নিরপেক্ষ ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য, নিরপেক্ষ ক্ষেত্রে হচ্ছে আমাদের কি, নিরপেক্ষ ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রযোজ্য হবে। তাহলে দেখো একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সে কি আমাদের 3 জনের ক্ষেত্রে কাজ করতেছে, তার মানে আমি এটাকে অনেক জায়গায় ইউজ করতে পারবো। তাহলে এটা দেখে রাখবো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমরা যদি একটু দেখি, আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের কি পটাশিয়াম যুক্ত সার হচ্ছে কি মিউরেট অফ পটাশ। এইটাই আসে যে মিউরেট অফ পটাশের সংকেত কি, মিউরেট অফ পটাশের সংকেত কি। তাহলে কি পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের কি মিউরেট অফ পটাশের সংকেত। দেখো যে ডি ইউনিটে কত 2021 সালে আসছে, কত সালে আসছে 2021 সালে হচ্ছে আসছে। ঠিক আছে, এই পোলামান তোমরা 66 জন আছো, একটা শেয়ার দেওয়া দাও তো, বাড়ায় দাও একটু, সবাই একটা করে শেয়ার দাও। ফ্রি ক্লাস নিতেছি না, সবাই একটা করে শেয়ার দাও সবাই। এটা হচ্ছে মনে করবা যে তোমার এটা কি সদগা হিসেবে মানে কাজ করবে তোমার, যে অন্যের জন্য আমি সহায়তা করলাম, সে যদি এটা থেকে উপকৃত হয় তাহলে ওইটার সবটা তুমি পাওয়া যাবে। ঠিক আছে, এর জন্য শেয়ার করে দাও। আচ্ছা দেখো তাহলে আমাদের কি পটাশিয়াম যুক্ত হচ্ছে সার কি, সেটা হচ্ছে মিউরেট অফ পটাশ বা সংকেত কি পটাশিয়াম ক্লোরাইড। এখন এটা কিসের বৃদ্ধিতে সহায়তা করে, উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়তা করে। কিসের ধারণে সহায়তা করে, ফুল ফল ধারণে সহায়ক। এখন এইটা কোশ্চেনে আসে, এখন এটা কিভাবে পড়বো আমি, এটা কিভাবে বলবো দেখো
আমাদের খুবই সহজ। আমরা কি পড়বো? ক খ পড়বো। আজকের ক্লাস কি পড়বো? ক খ পড়বো। কি পড়বো? ক খ পড়বো। ঠিক আছে? আচ্ছা দেখো আমাদের কি আছে, এটা পটাশিয়াম শুরু হয়েছে কোন অক্ষর দিয়া? প দিয়া শুরু হয়েছে। কি দিয়া শুরু হয়েছে? পটাশিয়ামের অক্ষর কি? প। আচ্ছা প এর পরের অক্ষর কি? প এর পরের হচ্ছে আমাদের কি অক্ষর কি? সেটা হচ্ছে ফ। প এর পরের অক্ষর কি? সেটা হচ্ছে ফ। তাহলে আমরা কি আজকের কর্মমুখী রসায়ন ক্লাসে কি পড়বো? আমরা ক খ পড়বো। কি পড়বো? ক খ পড়বো। তাহলে প কি শুরু হয়েছে? পটাশিয়াম প দিয়ে শুরু হয়েছে। তাহলে এর পরের অক্ষর কি? সেটা হচ্ছে ফ। পরের অক্ষর কি? সেটা হচ্ছে ফ। তাহলে দেখো আমাদের ফ দিয়ে মনে রাখবো কি? আমাদের ফুল ফল ধারণে সহায়তা করে। তাহলে পটাশিয়াম যুক্ত সার কি? ফুল ফল ধারণে সহায়তা করে। পটাশিয়াম যুক্ত সার কি? ফুল ফল ধারণে সহায়তা করে। কি করে? ফুল ফল ধারণে সহায়তা করে। তাহলে কি প, প এর পর হচ্ছে ফ, ফ দিয়া কি? ফ দিয়া ফুল, ফ দিয়া হচ্ছে ফল, ফুল ফল ধারণে সহায়তা করে। তাহলে এই যে সারগুলো আছে এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে এবং দেখো খুবই সহজ কোশ্চেন, কিন্তু এটা না পারলে কি হয় দেখা গেছে যখন তুমি তিনটা একসাথে বলো যে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, তিনটা একসাথে বললে যে কোনটা ইউজ করে, এটা তুমি হচ্ছে আর কি মানে তুমি দেখা গেছে গুলাই ফেলাই দাও। তো এটা কি আর করা যাবে না। এখন বলো এটা কি বুঝতে পারছো যে আর ভুল করবা ইনশাল্লাহ? এইখান থেকে যে সার যেগুলো আছে এইগুলো থেকে ভুল করবে নাকি বলো? সার যেগুলো আছে এগুলো থেকে ভুল করবা বলো তোমরা? সার যেগুলো আছে এগুলো থেকে ভুল করবা? আর নেক্সট এগুলো থেকে ভুল করা উচিত? ভুল করলে একদম একদম হচ্ছে কি তোমাদের একদম কি ব্রাশ ফায়ার করে দেওয়া উচিত, যে এটা বলার পর যদি ভুল করো তাইলে হচ্ছে আর কিছু কি করার নাই। তো চলো সামনে হচ্ছে দেখি। ঠিক আছে? আচ্ছা দেখো আমরা যদি এরপর হচ্ছে দেখি আমরা এরপর হচ্ছে দেখো যে খাদ্যে টক্সিন মিশ্রিত হওয়াকে আমাদের কি বলা হয়? ফুড পয়জনিং বলা হয়। দেখবা তুমি মাঝে মাঝেই পেটে দেখবা খাবার খাইছো, রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার পরে কি হয়েছে দেখবা পেটে অনেক ব্যথা পাইতেছে, বা পরের দিন কি হয়ে গেছে মানে পেট খারাপ হয়ে গেছে। ওই পেট খারাপ যেটা ওইটাকে কি বলা হয়? ফুড পয়জনিং বলা হয়। মানে তোমার ওই যে খাদ্য যেটাতে খাইছিল ওইটার কি বিষাক্ত পদার্থ ছিল, এর জন্য কি হয়ে গেছে? তোমার ফুড পয়জনিং হয়ে গেছে। ঠিক আছে? তাহলে কি হয়ে গেছে? সেটা হচ্ছে ফুড পয়জনিং হয়ে গেছে। ফুড পয়জনিং হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এটাকে আমাদের কি বলা হয়? ফুড পয়জনিং বলা হয়। তাহলে যখন বিষাক্ত পদার্থ থাকবে সেটাকে আমাদের ফুড পয়জনিং বলা হয়। এর কারণে কি হইতে পারে? মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অনেক খারাপ একটা জিনিস, কি ঘটতে পারে? মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ঠিক আছে? আচ্ছা দেখে রাখবো আমরা এইটুকু। এরপর হচ্ছে আমাদের দেখো তোমার এখানে কি আছে যে ইস্ট জাতীয় ছত্রাক কই রসে, ফলের রস, টমেটোর সস, জেলি, মিষ্টি আচার ইত্যাদি খাবারকে নষ্ট করে ফেলা। আচ্ছা এরপর আবার দেখো মোল্ড জাতীয় ছত্রাক কি? মিউকর, অ্যাসপারজিলাস, বাসি পাউরুটির উপর হচ্ছে কি করে? তোমার একটা ধূসর বর্ণের আবরণ সৃষ্টি করে, এমনকি মানে নষ্ট করে অ্যাটলিস্ট। তাহলে কি মোল্ড জাতীয় ছত্রাককে পাউরুটিকে নষ্ট করতেছে, আর বাকিগুলাকে আমাদের ইস্ট জাতীয় ছত্রাক কি ইজি অনেক বিষয়গুলাকে হচ্ছে কি করতেছে? নষ্ট করতেছে। এখন মনে রাখবা কিভাবে? দেখো তুমি মোল্ড রে মনে রাখবা মুচড়ানো, মোল্ড রে মনে রাখবা কি মুচড়ানো। তাহলে দেখো মুচড়ানো এই যে তোমার পাউরুটি গুলো আছে না, দেখবা তুমি বিভিন্ন ধরনের হচ্ছে পাউরুটি পাওয়া যায়, 10 টাকা আছে, 15 টাকা আছে, দেখবা কতগুলো পাউরুটি কি থাকে? এরকম এরকম পেঁচানো থাকে। কি থাকে? পেঁচানো থাকে বা মুচড়ানো থাকে। এই যে এরকম এরকম করে যখন তুমি মুচড়াবা তাহলে কি এরকম দেখো, তুমি খেয়াল করলেই দেখবা যে দোকানে এরপর থেকে যখন দোকানে যাবে তখন খেয়াল করো যে কিছু কিছু পাউরুটি কি আছে এরকম মুচড়ানো আছে। তার মানে মনে রাখবো কি মোল্ড মুচড়ানো, মোল্ড মুচড়ানো। তাহলে এটা কই কাজ করে? মোল্ড মুচড়ানো। মুচড়ানো কি? পাউরুটি মুচড়ানো। তাহলে মোল্ডটা আমাদের কই কাজ করে? সেটা হচ্ছে পাউরুটির উপর কাজ করে। কই কাজ করে? পাউরুটির উপর কাজ করে। আর বাকি যেইগুলো আছে ওইটা কই কাজ করে? ওইটা ইস্টের হচ্ছে ওইটা কি? ওইটা ইস্ট নষ্ট করে দেয়। তাহলে কি বাকি জিনিসের উপর কে কাজ করে? সেটা হচ্ছে ইস্ট কাজ করে। তাহলে পড়ার জন্য কি সহজ হবে তোমার জন্য। তুমি একটা জিনিস পড়লা, পাউরুটি কি জানো তুমি? মুচড়ানো। তাহলে কি মোল্ড মুচড়ানো, মোল্ড মুচড়ানো কি? পাউরুটি মুচড়ানো। তাহলে মোল্ড আমার কই? পাউরুটির উপর কাজ করতেছে। বাকি জিনিসগুলোর উপর কে কাজ করতেছে? এটা হচ্ছে ইস্ট কাজ করতেছে। বুঝাই দিতে পারছি? তাহলে সহজ করে এটা একটা কি রিডিং দিয়ে রাখবা। এরপর হচ্ছে দেখো আমাদের কি এই যে আমাদের বিভিন্ন ধরনের অসাধু ব্যবসায়ী যারা আছে, কি আছে? অসাধু ব্যবসায়ী যারা আছে। তোমাদের এখানে যারা আছো, এখানে কয়জন আছো? 64 জন। তোমরা যারা আছো এখানে কি কেউ কেউ অসৎ? জীবনে কখনো অসৎ হবা না। জীবনে সবসময় কি থাকবা? সৎ থাকার চেষ্টা করবা। দেখবা জীবনে কখনোই মানে হয়তোবা বিভিন্ন বাধা আসবে, কিন্তু জীবনে যাই টাকাই কামাই করবো ওইটার মধ্যে দেখবা শান্তি বা সুখটা পাইতেছো তুমি। সো কখনো অন্যের হক মারবা না, বা হচ্ছে মানে অন্যকে কষ্ট দেওয়ার চেষ্টা করবা। সবসময় সৎ থাকবা, ভালো করার চেষ্টা করবা। দেখবা তোমারও ভালো হয়েছে। অন্যের ভালো করার চেষ্টা করলে দেখবা তোমার নিজেরও ভালো হয়েছে। ঠিক আছে? সো অন্যের কখনো ক্ষতি করার চিন্তা কখনো করো না আর কি। অ্যাটলিস্ট মানে উপকার না করতে পারো, অ্যাটলিস্ট ক্ষতি করো না তুমি। অন্যের কি ক্ষতি অ্যাটলিস্ট করো না, তাহলে দেখবা জীবনে ভালো কিছু করতে পারতেছো। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের যে অসাধু যারা ব্যবসায়ী আছে এরা কি করে? যে খাদ্যে হচ্ছে ধরো একটা জিনিস ধরো 2 মাসে নষ্ট হয়ে যায়, এখন ওইটাকে সে হচ্ছে আরো বেশি দিন হচ্ছে মানে মজুদ রাখার জন্য কি করে? সে বিভিন্ন ধরনের যে খারাপ জিনিসপত্র মিশায়, কি ক্যালসিয়াম কার্বাইড, ফলমালিন, এটা হচ্ছে মিক্সড করে। এটা কি করে? মিক্সড করে, যার ফলে
খাদ্যটা কি দীর্ঘদিনের মতো কি থাকে, সতেজ থাকে বা ভালো থাকে। এখন দেখো এই যে জিনিসটা আছে এটা কি আমাদের খাইলে কি আমরা আমাদের ভিতরে যাবে, বডির মধ্যে যাবে, যা কি বিভিন্ন ধরনের বিক্রিয়া করবে যেটা আমার বডির জন্য ক্ষতিকর। তার মানে সে দেখো সে হয়তো অল্প লাভের জন্য সে হচ্ছে 1 মাসের জিনিস 2 মাস রাখতে পারতেছে, 1 মাস বেশি রাখতে পারতেছে, কিন্তু দেখো যে সে কিন্তু কি তোমার একটা ক্ষতি করে দিতেছে। সে কি করতেছে, তোমার ক্ষতি করে দিয়েছে। আমরা তোমার বডিতে যদি এইটা থেকে তুমি ফরমালিন খাইলা বা বিভিন্ন ধরনের হচ্ছে খারাপ জিনিস খাইলা, খাওয়ার ফলে কি হলো তোমার বডিতে ধর বিভিন্ন একটু সামান্য ঝামেলা হইলো, এটার জন্য সে দায়ী না, ওই যে অসাধু ব্যবসায়ীটা ছিল সেই তো দায়ী। কারণ সে যদি তোমার ওইখানে কি করতো যে এই ফরমালিন গুলো মিক্সড না করতো তখন কি সেটা তোমার বডিতে আসতো না, তার মানে তোমার উপর ইফেক্ট পড়তো না। তার মানে দেখো তুমি সে হচ্ছে তোমার সরাসরি ক্ষতি করতেছে। এর জন্যই তোমার সৎ থাকলে কি হবে, হয়তো তুমি টাকা পয়সা একটু কম কামাইতে পারবা, টাকা পয়সা হয়তো সে যদি সৎ থাকতো হয়তো সে কম বিক্রি করতে পারতো, কিন্তু সে কিন্তু ধরো অন্যের ক্ষতি করতো না, অন্যের উপকার করলো। তার মানে সে দেখবা জীবনে হচ্ছে কি হয়েছে, যদিও মনে হবে সে হচ্ছে বিজয়ী হয় না, টাকা পয়সা অনেক কিছু হয় নাই, কিন্তু তুমি তার মধ্যে গেলে দেখতে পারো তার মধ্যে শান্তি আছে। এবং শান্তিটা এরকম একটা জিনিস, তোমার কোটি কোটি টাকা থাকলেও তুমি শান্তি কখনো কিনতে পারবে না বা সুখ কখনো কিনতে পারবে না, এটা আপেক্ষিক একটা জিনিস। দেখবো অনেকের কাছে কিছু না থাকেও সে সুখী, আবার অনেকের কাছে কি তোমার অনেক কিছু থাকার পরে খুশি না। এর জন্য অল্পতে তুষ্ট থাকতে হবে, মানে অল্প জিনিস নিয়ে খুশি থাকলে দেখবা জীবনে অনেক কিছু করতে পারতেছো, তাহলে ভালো করবা জীবনে। ঠিক আছে, জীবনমুখী উপদেশ দিলাম তোমাদের কি জীবনমুখী উপদেশ দিলাম, সেটা হচ্ছে কাজে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে দেখো এই যে আমাদের ক্যালসিয়াম কার্বাইডটা আছে, এই ক্যালসিয়াম কার্বাইড থেকে আমাদের জৈব যৌগের একটা হচ্ছে উপকরণ পাওয়া যায়। সেটা কি পাওয়া যায়, ক্যালসিয়াম কার্বাইড থেকে আমাদের অ্যালকাইন পাওয়া যায়। কি পাওয়া যায়, অ্যালকাইন হচ্ছে উৎপাদন করা হয়। কি উৎপাদন করা হয়, অ্যালকাইন হচ্ছে উৎপাদন করা হয়। অ্যালকাইন বা কি ইথাইন, অ্যালকাইন বা ইথাইন উৎপাদন করা হয়। তাহলে এইটাও কি আমাদের ওই যে আমাদের অ্যালকাইনের প্রস্তুতি আছে ওইটাও পড়া হয়ে গেল। আমার দুইটা জিনিস যখন কোরিলেট করে পড়বো আমি, তখন কি হবে, আমাদের পড়াটা বেশি দিন মনে থাকবে, পড়াটা কি বেশি দিন মনে থাকবে। ঠিক আছে, তাহলে কি করলাম, এইগুলা খারাপ জিনিস আমরা কি করবো না, ইউজ করবো না, যে অল্প টাকা লাভের আশায় আমরা এইগুলা খারাপ অন্যের ক্ষতি কখনো করবো না। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের আচ্ছা দেখো তোমরা মনে করো কি যে আমি তো এই যে কে বলছো জানি, কে বলছো এটা, যে আমি তো অন্যের কখনো ক্ষতি করি না, আমার কেন ভালো হয়েছে না। তোমার জীবন কয় বছরের, তোমার জীবন কয় বছরের, ধর আমার জীবন কয় বছর, আমার এখন চলতেছে কত 22 বছর চলতেছে। তার মানে তোমরা কি আমার চেয়ে ছোটই হবা, আমার চেয়ে ছোটই হবা। তার মানে ধর তোমার জীবন হচ্ছে 20 বছরের, কয় বছরের, 20 বছরের। এখন এই 20 বছরের জীবন দিয়ে তুমি চিন্তা করো যে আমি তো অন্যের কারো ক্ষতি করি নাই, আমার কি ভালো হইলো। দেখবা তোমার ভালো হয়েছে হয়তো তোমার সাথে সেটা হচ্ছে কি দৃশ্যমান হয়েছে না, তোমার কাছে মনে হইতেছে না, কিন্তু দেখবা তোমার আল্লাহ তাআলা কি বড় কোনো বিপদ থেকে তোমাকে রক্ষা করে দিছে, সেটা তুমি বুঝতেই পারো নাই, সেটা কি বুঝতেই পারো না। এর জন্য মানে এইটাই করা যাবে না যে সবকিছু যদি তুমি হচ্ছে ধরো ইনস্ট্যান্ট ফলাফল চাও, সেইটা তো কখনোই সম্ভব না। তুমি ধরো এই যে তোমার অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য কি করতেছো, তুমি 5 মাস 6 মাস পড়াশোনা করতেছো, জাস্ট এইটার জন্য পড়াশোনা করতেছো, এরপরে তুমি কি ফল পাইতেছো বা ফল নাও পাইতে পারো। তার মানে সবসময় সবকিছু ইনস্ট্যান্ট পাওয়া যায় না, সবসময় সবকিছু ইনস্ট্যান্ট পাওয়া যায় না। এটা আমি ভালো করে যাবো, আমার উদ্দেশ্য যেটা ছিল ওইটা তো সৎ ছিল, আল্লাহ একদিন কোনো না কোনো অবশ্যই মানে কোনো না কোনো ভাবে দেখবো তোমাকে ভালো কিছু করছে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের বাকি যে পার্টটা আছে সেটাতে আমরা যাই। আচ্ছা দেখো এই যে আমাদের কি এখন ভিটামিন দেখবো আমরা, এই ভিটামিন থেকে তোমাদের লাস্ট ইয়ারে ভিটামিন থেকে কি লাস্ট ইয়ারে কি আসছে আমাদের এখান থেকে কোশ্চেন আসছে প্রত্যেকটাতেই। এটা হচ্ছে গার্ডিয়ানরা বুঝে না কেন উদ্বাসে কম নম্বর পেলে হচ্ছে খুশি হইতে হয়। আচ্ছা দেখো তাইলে হচ্ছে দেখো এই যে আমাদের কি বলে যে নাম্বার কম পাওয়া নিয়ে জীবনে কখনো অন্যের সাথে তুলনা করতে যাবে না, কখনোই। কারণ তুমি কি তোমার নিজের তুলনা তুমি নিজেই, অন্যের সাথে কখনো তুলনা করবে না, তাইলে জীবনে দেখবে ভালো কিছু করতে পারতেছো না। গার্ডিয়ানরা ওটা বুঝাবে, গার্ডিয়ানরা বুঝে না যে নিজের সন্তানরা অন্যের সাথে তুলনা করে, নিজের সন্তান রেখে অন্যের সাথে তুলনা করে, এটা কখনোই উচিত না। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের ভিটামিন পার্টটা আছে, এই ভিটামিন পার্ট খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে কি এইখান থেকে কোশ্চেন আসছে এবং খুবই ইম্পর্টেন্ট এইখান থেকে, মানে ভিটামিনের কি অভাবজনিত যে রোগগুলো আছে বা কোনটার ক্ষেত্রে নাম কি, কোনটার অভাবজনিত রোগ কি, এটা থেকে দেখবা তুমি কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা প্রথমেই কোশ্চেন আছে, এটা থেকে কি প্রথমেই কোশ্চেন আছে। ঠিক আছে, প্রথমেই কোশ্চেন আছে। সো কি করতে হবে, তাইলে এই যে পার্টটা আছে এই পার্টটা কি ভালো করে পড়তে হবে। ভিটামিনটা কি, ভিটামিন অভাবজনিত রোগ কি হবে ভালোভাবে পড়তে হবে আমাদের। দেখো তাহলে আমাদের কি প্রথমে আছে কি এডি, এখন এইগুলা কি আমাদের এইগুলা চর্বিতে দ্রবণীয় কি ভিটামিন, লিপিড বা কি আমাদের চর্বিতে, লিপিড বা কি চর্বিতে দ্রবণীয় ভিটামিন, লিপিড বা কি চর্বিতে দ্রবণীয় হচ্ছে কি ভিটামিন। আচ্ছা এখন আমরা জানি কি যে কোনো কিছু কই দ্রবণীয় হইতে চায়, পানিতে দ্রবণীয় হইতে চায়, লিপিডে কি নরমাল তো হইতে চায় না, লিপিডে কে হয় বা অজৈব জৈব যৌগ যেগুলো আছে ওইগুলো লিপিডে দ্রবণীয় হইতে চায়, আর বেশিরভাগ জিনিস কই দ্রবণীয় হইতে চায়, পানিতে দ্রবণীয় হইতে চায়, লিপিডে হইতে চায় না। তাহলে আমরা কিভাবে এগুলো মনে রাখতে পারি, ধরো তুমি মনে রাখতে পারো ডাকে দিয়ে মনে রাখতে পারো, কি দিয়ে মনে রাখতে পারো, ডাকে,
যে সব সময় বা সবকিছু কি হইতে চায় না, পানিতে দ্রবণীয় হইতে চায়, লিপিডে কি হইতে চায় না, দ্রবণীয় হইতে চায় না। এখন লিপিডে যেন দ্রবণীয় হয় এর জন্য কি লিপিড নিজের দিকে কি ডাকে, নিজের দিকে ডাকে যে আমার ওইখানে দ্রবণীয় হও। তার মানে মনে রাখবো কি, তোমরা এমন মনে রাখতে পারো এদিকে এইভাবে পড়তে পারো, সাথে কি ডাকে দিও তুমি মনে রাখতে পারো কি লিপিডে দ্রবণীয় হয় না, হওয়ার জন্য কি করে, লিপিডে দ্রবণীয় হওয়ার জন্য সে হচ্ছে নিজের দিকে ডাকে, নিজের দিকে ডাকে। ঠিক আছে, তাহলে কি এ ডি এ কে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি লিপিডে বা চর্বিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন। আচ্ছা, এখন তাহলে দেখো এগুলার রাসায়নিক নাম কি, অভাবজনিত রোগ কি, রাসায়নিক নাম কি, অভাবজনিত রোগ কি, কোনটার ক্ষেত্রে কি হয়, রাসায়নিক নাম কি। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আমাদের কি বলতেছি আমরা যে রাসায়নিক নাম কি, অভাবজনিত রোগ। এইটা যদি আমরা দেখি, দেখো তাহলে প্রথমে আমাদের কি জানি ভিটামিন এ যে এটা আছে, এটার অভাবে কি হয়, আমরা যে ইয়েতে পড়ছি কি বলে, ওই যে আমাদের একাদশ চ্যাপ্টার যেটা আছে বুটানিতে, জীব প্রযুক্তি যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে আমরা পড়ছি না যে গোল্ডেন রাইসে হচ্ছে কি থাকে, ভিটামিন এ থাকে, যেটা খাইলে কি হয় না, রাতকানা রোগ হয় না, রাতকানা রোগ হয় না। তার মানে কি রাতকানা রোগ কিসের অভাবে হয়, সেটা ভিটামিন এ এর অভাবে, আমরা এটা সবাই আমরা জানি। তার মানে দেখো রাতকানা, ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়, রাতকানা রোগ হয়। এখন রাতকানা যেমন রাখবা কি রেটিনল, রাতকানা রেটিনল, র আছে, রাতকানা কি রেটিনল, রাতকানা রেটিনল। তাহলে রাতকানা কিসের অভাবে হয়, রেটিনল বা ভিটামিন এ এর অভাবে কি হয়, রাতকানা বা রেটিনল রোগ হয়। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের কি ভিটামিন ডি যেটা আছে, ডি হচ্ছে কি রাসায়নিক নাম কি, ক্যালসিফেরল, অভাবে কি রোগ হয়, রিকেটস রোগ। এখন মনে রাখবা কিভাবে, দেখো এটা তুমি মনে রাখতে পারো হচ্ছে কি, ধরো তুমি পড়বা ডিকেটস, ডিকেটস, ডিকেটস রিকেটস, এভাবে পড়বা ডিকেটস রিকেটস, কি ডিকেটস রিকেটস, কি পড়বা ডিকেটস রিকেটস, ডিকেটস রিকেটস, কি পড়বা ডিকেটস রিকেটস, কি পড়বা কি পড়বা ডিকেটস রিকেটস, কি পড়বা ডিকেটস রিকেটস, ডিকেটস রিকেটস। তার মানে দেখো এই ক্যাটস দিয়ে হচ্ছে পড়বা ক্যালসিফেরল, ক্যাটস দিয়ে হচ্ছে আমাদের ক্যালসিফেরল, এর অভাবে কি রোগ হয়, রিকেটস রোগ হয়, এর অভাবে কি রোগ হয়, রিকেটস রোগ। এখন এটা কাদের হয়, শিশুদের ক্ষেত্রে হয়, এটা কাদের ক্ষেত্রে হয়, শিশুদের ক্ষেত্রে। রিকেটস রোগটা কাদের ক্ষেত্রে হয়, শিশুদের ক্ষেত্রে হয়, মানে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হয়, রিকেটস রোগ হয়, শিশুদের রিকেটস রোগ হয়। ঠিক আছে, আচ্ছা তোমরা বলো তো একটু বয়স্কদের কি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, তোমরা তোমরা ইয়াতে পড়ছো, জুলজিতে পড়ছো, বলো তো একটু ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কি রোগ হয়, এটা বলবা তোমরা সবাই। আচ্ছা তাহলে বললাম কি ডিকেটস রিকেটস, রিকেটস রিকেটস, ক্যাটস দেয়া হচ্ছে ক্যালসিফেরল, রিকেটস হচ্ছে রিকেটস। আচ্ছা এরপর দেখো ই যেটা আছে, ই দিয়ে মনে রাখবো হচ্ছে আলফা, ই আলফা, দেখো ই আলফা, এটা হচ্ছে কি আলফা টোকোফেরল, এটা হচ্ছে আমাদেরকে আলফা টোকোফেরল। তাহলে কি ই আলফা, ই আলফা, ই আলফা, নাম দেখবা মিলতেছে কি, ই আলফা, ই আলফা মিলতেছে না, তাহলে কি ই দেয়া হচ্ছে, তাহলে এর অপর নাম কি আলফা টোকোফেরল, আলফা টোকোফেরল। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের কি হয়, এর অভাবজনিত রোগ কি, মাংসপেশিতে টান পড়ে। যদি তোমার বডিতে হচ্ছে ভিটামিন ই এর অভাব থাকে, তখন কি হবে, তোমার মাংসপেশি যেটা আছে ওইখানে কি টান পড়বে, এখানে কি টান পড়বে। তার মানে এটা কি আমাদের ভিটামিন ই এর অভাবজনিত রোগের কারণে হয়। আচ্ছা এখন দেখো মনে রাখবো কিভাবে আমরা, দেখো এই যে প্রথমে টোকোফেরলের টতে কি আছে, প্রথমে ট আছে না, টোকোফেরলের প্রথমে হচ্ছে কি আছে, ট আছে, তাহলে ট দিয়ে মনে রাখবা টান, ট দিয়ে মনে রাখবা কি টান, ট দিয়ে মনে রাখবা কি সেটা হচ্ছে টান। তাহলে টোকোফেরল টান, টোকোফেরল টান, টোকোফেরল টান, তাহলে কই টান পড়ে, মাংসপেশিতে টান পড়ে। টোকোফেরলের অভাবে কি হয়, মাংসপেশিতে টান পড়ে, টোকোফেরলের অভাবে কি হয়, মাংসপেশিতে টান পড়ে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের কি ভিটামিন হচ্ছে কে, ভিটামিন কে, এটা হচ্ছে কি ফিলোকুইনন, এটা হচ্ছে কি ভিটামিন কে, ফিলোকুইনন, রক্তক্ষরণ। এখন এইটা কিভাবে আমরা মনে রাখবো, দেখো ভিটামিন কে, কে হচ্ছে দেখো এই যে তোমার কুইনন, কুইননটা তুমি দেখবা উচ্চারণ করো কে কুইন, কে কুইন, কে কুইন, তাহলে কি কে কুইন, কে কুইন, তাহলে কে কুইন, তাহলে দেখো ফিলো কুইন বা কুইনন, ফিলো কুইনন, ফিলো কুইনন, কে কুইনন, কে কুইনন, দেখবা টোন মিলতেছে, টোন হচ্ছে মিলতেছে, তাহলে কি কে কুইনন, ফিলো কুইনন। আচ্ছা এখন তাহলে দেখো এটার অভাবে কি হয়, রক্তক্ষরণ হয়। এখন কিভাবে পড়বা, এখন দেখো আমরা যেটা আছে, দেখো আমরা যদি এটাকে আমরা মেসেঞ্জারে যে চ্যাট করি, মেসেঞ্জারে যে চ্যাট করি, আমরা কিভাবে লিখতাম রক্তক্ষরণটা, যদি আমরা লিখতাম রক্তক্ষরণ, কিভাবে লিখতাম না, ক্ষরণ। তুমি দেখো মেসেঞ্জারে যদি চ্যাট করতা কিভাবে লিখতা, রক্তক্ষরণ, KHORON হচ্ছে ক্ষরণ, এইভাবে লিখতাম আমরা যদি মেসেঞ্জারে চ্যাট করার সময়। নর্মালি আমরা তো এখানে বাংলা খুবই কম লিখি, ইংলিশে হচ্ছে কি মানে বাংলাটা লেখার চেষ্টা করি। তার মানে দেখো ক্ষরণটাকে তুমি কিভাবে লেখো, KHORON ক্ষরণ। তার মানে দেখো তোমার কি হয়েছে, এই যে ভিটামিন কে শুরু হয়েছে কি দেয়া, কি দেয়া শুরু হয়েছে, ক্ষরণ কি দেয়া শুরু হয়েছে, কে দেয়া শুরু হয়েছে। তার মানে কি ভিটামিন কে এর অভাবে কি রোগ হবে, ক্ষরণ হবে, ক্ষরণ হবে। মনে রাখবে এইটুকুই মনে রাখো, কে দিয়ে শুরু হবে, এটা ক্ষরণ, কি ক্ষরণ, রক্তক্ষরণ, কি ক্ষরণ, রক্তক্ষরণ। ঠিক আছে, তাহলে কি কে দিয়ে কি হবে, ক্ষরণ হবে। ঠিক আছে, তাহলে কি বাংলিশটা এখানে মনে রাখার চেষ্টা করো, কি বাংলিশ যে নামটা আছে এটা কি এখানে মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, বাংলিশ যে নামটা আছে ওইটা কি ওইটা এখানে পড়ার চেষ্টা করবো। ঠিক আছে,
এই তোমরা কি বলছো যে ইয়ার ইয়ার অভাবে কি বয়স্কদের কি রোগ হয়? বয়স্কদের কি রোগ হয় এটা কি বলছো তোমরা? ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় এটা বলবা কিন্তু অবশ্যই, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা তাহলে কি কে ক্ষরণ, যদি আমি এইভাবে লিখি তাহলে কি রক্ত ক্ষরণ হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি লিপিড বা চর্বিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে সেইটার হচ্ছে ইউজ, বা কোনটার রাসায়নিক নাম কি, কোনটার অভাবজনিত রোগ কি, আমরা এটা পড়ছি। এখন আমরা কি বলবো যে পানিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে সেইগুলো যদি আমরা একটু দেখি, কি পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন কি আছে, ভিটামিন বি আর হচ্ছে সি। তাহলে কি বি আর হচ্ছে সি, ভিটামিন বি আর হচ্ছে সি কি পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন। দেখো তাহলে কি এখানে দেখো অনেকগুলো আছে না, এখানে কি অনেকগুলো আছে, তাহলে কি এখানে অনেকগুলো আছে। এখন এগুলো পড়তে আমাদের জন্য কষ্ট হয়, কি হয়, বা অনেক ব্যথা লাগে, মনে কি লাগে, কষ্ট লাগে। তাহলে দেখো তুমি পড়বা কি বি1, যে এইগুলা কি থাকে না, মনেই থাকে না, এগুলো কি থাকে না, মনেই থাকে না। তাহলে কি মনের যেহেতু থাকে না এর জন্য কি লাগে, বুকে কষ্ট লাগে, ব্যথা লাগে, কি লাগে, ব্যথা লাগে। ঠিক আছে, তাহলে দেখো আমরা বি1 এ পড়বো কি ব্যথা বেশি। বি1 এ কি পড়বো সেটা হচ্ছে বি1 এ আমরা পড়বো কি ব্যথা বেশি, ব্যথা বেশি। তাহলে দেখো আমাদের যেহেতু মনে থাকে না এর জন্য বুকে অনেক কষ্ট, বুকে অনেক ব্যথা। ঠিক আছে, তাহলে দেখো ব দেয়া হচ্ছে কি বি1, ব দেয়া বি1। আচ্ছা পরে দেখো থ দেয়া হচ্ছে থায়ামিন, থ দেয়া হচ্ছে আমাদের থায়ামিন। আচ্ছা পরের ব দেয়া হচ্ছে বেরিবেরি, পরের ব দেয়া হচ্ছে আমাদের কি বেরিবেরি। তাহলে কি দেখো ব দেয়া ব্যথা বেশি, যেহেতু মনে থাকে না, এগুলো কঠিন জিনিস, মনে থাকে না কঠিন জিনিস, এর জন্য কি বুকে অনেক ব্যথা বা বুকে অনেক কষ্ট। তাহলে ব দেয়া হচ্ছে বি1, মানে ব দেয়া বি1, থ দেয়া হচ্ছে কি থায়ামিন, আর পরে ব দেয়া হচ্ছে বেরিবেরি। তাহলে কি হয়, বি1 এর অভাবে কি রোগ হয়, আমাদের বেরিবেরি রোগ হয়। কি হয়, বি1 এর হচ্ছে কি অভাবে স্কারবি হয়। তোমরা কি ভিটামিন ডি এর অভাবে বললা স্কারবি রোগ হয়? তাহলে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? তাহলে এটা হচ্ছে দেখো আমাদের খুবই সহজ। ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কি রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের হচ্ছে অস্টিওমেলাসিয়া হয়। ডি এর অভাবে, ডি এর অভাবে, এটা তো পড়ছো তোমরা, ডি এর অভাবে বয়স্কদের কি রোগ হয়, অস্টিওমেলাসিয়া হয়। কি হয়, অস্টিওমেলাসিয়া হয়। ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কি রোগ হয়, সেটা হচ্ছে অস্টিওমেলাসিয়া হয়। এখন কি আমরা জানি কি হাড় বা অস্থিতে কি থাকে, ভিটামিন ডি থাকে না, বা দেখবা ক্যালসিয়াম থাকে বা ভিটামিন ডি থাকে। তার মানে কি দেখো এই যে অস্টিও মানে কি অস্থি বা বোনস, এবং কি মেলাসিয়া কেমনে বলবা যে ম্যাচিউর, বয়স্ক মানে কি সে ম্যাচিউর না, বয়স্ক মানে কি সে ম্যাচিউর, বয়স্ক মানে কি, এখন আমরা কি ম্যাচিউর না, বয়স্ক মানে হচ্ছে ম্যাচিউর, ম্যাচিউর থেকে মনে রাখবা মেলাসিয়া, ম্যাচিউর থেকে মনে রাখবা কি মেলাসিয়া। যেহেতু বোনসের ক্ষেত্রে হইতেছে এর জন্য অস্টিয়া, এবং কি ম্যাচিউর থেকে মেলাসিয়া, ম্যাচিউর থেকে মেলাসিয়া। বয়স্ক মানেই তো ম্যাচিউর, বয়স্ক মানে ম্যাচিউর। ঠিক আছে, তাহলে কি ম্যাচিউর মেলাসিয়া। তাহলে বয়স্কদের অভাবে, বয়স্কদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে কি হয়, ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কি হয়, সেটা আমাদের সেটা অস্টিওমেলাসিয়া হয়। কি হয়, অস্টিওমেলাসিয়া হয়। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের কি বি2 যেটা আছে, এটার ক্ষেত্রে আমাদের কি হয় দেখো, আমরা মনে রাখবো কিভাবে, এটা মনে রাখবো হচ্ছে বিড়ি, কি দিয়ে মনে রাখবা, বিড়ি। দেখো গ্রামের ক্ষেত্রে ধরো হচ্ছে বিভিন্ন ধরনের বিড়ি পাওয়া যায়, আকিস বিড়ি বা বিভিন্ন নামে বিড়ি পাওয়া যায়। বিড়িটা কি দেখবা, ওইটা খাইলে কি হয়, বেশি নেশা হয়, বেশি নেশা হয়। আর যেটা এখন সিগারেট যেটা আছে দেখবা অনেক দামি আছে, এটা খাইলে কি একটু কম নেশা, বা যারা হচ্ছে বড় লোক মানুষ তারা সিগারেট খায়, আর যারা একটু মানে গরিব মানুষ তারা হচ্ছে কি খায়, বিড়ি খায়। তার মানে বিড়ি খাইলে কি কি হয়, ধরো তোমার বিড়িতে কিন্তু খুবই অল্প দাম থাকে, তারপর 2 টাকা বা অনেক কম দাম থাকে, যে এতটুকু প্যাকেটের দাম আগে মনে হয় 10 টাকা বা 12 টাকায় পাওয়া যেত, যে এতটুকু বিড়ির পুরা সম্পূর্ণ প্যাকেটটাই পাওয়া যেত কত, 10 টাকা বা 12 টাকায় পাওয়া যায়। তার মানে কি একটা বিড়ির দাম খুবই অল্প টাকা, খুবই অল্প টাকা মানে খুবই অল্প টাকা। ঠিক আছে, তাহলে কি দেখো এই যে বিড়ি যেটা আছে এইটা যদি তুমি খাও তাহলে কি হবে, তোমার বিড়ি খেলে কি হবে, ক্যান্সার হবে বা ফুসফুসের বিভিন্ন ঝামেলা হবে। আচ্ছা বিড়ি খেলে কি হয়, ওই যে আমাদের বিড়ি যেটা আছে এটা কম দামি, এবং এইখানে কি থাকে না, তুলা টোলা থাকে না, তুমি যে টান দিবা ওইটার মধ্যে কি থাকে না, তুলা থাকে না। বা সিগারেটের ক্ষেত্রে থাকে, এটা তো উন্নত অনেক, এইটুকু তুলা থাকে, সামনে একটু মনে হয় তুলা থাকে, কিন্তু বিড়ির ক্ষেত্রে আর ওটা থাকে না। তার মানে কি হবে, তোমার আগুনটা একদম কি তোমার ঠোঁটে এসে লাগবে না, বা জিব্বাতে এসে লাগতে পারে। তার মানে কি জিব্বাটা পুড়া যাবে, আগুন জিনিস, আগুন দিয়ে কি খাইলে কি জিব্বা পুড়া যাবে। তার মানে কি হবে দেখো, জিব্বা পুড়ে যাওয়া মানে কি জিব্বার প্রদাহ, মানে জিব্বা পুড়ে গেছে। ঠিক আছে, তাহলে কি বিড়ি খেলে আমার কি হবে, বিড়ি খেলে জিব্বা পুড়ে যাবে, জিব্বার প্রদাহ হবে। কি হলে মানে সেটা হচ্ছে কি বি2, বি2। এখন মনে রাখবো কিভাবে বি2, এখন বলছি কি বিড়ির দাম কত, সেটা হচ্ছে 2 টাকা, সেটা কি 2 টাকা, মানে খুবই অল্প টাকা। বা আরো সহজে মনে রাখতে পারবো, বিড়ি কয় হাত দিয়ে টানে, এই যে 2 হাত দিয়ে এইভাবে টানে বিড়ি, বিড়ি সিগারেট যেটাই খাও 2 হাত দিয়ে তো টানে এইভাবে। তাহলে মনে রাখবা যেমন মনে রাখো, টাকা 2 টাকা অথবা 2 হাত দিয়ে টানো তুমি, তাহলে এটা কি বি2, বিড়ি দেওয়া হচ্ছে কি বি2 দেওয়া হচ্ছে 2। তার মানে বি2র অভাবে কি রোগ হবে,
বিড়ি খাইলে তোমার ঠোঁট বা জিহ্বা পুড়া যাবে, তার মানে কি জিহ্বার প্রদাহ হবে, কি হবে জিহ্বার প্রদাহ হবে, কি হবে জিহ্বার প্রদাহ হবে, কি হবে জিহ্বার প্রদাহ হবে। বিড়ির বিড়ির হচ্ছে বিড়ি সিগারেট তো এগুলো খুব খারাপ জিনিস, এগুলো খাওয়া উচিত না, এগুলো কি খাওয়া উচিত না, এটা তো নর্মাল একটা জিনিস যে হচ্ছে কি বলে বিড়ির সিগারেটের ক্ষেত্রে ওই যে উপরের কাভারটা ওইখানে তোলা থাকে আর কি। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের কি এই যে B6 যেটা আছে এটাকে একসাথে পড়বা দুইটাকে, কি বিড়ি পিড়ি, বিড়ি পিড়ি কি পড়বা বিড়ি পিড়ি, বিড়ি পিড়ি কি পড়বা বিড়ি পিড়ি, বিড়ি পিড়ি। তাহলে কি পিড়িতে হচ্ছে কি পিরিডক্সিল বা পাইরিডক্সিল, পিড়িতে হচ্ছে কি পিরিডক্সিল বা পাইরিডক্সিল। এই দুইজনের অভাবে কি রোগ হয় ডার্মাটাইটিস রোগ হয়, কি হয় ডার্মাটাইটিস রোগ হয়, কি হয় ডার্মাটাইটিস হচ্ছে কি ডার্মাটাইটিস হচ্ছে রোগ হয়। তাহলে কি বিড়ি পিড়ি দুইটা একসাথে পড়বা, B26 মানে 2 আর 6, 2 আর 6 কি একসাথে পড়বা, 2 আর 6 কি একসাথে পড়ার চেষ্টা করবা, তাহলে কি সহজ হবে। বিড়ি পিড়ি, বিড়ি পিড়ি 2 6, বিড়ি পিড়ি 2 6, বিড়ি পিড়ি কত 2 আর হচ্ছে 6, তার মানে কি পিড়িতে হচ্ছে পিরিডক্সিল, এর অভাবে কি রোগ হয় দুইজনের অভাবে সেম রোগ হয়, কি হয় ডার্মাটাইটিস রোগ হয়। ডার্মাটাইটিস মানে মানে হচ্ছে ডার্মিস মানে ত্বক বা হচ্ছে স্কিন, স্কিনের যে রোগ হয় সেটা হচ্ছে আমাদের কি বলা হয় ডার্মাটাইটিস বলা হয়, ঠিক আছে। আচ্ছা বা এখানে আরো তুমি এখন বলতে পারো যে আরো সহজে কিভাবে বলা যায়, দেখো পিরিডক্সিলে কি আছে ড আছে, ডার্মাটাইটিসে কি আছে ড আছে, পিরিডক্সিলে ড আছে, ডার্মাটাইটিসে ড আছে, আর বাকি একটার মধ্যেও কি নাই ড নাই, বাকি একটার মধ্যেও কি নাই ড নাই, তার মানে কি পড়তে পারো পিরিডক্সিলে ড আছে, ডার্মাটাইটিসে কি আছে ড আছে, পিরিডক্সিলে ড আছে, ডার্মাটাইটিসে ড আছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আমাদের এই B9 এবং কি B12 যেটা আছে, B9 এর অপর নাম কি সেটা হচ্ছে কি ফলিক অ্যাসিড, B9 এর অপর নাম কি ফলিক অ্যাসিড, এটা তোমরা হচ্ছে রক্তচাপটার পর অনেক জায়গায় পড়ো, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা B12 হচ্ছে কি সায়ানোকোবালামিন, দুইটার মধ্যে কি ঝামেলা কিন্তু বাজানো যাবে না, এর মাঝখানে কিন্তু নাই যে 10 B10 কিন্তু নাই, B11 কিন্তু নাই, ঠিক আছে। কত V9 আর হচ্ছে কত V হচ্ছে কি 12, তাহলে B9 এর অপর নাম হচ্ছে ফলিক অ্যাসিড আর B12 এর অপর নাম কি সায়ানোকোবালামিন। আচ্ছা এখন দেখো এইগুলো কি সবচাইতে বড় জিনিস, বড় জিনিস বা ইম্পর্টেন্ট জিনিস, এইগুলো যদি না থাকে, ধরো বড় বা ইম্পর্টেন্ট জিনিস যদি না থাকে তার মানে কি তুমি আলটিমেটলি জিরো বা শূন্য না, তুমি তোমার লাইফে ধরো বড় কোনো অ্যাচিভমেন্ট নাই বা তোমার হচ্ছে কোনো অ্যাচিভমেন্টই নাই তোমার, তার মানে আলটিমেটলি কি হয়েছে তোমার সাকসেসের পরিমাণ কি জিরো বা শূন্য, সাকসেসের পরিমাণ হচ্ছে শূন্য। তার মানে দেখো এগুলো যেহেতু বড় জিনিস, এগুলো যদি না থাকে তখন কি হয়ে যাবে তুমি শূন্য হয়ে যাইতেছ, তার মানে দেখো শূন্যতা মনে রাখবো শূন্যতা, তার মানে কি রক্ত শূন্যতা হবে, কি হবে এই বড় জিনিসগুলো যদি না থাকে তার মানে কি তুমি শূন্য হয়ে গেছো, মানে কি হয়ে গেছো রক্ত শূন্য হয়ে গেছো, কি হয়ে গেছো রক্ত শূন্য হয়ে গেছে, এটা কি বলা হয় রক্ত শূন্যতা। অর্থাৎ এই দুইজনের ভাবে কি রোগ হবে আমাদের রক্ত শূন্যতা রোগ হবে, কি রোগ হবে রক্ত শূন্যতা রোগ হবে, কি রোগ হবে রক্ত শূন্যতা রোগ হবে, ঠিক আছে রক্ত শূন্যতা রোগ হবে, বুঝাইতে পারছি। তাহলে কি হবে রক্ত শূন্যতা রোগ, যে বড় জিনিস যদি না থাকে আমার তাহলে আমি কি শূন্য হয়ে যাবো, তার মানে রক্ত শূন্যতা হবে। আচ্ছা এরপর দেখো ভিটামিন সি, সি যেটা আছে সি মনে রাখবা যে অ্যাসকরবিক স্কারবি, সি সি দিয়ে মনে রাখবা কি এস, এই দেখো সি যদি লেখো যেভাবে যদি সি লেখো তাহলে সিতে দন্তাস আছে, এস এ কি অ্যাসকরবিক, তার মানে কি দন্তাস আছে, এখানে কি আছে দন্তাস হচ্ছে আছে, তার মানে দেখো অ্যাসকরবিক স্কারবি, করবিক স্কারবি, অ্যাসকরবিক স্কারবি এইভাবে পড়বো তাহলে মনে থাকবে করবিক স্কারবি, করবিক কি স্কারবি, দেখবে টোন মিলতেছে করবিক স্কারবি, আশা করি এইভাবে পড়লে তুমি ইনশাআল্লাহ ভুল করবে না এখানে। তাহলে কি করবিক স্কারবি, করবিক স্কারবি, আর হচ্ছে ভিটামিন সি, তাহলে কি দন্তাস আছে এস অ্যাসকরবিকে কি আছে দন্তাস আছে, তাহলে এরপর পড়বা কি অ্যাসকরবিক স্কারবি, করবিক স্কারবি, ঠিক আছে। তাহলে কি ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিডের অভাবে স্কারভি রোগ হয়, কি হয় স্কারভি রোগ হয়, এটা স্কারভি রোগে হচ্ছে মুখে বিভিন্ন ধরনের ঘাটা হয় আর কি, এটা হচ্ছে স্কারভি রোগের ক্ষেত্রে হয়, ঠিক আছে। তাহলে এই যে জিনিস পার্টটা আছে এটা কি আমাদের জাহাঙ্গীরনগর বলো প্লাস মেডিকেল বলো দুইটার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি মেডিকেলে ডেন্টালে মনে হয় 18 সালে কোশ্চেন আসছে, মেডিকেলে মনে হয় 20 সালে কোশ্চেন আসছে এখান থেকে, এবং খুবই 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 ইম্পর্টেন্ট। মেডিকেল বলো তুমি হচ্ছে ডেন্টাল বলো, মেডিকেল বলো বা জাহাঙ্গীরনগর বলো, মেডিকেলে কেন বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে দেখো এটা কি তোমার বাস্তব ক্ষেত্রে রোগ রিলেটেড হচ্ছে জিনিসপত্র, আর হচ্ছে মেডিকেলের জন্য কি তুমি কাজ করবা কি মেডিকেলে চান্স পাইলে বিভিন্ন রোগ নিয়ে কাজ করবা, সো রোগের যে জিনিসপত্রগুলো আছে এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, এমনি বেশি ইম্পর্টেন্ট, সো এটা আমাদের লাগবে, ঠিক আছে মেডিকেলের জন্য লাগবে, জাহাঙ্গীরনগরের জন্য লাগবে। এখন বলো এটা কি বুঝতে পারছো নাকি ভিটামিনের যে অভাবজনিত রোগগুলো আছে এটা পারবা নাকি, বলো এটা বলো এটা এটা পারবা নাকি, যে এটার যে অভাবজনিত রোগগুলো আছে এটা কি পারবা নাকি, এখন বলো এটা তোমরা কমেন্ট করবা, তোমরা হচ্ছে রেসপন্স করবা, রেসপন্স করলে কি তোমার কি হবে পড়াশোনার মানে সহজ হবে পড়াশোনাটা, ঠিক আছে রেসপন্স করবা, বললে রেসপন্স করবা। ঠিক আছে তাহলে হচ্ছে কি কে বলছো আব্দুল আল সিয়াম বলছো জিও থেকে আসছে এগুলো লাস্ট ইয়ার গুলাই, তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো যে এখান থেকে কয়টা কোশ্চেন আসছে,
তুমি অ্যাটলিস্ট 10টা কোশ্চেন পাবে এখান থেকে, যে অ্যাটলিস্ট 10টা না পাইলে 7-8টা কোশ্চেন তুমি এখান থেকে পাওয়া যায় লাস্টের রিসেন্ট ইয়ারগুলো কোশ্চেন আসছে এগুলো, যে ভিটামিনের অভাবজনিত কি কি রোগ হয়, ঠিক আছে, এর জন্যই পড়ানো আর কি। চলো আমরা সামনে যাই। এরপর হচ্ছে দেখো আমরা কি বলবো, প্রিজারভেটিভস এবং খাদ্য সংরক্ষণ কৌশল। কি প্রিজারভেটিভস এবং খাদ্য সংরক্ষণ কৌশল, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা যদি একটু দেখি প্রিজারভেটিভস মানে কি, ওই যে ধরো একটা বিভিন্ন ধরনের কৌটা থাকে না, ধরো হচ্ছে নিয়ে আসো কি, ধরো পানির মধ্যে কি লেখা থাকে, যে বা যে কোনো রুটি নিয়ে আসলে কি লেখা থাকে ওইখানে, যে এটার মেয়াদ হচ্ছে এতদিন, মেয়াদ মানে ধরো 10 দিন বা 20 দিনের মেয়াদ দিচ্ছে বা 1 মাসের মেয়াদ দিচ্ছে, ওইটার মানে কি যে ওই 1 মাস ওইটার মধ্যে কোনো কি তুমি রাইখা দিলেও কোনো জীবাণু কি হবে না, ওইখানে জন্মাবে না। এরপর কি হবে, জীবাণু জন্মাবে, যেটা তোমার বডির জন্য ক্ষতিকর। সো প্রিজারভেটিভস দেওয়ার উদ্দেশ্য কি, সেটা হচ্ছে যেন কোনো জীবাণু এখানে না জন্মাইতে পারে, বা খাদ্যটা যেন কি হয় আমার ভালো থাকে, এইটাই হচ্ছে কি প্রিজারভেটিভস দেওয়ার মূল হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে এইটাই আমরা এখন দেখবো। আচ্ছা এখন তাহলে দেখো আমাদের যদি একটু দেখি যে কখন আমার কি হইতে পারে, খাদ্যে বিভিন্ন ধরনের কি হইতে পারে, যে বিষাক্ত বস্তুর উপস্থিতি থাকতে পারে। যখন কি থাকবে, খাদ্যে পানি থাকবে, যখন কি থাকবে, খাদ্যে পানি থাকবে। আচ্ছা টেম্পারেচার কত হবে, যখন 30 থেকে কত 45 ডিগ্রি যখন হবে, তখন কি হবে আমাদের এরা ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং কি এদের উৎসেচকের ক্রিয়া হচ্ছে কি করে, ত্বরান্বিত করে, মানে এনজাইমের ক্রিয়াকে কি করে, ত্বরান্বিত করে। তার মানে কি 1 নম্বর শর্ত কি থাকতে হবে, পানি থাকতে হবে, এবং টেম্পারেচার কত হইতে হবে 30 থেকে 45। এখন আমরা জানি কি গরমকালে কত টেম্পারেচার কত থাকে, একবার হচ্ছে 40-42 হইলেই একবার গরমে হাঁসফাঁস করে, আর কি করা যায় না, টিকা যায় না। তোমার ফ্যানের নিচে গেলে ফ্যানের বাতাস লাগে গরম, কোনো কিছুতেই শান্তি নাই, সব খেলে বাইরে গরম আর গরম। তার মানে টেম্পারেচার যদি বেশি হয় দেখবা তুমি শীতের বেলায়, দেখবা শীতের বেলায় আর গরমের ক্ষেত্রে তুলনা করলে দেখবা, বা যদি না যায় না থাকো তোমার আম্মুরে জিজ্ঞেস করো, যে শীতের দিন দেখবা যে কোনো একটা জিনিস, যে তোমার খাবার দাবার কিন্তু অনেকক্ষণ হচ্ছে কি ভালো থাকে বা নষ্ট হয় না, কিন্তু গরমের দিন ওটা কিন্তু দ্রুত নষ্ট হয়। কারণ হচ্ছে কি তোমার এই যে তোমার টেম্পারেচার, এটা কি তোমার ওই যে তোমার ব্যাকটেরিয়া জন্মাইতে পারে, যখন টেম্পারেচার অনেক বাইরে যায় তখন কি হইতে পারে, ব্যাকটেরিয়া সহজে জন্মাইতে পারে, ফলে কি হয় খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায়। কিন্তু শীতের দিন কি টেম্পারেচার কি থাকে, কম থাকে, কত থাকে, ধরো হচ্ছে তোমার হচ্ছে 20 বা হচ্ছে 25 বা 25 বা আরো কম থাকে, আরো কম থাকে। তাহলে যখন হচ্ছে টেম্পারেচার কম থাকে তখন কি হইতে পারে না, ওই যে আমাদের জীবাণুগুলো আছে ওইটা কি করতে পারে না, জন্মাইতে পারে না। এর জন্য কি থাকে, শীতকালে অনেকক্ষণ হচ্ছে খাবার কি হয়, মানে অনেকক্ষণ হচ্ছে সংরক্ষণ করা যায়। বা বাইরে একটা জিনিস রাইখা দিল, দেখবা আজকে সকালে রেখে দিছো, দেখা যাচ্ছে আজকে রাতে যাও দেখতেছো তুমি হচ্ছে ওইটা ঠিক আছে, কোনো কিছু হয় নাই, গরমের দিন রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়। তার মানে কি এই মেকানিজমটা এখানে কাজ করে, ঠিক আছে। তাহলে এই মেকানিজমটা এখানে কাজ করে। সো খাদ্যের মধ্যে পানি রাখা যাবে না, এবং কি টেম্পারেচার এটা হইলেই কি আমাদের বিভিন্ন ধরনের ঝামেলা হবে। আচ্ছা এরপর দেখো খাদ্য নষ্ট হওয়ার কি প্রধান কয়টা কারণ আছে, 3টা কারণ আছে। কয়টা কারণ আছে, 3টা কারণ আছে। খাদ্য নষ্ট হওয়ার কয়টা কারণ আছে, 3টা কারণ আছে। কয়টা কারণ আছে, 3টা কারণ হচ্ছে আছে। কয়টা কারণ আছে, 3টা কারণ আছে। তাহলে দেখো আমরা যদি হচ্ছে 3টা কারণ 3টা দেখি। আচ্ছা 1 নাম্বার কি, জীবাণু মানে ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, এগুলো দ্বারা পচন ঘটতে পারে। আমরা যদি এটা দেখলাম 30 থেকে 45 হলে ব্যাকটেরিয়া জন্মাবে, তখন সেটা দ্বারা পচন ঘটবে। আচ্ছা 2 নাম্বার কি, এনজাইম বা উৎসেচকের প্রভাবে অক্সিজেনের উপস্থিতি কি ঘটবে, তোমার জারণ বা বিয়োজন ঘটবে। মানে অক্সিজেন, এই যে জারণ বিয়োজনটা কই থেকে আসছে, অক্সিজেন মানে অক্সিডেশন মানে জারণ থেকে আসছে, অক্সিডেশন মানে কি জারণ থেকে আসছে। তার মানে কি যখন খাদ্যে অক্সিজেন থাকবে, যখন কি থাকবে অক্সিজেন থাকবে, তখন খাদ্যটা কি হতে পারে, নষ্ট হতে পারে। আচ্ছা 3 নাম্বার কি, খাদ্যবস্তুর রাসায়নিক জারণ বিয়োজন। এই 3টা কারণে হলে কি হবে আমাদের, শুধু খাদ্যবস্তু যেটা আছে এটা কি পচন বা নষ্ট হওয়ার কি সম্ভাবনা আছে। সো এই 3টা জিনিস কি আমার কি করতে হবে, প্রিজারভেটিভস এর উদ্দেশ্য কি, তাহলে এই 3টা জিনিসকে আমার কি প্রতিরোধ করা, বা এই 3টা জিনিস যেন না জন্মাইতে পারে, তাহলেই তো আমার খাদ্যটা ভালো থাকবে। তাহলে আমরা নেক্সট সেই জিনিসটাই দেখবো। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদেরকে, এরপর যদি আমরা দেখি যে নিরাপদ খাদ্য কি, নিরাপদ খাদ্য বা এইটা যদি আমরা একটু দেখি সামনে টপিকগুলোতে চাই কি আছে, খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভস। কি খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভস মানে খাদ্যকে ভালো রাখার জন্য যে প্রিজারভেটিভস। দেখো এটা কি বলা হয় বা কয়টা ভাগে ভাগ করা যায়, এটা কয়টা, 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক মানে কি তোমার পরিবেশের মাধ্যমে যেটা হচ্ছে ভালো থাকে সেটা হচ্ছে প্রাকৃতিক। কৃত্রিম মানে তুমি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটানোর মাধ্যমে যেটা হচ্ছে ভালো রাখবে, এটা হচ্ছে কৃত্রিম। তাহলে দেখো প্রথমে হচ্ছে আমাদের কি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস যদি আমরা পড়ি, বা যদি আরো কিছু হচ্ছে উদাহরণ আমরা পড়ি, দেখো তাহলে এই প্রাকৃতিক এবং কৃত্রিম ছাড়া আরো 2টা জিনিস আছে, সেটা হচ্ছে খাদ্যবস্তু শুষ্ককরণ এবং কি খাদ্যবস্তুকে নিম্ন তাপমাত্রায় রাখা হচ্ছে কি আমাদের দীর্ঘদিন সংরক্ষণ। খাদ্যবস্তুকে নিম্ন তাপমাত্রায় রাখা হচ্ছে কই রাখা হয়, ফ্রিজে রাখলে কি খাদ্য ভালো থাকে, এটা কি মুখস্থ করার জিনিস। নিম্ন তাপমাত্রা মানে ফ্রিজে কি তাপমাত্রা অনেক কম থাকে না, ফ্রিজে যখন রাখবো তার মানে খাদ্যবস্তু ভালো থাকে। আচ্ছা ওরা খাদ্যবস্তু শুষ্ককরণ, যখন তুমি যে কোনো জিনিস শুকাও, ধরো মাছরে তুমি একটা নর্মাল মাছ আজকে নদী থেকে ধরে নিয়ে আসছো, ওইখানে আর নদী থেকে ধরে নিয়ে এসে কি করছো, বাসায় নিয়ে আসা রাইখা দিছো, 10 দিন রাইখা দিছো, কিছুই করা নেই। তার মানে মাছ কি মানে পচার জন্য একদম পরিচয় গইলা যাবে। কিন্তু তুমি ওই মাছটাকে যদি কি করো, যে তুমি কি করছো 20 দিন বাইরে হচ্ছে 30 দিন কি করছো রোদ দিছো, রোদ দিয়ে কি শুকাইছো,
শুকাইলে কি হবে, ওইখানে যেটা আছে ওই মাছটা কিন্তু কি হয়ে যাবে, শুটকি হয়ে যাবে। শুটকি কিন্তু কি হবে না, আর নষ্ট হবে না। তার মানে কি খাদ্যবস্তুকে আমি শুকাও কি করতে পারি, সংরক্ষণ করতে পারি। তাহলে দুইটা প্রসেস, একটা হচ্ছে মানে কি প্রাকৃতিক এবং কৃত্রিম ছাড়াও কি আরো দুইটা প্রসেস, সেটা হচ্ছে একটা শুকানোর মাধ্যমে সংরক্ষণ করতে পারি, অথবা কি আমি ফ্রিজে রাখার মাধ্যমে সংরক্ষণ করতে পারি। কি করতে পারি, ফ্রিজে রাখার মাধ্যমেও সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি একটু দেখি। আচ্ছা দেখো খাদ্যবস্তুর শুষ্ককরণ পদ্ধতি কি, খাদ্যবস্তুর শুষ্ককরণ পদ্ধতি। আচ্ছা এই শুষ্ককরণ পদ্ধতির ক্ষেত্রে আমাদের একটা টার্ম আছে, সেটা হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি বা পানি সক্রিয়তা। কি পানি সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটি, এটা কি AW দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা, AW মানে ডাব্লিউ দিয়ে ওয়াটার, এ দিয়ে হচ্ছে অ্যাক্টিভিটি, মানে ওয়াটার অ্যাক্টিভিটি। কি ওয়াটার অ্যাক্টিভিটি বা পানি সক্রিয়তা দ্বারা প্রকাশ করা হয়। এটা দ্বারা আসলে কি বোঝায়, সেটা হচ্ছে আমাদের দেখো খাদ্যবস্তুতে থাকে হচ্ছে কি পানি বা জলীয় বাষ্পের পরিমাণ, এবং কি পরিবেশে থাকে কি তোমার পরিবেশে থাকে পানি বা জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতকে আমাদের কি বলা হয়, পানি সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটি বলা হয়। তাহলে খুবই সহজ যে খাদ্যবস্তুতে কি থাকে, পানি থাকে, ওইটার পরিমাণ, আর হচ্ছে কি পরিবেশে কি থাকে, পানি থাকে। সো এই দুইটাকে যখন আমি অনুপাত করব, যে জিনিসটা পাবো ওইটাকে আমাদের কি বলা হয়, ওয়াটার অ্যাক্টিভিটি বা পানি সক্রিয়তা বলা হয়। কি বলা হয়, ওয়াটার অ্যাক্টিভিটি বা পানি সক্রিয়তা বলা হয়। ঠিক আছে, আচ্ছা এর মানটা কত, 0 থেকে 1 এর মধ্যে রাখা হয়। কত, 0 থেকে 1 এর মধ্যে রাখা হয়। যখন কিছুই থাকে না, পানি থাকে না বা বাষ্প থাকে না, তখন তার মানে কি হবে, 0 হবে। তখন কি হবে, 0 হবে। তখন কত হবে, খাদ্যবস্তুতে কত ধরা হয়, তখন ওয়াটার অ্যাক্টিভিটি বা পানি সক্রিয়তার মান 0 ধরা হয়। আচ্ছা এবং কি এতে কোনো ব্যাকটেরিয়া, ইস্ট বা ছত্রাক কি করতে পারে না, জন্মাইতে পারে না। যখন কি থাকে না, কোনো পানি থাকে না। আবার কেননা পানি থাকলে জন্মাইতে পারে, কারণ আমরা আগেই দেখছি যে পানি যখন থাকে তখন কি হয়, খাদ্য নষ্ট তাড়াতাড়ি হয়। নষ্ট কি হয়, তাড়াতাড়ি হয়। আচ্ছা এরপর দেখো আমাদের, তুমি এখানে আমাদের কয়টা আছে, 3টা মান দেয়া আছে। এখানে তুমি 2টা মান পড়ো, বাকি একটা তুমি বাদ দাও, পড়ার দরকার নাই। তার মানে দেখো তুমি পড়তে পারো কি, ইস্ট 88, ইস্ট 88 মিলতেছে না, ইস্ট 88, ইস্ট কি 88, কত, ইস্ট 88। তার মানে ইস্টের ক্ষেত্রে কত হয়, 0.88 হয়, ইস্ট 88, ইস্ট 88। আর বাকি ছত্রাক বা হচ্ছে কি ব্যাকটেরিয়া, যে কোনো একটার জন্য তুমি পড়ে নিবা। তোর হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে কত, 0.80, আর হচ্ছে আমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কত, 0.90 বা 0.90। তাহলে যে কোনো একটা পড়বা, আরেকটা বাদ দিবা। ঠিক আছে, তাহলে ইস্ট 88 এটা সহজে মনে রাখা যায়, ইস্ট 88। বাকি যে কোনো একটা পড়ে নিবা, বাকিটা বাদ দিবা। ঠিক আছে, তাহলে এটা দেখবা। এরপর হচ্ছে দেখো আমাদের যে খাদ্যবস্তুর কোটাজাতকরণের ক্ষেত্রে হচ্ছে পানি সক্রিয়তার মান কত, আমাদের 0.6 এর হচ্ছে কি কম রাখা হয়। ফলে পরিবেশে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বা ইস্ট বা ছত্রাক এগুলো জন্মাইতে পারে। মানে খাদ্যটা যখন তুমি কৌটার মধ্যে ভরবা, কৌটার মধ্যে হচ্ছে কি মানে বাজারজাত করবে, তখন কত, সেটা ওয়াটার অ্যাক্টিভিটির মান কত, 0.6 এর চেয়ে কম রাখা। কত, 0.6 এর চেয়ে কম রাখা হয়। কত রাখা হয়, 0.6 এর চেয়ে হচ্ছে কম রাখা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের কি, যে আমরা এই যে খাদ্যবস্তুকে কি কেস হার্ডেনিং এর হচ্ছে ভূমিকা। এখন কেস হার্ডেনিং জিনিসটা কি, কেস মানে ত্বক, তাহলে আমি বলছি কি ডার্মিস মানে ত্বক। তুমি যে কোনো জায়গায় এপিডার্মিস মানে ত্বক বা স্কিন বোঝায়, তাহলে যে কোনো জায়গায় ডার্মিস মানে কি বুঝবা, ত্বক বোঝায়। তার মানে হচ্ছে ডার্মিস মানে ত্বক একটা জিনিস, আর হচ্ছে কেস মানেও কি বোঝায়, ত্বক বোঝায়। এই যে তাহলে কি কেস হার্ডেনিং, কেস মানে হচ্ছে ত্বক, তার মানে হার্ডেনিং মানে কি শক্ত, তার মানে ত্বককে কি করবা তুমি, শক্ত করবা। এটাই হচ্ছে আমাদের কেস হার্ডেনিং। তাহলে ত্বক যেটা আছে বাইরের, ত্বক তো বাইরেই থাকে। এই যে স্কিন আমাদের কি বাইরে আছে না, না ভিতরে আছে, বাইরেই তো আছে, আমরা দৃশ্যমান চোখে দেখতেছি। সো কি কেজ মানে হচ্ছে ত্বক, আর হার্ডেনিং মানে শক্ত। তার মানে ত্বককে আমি শক্ত করবো, যেন কি হয়, পানি ভিতরে প্রবেশ করতে না পারে, অক্সিজেন ভিতরে প্রবেশ করতে না পারে। এর ফলে কি থাকবে, পানি আর অক্সিজেন না গেলে কি হবে, খাদ্যটা ভালো থাকবে, অনেকদিন সংরক্ষণ করতে পারবো আমি। তার মানে এইটাই হচ্ছে আমাদের কি কেস হার্ডেনিং এর মূল ভিত্তি। বুঝাইতে পারছি, কেস মানে ত্বক, হার্ডেনিং মানে শক্ত। ত্বককে শক্ত করে দেবো যেন ভিতরে কি যাইতে পারে, পানি এবং অক্সিজেন না যাইতে পারে। বুঝাইতে পারছি, তাহলে এটার একটা সর্বশ্রেষ্ঠ উদাহরণ কি, শুটকি, আর একটা হচ্ছে কিসমিস। শুটকি কি করা হয়, শুকানো কেন হয়, যেন ভিতরে পানি আর অক্সিজেনটা না যাইতে পারে, ফলে দীর্ঘদিন হচ্ছে সংরক্ষণ করা যায়। এবং পানি আর অক্সিজেন কি খাদ্য নষ্টের মূল কারণ। বুঝাইতে পারছি, তাহলে কি এটাও আমাদের কেস হার্ডেনিং এর হচ্ছে কি উদাহরণ কি, কিসমিস আর হচ্ছে শুটকি। কিসমিস আর হচ্ছে শুটকি কি আমাদের কেস হার্ডেনিং এর বড় হচ্ছে উদাহরণ, কেস হার্ডেনিং এর কি বড় উদাহরণ। ঠিক আছে, আচ্ছা এরপর দেখা হচ্ছে আমাদের কি খাদ্যবস্তু শীতলীকরণ প্রসেস। এটা কি দুই ধরনের, একটা হচ্ছে ফ্রিজিং বা শীতলীকরণ, ডিপ ফ্রিজিং বা হচ্ছে হিমান। মানে দেখবা দুই ধরনের ফ্রিজ হয়। ডিপ ফ্রিজ মানে কি এখানে মাংস টাংস অনেক বড় জিনিস রাখো, কুরবানি দিলে রাখো। আর নর্মাল ফ্রিজের ক্ষেত্রে কি রাখো, এখানে ডিপ আর হচ্ছে নর্মাল থাকে, এখানে তুমি সচরাচর ব্যবহারের জন্য জিনিস রাখো। তাহলে দেখো নর্মাল ফ্রিজের ক্ষেত্রে আমাদের কত থাকে, তাপমাত্রা 0 থেকে হচ্ছে কত 4 ডিগ্রির মধ্যে থাকে। কিন্তু ডিপ ফ্রিজের ক্ষেত্রে কি তাপমাত্রা আরো তো একটু বেশি থাকে, সেটা কত হয়, -5 থেকে হচ্ছে কত -18, কত হয় -5 থেকে কত -5 থেকে কত হয় -5 থেকে -18 ডিগ্রি সেলসিয়াস হয়। এবং তুমি আলটিমেটলি জানলে হচ্ছে খুশি হবা যে এই 5 থেকে 10 এর মধ্যে গেলে 18 পর্যন্ত যাইতেই হয় না, -18 পর্যন্ত কি যাইতেই হয় না, -10 পর্যন্ত গেলে কি হয়ে যায়, ব্যাকটেরিয়া যেগুলো আছে বা জীবাণু যেগুলো আছে ওইগুলো কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়।
তার মানে খুবই সুন্দর একটা জিনিস, ঠিক আছে। তাহলে কত -5 থেকে হচ্ছে কত -10 পর্যন্ত গেলে কি হয়ে যায়, ব্যাকটেরিয়াগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। এখনকার যে ফ্রিজগুলো আছে, তোমরা যদি হচ্ছে ফ্রিজের কোনো দোকানে যাও দেখবা যে বিভিন্ন ধরনের টেম্পারেচার বাইরে থেকে দেখা যায়। তুমি ওইখানে দেখো টেম্পারেচারগুলো যে এর মধ্যে এই রেঞ্জের মধ্যেই পড়ছে, তখন তোমার কাছে কি ভালো লাগে কাজ করবে যে এই জিনিসটা তো আমি বইয়ে পড়ছি, এখন আমি বাস্তব ক্ষেত্রে হচ্ছে দেখতেছি, তখন দেখবো তোমার খুবই ভালো লাগে একটা কাজ করতেছে যে ওই জিনিসটা তারা কেমনে করছে তুমি এতদিন জানতা না, কিন্তু তুমি কি বইতে পড়ছো, বইয়ে যা কি তোমার নতুন একটা জিনিস জানার কারণে তোমার একদম ভালো লাগে কাজ করতেছে, বুঝাইতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের কি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস বা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। তাহলে দেখো আমরা এতক্ষণ এগুলো কি পড়ছি, প্রাকৃতিক এবং কৃত্রিম ছাড়া যে দুইটা উপকরণ আছে, শুষ্ককরণ আর শীতলীকরণ, এই দুইটা আমরা দেখছি। এখন আমরা কি দেখবো, প্রাকৃতিক হচ্ছে কি খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভস, এখন আমরা এইগুলো হচ্ছে দেখবো। আচ্ছা, প্রাকৃতিক মানে কি, যেটা হচ্ছে প্রকৃতি থেকে হচ্ছে কি হয় উৎপন্ন হয়, যেটা কি প্রকৃতি থেকে উৎপন্ন হয়, সেইটাই হচ্ছে আমাদের কি আচ্ছা। এইখানে হচ্ছে আমাদের মেন্টর গ্রুপের যদি কেউ থাকে, ওই যে ছেলেটা হচ্ছে কি মেডিকেলে চান্স করে দিব, এই যে কমেন্টটা করছে ওরা হচ্ছে ব্লক করে দাও, ওরা ব্লক করে দাও, ঠিক আছে। আর হচ্ছে কমেন্ট হচ্ছে যখন আমি বলবো তখন তখন কমেন্ট করবো, এমনি উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নেই। এখানে পড়তে আসছো তোমরা, কমেন্ট করতে আসো না, কে কি কমেন্ট করলো রিপ্লাই দিলে এইগুলো দেখারই দরকার নেই। তুমি পড়তে আসছো, পড়ো। তুমি দুইটা জিনিস, তুমি এর হাইজেনবার্গ অনিষ্ট পড়ছো না, যে ভরবেগের অবস্থান কখন একসাথে নির্ণয় করা যায় না, যে কোনো কিছু কি ভরবেগ নির্ণয় করতে গেলে অবস্থান নির্ণয় করা যায় না, অবস্থান নির্ণয় করতে গেলে ভরবেগ নির্ণয় করা যায় না। তুমি কমেন্টটা করতেছো, তুমি পড়তেছো, এইটা কখনোই সম্ভব না। তুমি দুইটার মধ্যে কনসেন্ট্রেট করতে পারবে না। সো পড়তে আসছো, এখানে পড়ো, কমেন্ট করবে না, কোনো উল্টাপাল্টা কমেন্ট করবে না। উল্টাপাল্টা কমেন্ট করলে আমি ব্যান করে দিব, কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করলে ব্যান করে দিব, ঠিক আছে। উল্টাপাল্টা কমেন্ট করবে না। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস মানে কি তোমার প্রাকৃতিক জিনিসগুলো থেকে উৎপন্ন করা হয়। আচ্ছা, এখন দেখো এটা থেকে আমাদের জাহাঙ্গীরনগর কোশ্চেন আসে, গুচ্ছে কোশ্চেন আসে, কৃষি গুচ্ছে কোশ্চেন আসে, মেডিকেলে কোশ্চেন আসে, সব জায়গায় কোশ্চেন আসে। এখন এটা কি করো, মুখস্থ করো, যে অনেক জিনিসপত্র আছে, এটা কেমনে আমি পড়বো, এত জিনিস মুখস্থ করার দরকার নেই। দেখো খুবই সহজ করে দিতেছে আজকে। এগুলো মনে রাখবা যে আচার তৈরির ক্ষেত্রে কি, আচার তৈরিতে যা উপকরণ লাগে, কি আচার তৈরিতে যা কিছু লাগে, যে কোনো কিছু আচার তৈরি করতে যা কিছু লাগে, সেইটাই হচ্ছে আমার কিসের উদাহরণ, সেটা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর উদাহরণ। এখানে আলাদা করে মুখস্থ করার দরকার নেই। এখন দেখো আমরা একটু দেখি, যদি তুমি না জানো যে আচার তৈরি করতে কি কি লাগে, তাহলে আজকে যায় তোমার আম্মারা হচ্ছে জিজ্ঞেস করবা যে আম্মা আচার তৈরি করতে কি কি জিনিস লাগে, ঠিক আছে, তাহলে যাই না নিবা। দেখো তাহলে কি কি আছে, এই যে দেখো চিনি না দিলে তোমার আচার কি হবে না, মিষ্টি হবে না। এখন লবণও যদি না দাও, লবণ দিতে হবে, চিনিও দিতে হবে। কেন, লবণ তুমি অল্প পরিমাণে দিবা, চিনিটাকে কি করবা বেশি পরিমাণে দিবা, যেন কি হয় চিনির মিষ্টতাটা কি হয় বেশি হয়, চিনির মিষ্টতাটা কি হয় বেশি হয়। তাহলে চিনি দিব আমি, লবণ দিব। আচ্ছা, এরপর দেখো আমাদের কি বিভিন্ন মশলা দিতে হয় না, বিভিন্ন মশলা দিতে হয়, কি কি আছে, হলুদ, রসুন, লবঙ্গ, সরিষার তেল, এগুলো ছাড়া কখনো আচার তৈরি করা যায়, সরিষার তেল পড়েছে, লবঙ্গ, রসুন, হলুদ, এগুলো ছাড়া কখনোই আচার তৈরি করা যায় না। তার মানে কি, এটা কি সবগুলো আমার আচার তৈরি করা হচ্ছে উপাদান। মানে আলটিমেটলি তোমার একটা কথা মনে রাখলে কিন্তু হইতেছে, আলাদা করে মুখস্থ করতে হইতেছে যে আচার তৈরির ক্ষেত্রে যা কিছু লাগে সেটাই হচ্ছে আমাদের কি, সেইটাই আমাদের যে প্রাকৃতিক হচ্ছে ফুড প্রিজারভেটিভসের হচ্ছে উদাহরণ। লবণ লাগবে, চিনি লাগবে, সরিষার তেল লাগবে, হলুদ লাগবে, রসুন লাগবে, এগুলো কি আমাদের আচার তৈরির ক্ষেত্রে লাগে। তার মানে এগুলো কিসের উদাহরণ, এগুলো হচ্ছে আমাদের সেটা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর উদাহরণ। আলাদা করে নতুন কিছু মুখস্থ করবে না, বুঝাইতে পারছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের কি হয়, এই যে হলুদ যেটা আছে এটা কি আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি, অক্সিজেন মানে হচ্ছে কি অক্সিজেন অক্সিডেশন থেকে আসছে, অক্সিডেন্ট কই অক্সিডেশন থেকে আসছে। আর অ্যান্টি মানে কি, মানে জারণটাকে হচ্ছে কি করে বাধা দেয়। মানে হলুদ যেটা আছে এটা কি জারণকে বাধা দেয়। ওই যে আমরা দেখছিলাম অক্সিজেনের কারণে কি হয়, জারণ বিভাজন ঘটে, যার ফলে খাদ্য নষ্ট হয়, খাদ্যবস্তু কি হয় নষ্ট হয়। এখন সে কি অ্যান্টিঅক্সিডেন্ট কি করতেছে, তার মানে ওই যে অক্সিজেনের জারণটা আছে ওইটাকে বাধা দিতেছে মানে কি, সে কি খাদ্যকে আর পচাইতে পারতেছে না, তার মানে কি সে কি খাদ্যকে ভালো রাখতেছে। তার মানে হলুদ কি করে, দেখো এই যে আমাদের যা পচন কাজে হচ্ছে বাধা দেয়। দেখো পড়াশোনা কিন্তু যদি তুমি মানে একটু বুঝা বলো, তখন কিন্তু কি মানে প্রত্যেকটা জায়গায় যা হচ্ছে মুখস্থ করতে হইতেছে না। মানে দেখবা বুঝা পড়লে পড়াশোনা খুবই সহজ হয়ে গেছে, বুঝা পড়লে কি পড়াশোনা খুবই সহজ হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের কি সরিষার তেল সংস্পর্শ। সরিষার তেল কি সংস্পর্শ, মানে খাদ্যবস্তুকে ব্যাকটেরিয়ার সংস্পর্শ থেকে দূরে রাখে। খাদ্যবস্তুকে কি মানে
তোমার এরকম একটা ব্যারিয়ার সে তৈরি করে দেয়। ধরো হচ্ছে তুমি একটা খাদ্যের মধ্যে সরিষার তেল দিলে এরকম একটা ব্যারিয়ার সে তৈরি করে, যেই ব্যারিয়ার ভেদ করে ব্যাকটেরিয়াটা কি খাদ্যের সংস্পর্শে আসতে পারে না। ফলে কি হয়, খাদ্যবস্তু দীর্ঘদিন ভালো থাকে, খাদ্যবস্তু কি দীর্ঘদিন ভালো থাকে। তাহলে পর বাকি সরিষা সংস্পর্শ, সরিষা সংস্পর্শ, সরিষা সংস্পর্শ, বুঝাইতে পারছি, থেকে দূরে রাখে। আসার পরে খাদ্য লবণ, পচনশীল খাদ্যবস্তুকে মানে লবণ দ্বারা হচ্ছে সংরক্ষণ করার প্রসেসকে আমাদের কি বলা হয়, কিউরিং বলা হয়। কি বলা হয়, কিউরিং বলা হয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কি বলা হয়, কিউরিং বলা হয়। আচ্ছা, এখানে পরিমাণটা কত থাকে সোডিয়াম ক্লোরাইডের, সেটা হচ্ছে কত, 7 থেকে 8% থাকে। কত থাকে, 7 থেকে 8% থাকে। কত থাকে, 7 থেকে 8% থাকে। আচ্ছা, এখন কিউরিং দিয়ে তুমি হচ্ছে কোন ধরনের সবজিকে হচ্ছে সংরক্ষণ করবা, কিউরিং দিয়ে তুমি কি কোন ধরনের সবজিকে সংরক্ষণ করবা। তাহলে কি কিউরিং দিয়ে হচ্ছে আমাদের কোন ধরনের খাদ্যকে আমি সংরক্ষণ করবো, সেটা হচ্ছে কি আমাদের দেখো মনে রাখবা, কিউরিং এ কি আছে, ক আছে, কিউরিং এ কি আছে, ক আছে। তার মানে দেখো তুমি কাঁচা ফল, কাঁচা সবজি, কাঁচা কিউরিং, কাঁচা কিউরিং কি কাঁচা কিউরিং কাঁচা। তার মানে কি কিউরিং দিয়ে আমি কি করবো, কাঁচা ফল, কাঁচা সবজি এগুলোকে সংরক্ষণ করবো। কিউরিং দিয়ে কি কাঁচা ফল, কাঁচা সবজি এগুলোকে সংরক্ষণ করবো। কিউরিং কাঁচা, কিউরিং কাঁচা, কিউরিং কাঁচা, ঠিক আছে। তাহলে কিউরিং দিয়ে আমি কাঁচা ফল, কাঁচা সবজিকে এগুলো সংরক্ষণ করবো। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের কি সরিষার তেল দ্বারা সংরক্ষণ আমরা দেখলাম। এরপর দেখো আমাদের চিনি দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণ। কি দ্বারা, চিনি দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণ। আচ্ছা, এর ক্ষেত্রে আমাদের ঘনমাত্রাটা কত হয়, সেটা হচ্ছে কত, 65 থেকে 70% হয়। কত হয়, 65 থেকে 70%, মানে চিনির দ্রবণে হচ্ছে ডুবাই নেওয়া হয়। সো এটা আমাদের কি ভালো করে দেখতে হবে, কত, 65 থেকে 70% দ্রবণে হচ্ছে ডুবাই নেওয়া হয়। আচ্ছা, এবং এটা কি প্রসেসে হচ্ছে আমাদের কি মানে চিনিটা খাদ্যবস্তুকে ভালো রাখে, সেটা হচ্ছে কি অভিস্রবণ বা অসমোসিস। কি অভিস্রবণ বা অসমোসিস প্রসেসে সে কি করতে পারে, খাদ্যবস্তুটাকে দীর্ঘদিন ভালো রাখতে পারে। তো কম ক্লাস করে না ঠিক মতো, ঠিকঠাক মতো ক্লাস করে থাকা থাকা কেন এটা করলে ঠিক মতো বলবেন। যা ক্লাসে পড়াই দিতেছি দেখবা তুমি পরীক্ষার হলে যা সব কমন পড়বে, আর তোমরা তো ওইটা ই করতে পারবে, ক্লাসগুলো নেই, বুঝো না, এটা বুঝোস না, সবকিছু কমন পড়বে। ঠিক আছে, ফ্যান ফলোয়ার কি বলবো, মেডিকেল মানে শুরু করে যখন যারা যেটা পড়াইছি, মানে পড়ানো একটা আর্ট। আমার আজকে এক ভাই বোন দিছে, আমার কোর্সমেট ভাই, আমার অনেক সিনিয়র ভাই, বলছে তোমার থেলা মাছের ক্লাসটা আমি করলাম, ভাইয়ের কাছে মানে গেছে আর কি, বুঝছে তোমার থেলা মাছের ক্লাসটা করলাম, তুমি এত সুন্দর গায়ে ট্রেনের টেকনিক কেমন বের করছো। একটা মানুষ জনলে করলাম কি, মানে বড় বড় ভাই আছে ফ্যান হয়ে যায় ওটা ক্লাস করে, তোরা আবার বার্তা দেশ না। থেলা মাছের ক্লাসটা গেছে অটোমেটিক, মানে বোস্ট মোস্ট ছাড়াই ভাইয়ের কাছে গেছে, ভাই গেছে তোমার থেলা মাছের ক্লাসটা করলাম, খুব ভালো হয়েছে। ইংলিশ দিয়ে ক্লাসগুলো নিলাম, কত কষ্ট করি, মানে না আমি হতাশ হয়ে যাই তোদের জন্য। আমি এই স্যার কমে গেছে, ঠিক আছে চলো তুমি তো শেষ করে দেই, শেষ করে দেই চলো। ঠিক আছে, তাইলে হচ্ছে দেখো আমাদের পোলাপান বেশি থাকলে একবার ই করার ই ভালো, দেখো আমি তাহলে বলছি কি যে চিনির দ্বারা হচ্ছে খাদ্যবস্তু সংরক্ষণ, এটা আমাদের কি অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়া কি করা হয়, তোমার সংরক্ষণ করা। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, খাদ্যবস্তুর মধ্যে যে পানিটা থাকে চিনি, সেই পানিটাকে অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়া কি করে, শুষে আনে। ফলে কি থাকে, খাদ্যবস্তুতে কোনো পানি থাকে না, দীর্ঘদিন খাদ্যবস্তুটা ভালো থাকে। ঠিক আছে, তাহলে এটা দেখে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের কি চিনির মাধ্যমে কি কি খাদ্য হচ্ছে কি করা যায়, মানে সংরক্ষণ করা যায়, চিনির মাধ্যমে কি কি খাদ্য সংরক্ষণ করা যায় সেটা যদি আমরা একটু দেখি। আচ্ছা দেখো আমাদের ধরো চিনি বা হচ্ছে কি চিনির সিরাপ আমরা পড়তেছি, কি চিনির সিরাপ। আচ্ছা, ধরো যে কোনো কিছুর সিরাপ মানে কি, তুমি বাজারে আর ওষুধ কোম্পানিতে বা ফার্মেসিতে হচ্ছে পাওয়া যায় যে কোনো কিছুর সিরাপ। আচ্ছা, সিরাপ গুলো দেখো, সিরাপ যেটা আছে এটাকে অনেক প্রসেসিং এর মাধ্যমে মানে তৈরি করা হয় না, সিরাপ অনেক মানে দেখবা ফ্যাক্টরি থেকে অনেক প্রসেসিং এর মাধ্যমে কি করা হয়, তৈরি করা হয়। অর্থাৎ চিনির যে সিরাপটা আছে এটা কি আমার অনেক প্রসেসিং এর মাধ্যমে কি করা হয়, তৈরি করা হয়। অর্থাৎ আমরা মনে রাখবো যে প্রসেসড যে ফুডগুলো আছে, কি প্রসেসড ফুড, কি প্রসেসড যে ফুডগুলো মানে অনেক প্রসেসিং এর মাধ্যমে যে ফুডগুলো উৎপন্ন হয় বা খাদ্যগুলো তৈরি হয়, সেইটাই আমি কি চিনির সিরাপের মাধ্যমে কি করব, তৈরি করব। কারণ কি, বা সংরক্ষণ করতে পারবো, কারণ সিরাপটা হচ্ছে আমার অনেকটা প্রসেসড ফুড। সো এইটা দ্বারা কি প্রসেসড ফুডই আমি কি করতে পারবো, সংরক্ষণ করতে পারবো। দেখো তাহলে এই যে তোমার জ্যাম, যেটা করতে অনেক প্রসেসিং করতে হয়, জেলি, আচার, কাসন্দ, মুরব্বা, কমলা লেবুর আচার, এইগুলাকে প্রত্যেকটাই আমাদেরকে অনেক প্রসেসিং এর মাধ্যমে কি করা হয়, তৈরি করা হয়। তাহলে আমি মোট কথা মনে রাখবো চিনির সিরাপ একটা প্রসেসড ফুড। সো এটা কি যে প্রসেসড যে ফুডগুলো আছে আমি ওইটা দ্বারা হচ্ছে সংরক্ষণ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে আচার তৈরি, আচার তৈরি করা আমাদের কি বলা হয়, পিকলিং বা হচ্ছে আচার তৈরি করা বলা হয়। এটা হচ্ছে দেখে রাখবে, কি পিকলিং বা হচ্ছে কি করা হয়, আচার তৈরি করা বলা হয়। আচ্ছা, এখানে কি দেওয়া হয়, ভিনেগার দেওয়া হয়, এখানে কি করা হয়, ভিনেগার হচ্ছে দেওয়া হয়। ঠিক আছে, ভিনেগার কত, সেটা কি অ্যাসিডিক অ্যাসিডের 6 থেকে 10% এই কোশ্চেন আসে। অ্যাসিডিক অ্যাসিডের কত, 6 থেকে 10%, তখন কত কি বলা হয়, ভিনেগার বলা হয়। অ্যাসিডিক অ্যাসিডের 6 থেকে হচ্ছে কি
6 থেকে 10% দ্রবণকে আমাদের কি বলা হয়? 6 থেকে 10% হচ্ছে আমাদের দ্রবণকে হচ্ছে আমাদের কি বলা হয়? ভিনেগার বলা হয়, ঠিক আছে। এবং কি ভিনেগারটা সেটা হচ্ছে আমাদের কি তোমার আচার তৈরির ক্ষেত্রে হচ্ছে দেওয়া হয়। ভিনেগারটা তোমার বাজারে পাওয়া যায় কি সিরকা নামে পাওয়া যায়। তোমার হচ্ছে আম্মুরে হচ্ছে আন্টিরা জিজ্ঞেস করলে বলতে পারবে যে ভিনেগার বললে হয়তো চিনবে না, কিন্তু কি সিরকা বললে হচ্ছে চিনতে পারে, ঠিক আছে। তাহলে সেটা কি আচার তৈরির ক্ষেত্রে হচ্ছে দেওয়া হয়। তাহলে কি এটা কি বলা হয় যে এটা আমাদের আচার তৈরি করাকে পিকলিং বলা হয়। এটা দেখে রাখবা, এটা কি দেখে রাখবা। আচ্ছা, এরপর আমরা দেখো আমরা কি পড়বো যে আমরা এরপর কি দেখবো সেটা কৃত্রিম কি দেখবো ফুড প্রিজারভেটিভস। এতক্ষণ আমরা দেখছি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, এখন আমরা দেখবো কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। কি দেখবো? কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। আচ্ছা, এখন দেখো তোমরা এটারে মুখস্থ করে মাথা নষ্ট করে ফেলো যে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। এটা মুখস্থ করে মাথা নষ্ট করে ফেলো। দেখো পড়াশোনা কিন্তু রিলেটেড একটা আরেকটার সাথে। দেখো আমরা দেখছিলাম কি খাদ্যবস্তু নষ্ট হওয়ার কয়টা কারণ ছিল? 3টা কারণ ছিল। 1 নাম্বার কারণ খাদ্যবস্তু কি ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড এগুলো যদি থাকে এগুলো হলে খাদ্যবস্তু নষ্ট হবে। 2 নম্বর কারণ কি ছিল? কি অক্সিজেনের কারণে জারণ বিয়োজন ঘটলে কি হবে? খাদ্যবস্তু নষ্ট হবে। আচ্ছা, এখন তাহলে আমরা বলছিলাম কি প্রিজারভেটিভসের মূল উদ্দেশ্য কি? যেন এগুলো না জন্মাইতে পারে, যেন আমি খাদ্যটাকে ভালো রাখতে পারি। না জন্মাইতে পারলেই ভালো রাখতে পারি, এদের যেন আমার খাদ্যবস্তুটা দীর্ঘদিন ভালো থাকে। এখন তাহলে দেখো তুমি এই যে তোমার ব্যাকটেরিয়া, ইস্ট বা মোল্ড বা ছত্রাক যেগুলো আছে এটা তুমি চোখে দেখতে পারো। চোখে আমরা দেখতে পারি, চোখে তো দেখতে পারি। এরা কি অনুবীক্ষণিক যন্ত্র, কি অনুবীক্ষণিক জীব। এরা কি অনুবীক্ষণ যন্ত্র লাগে এদের হচ্ছে দেখতে। তাহলে দেখো অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে বা অনুবীক্ষণ যন্ত্র যেহেতু লাগে আমাদের, এই যে ব্যাকটেরিয়া আছে, ইস্ট আছে, মোল্ড আছে, এইগুলো কি অনুজীব না? তার মানে আমি অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের কি দেখতে পারি না। এরা কি অনুজীবের উদাহরণ। আচ্ছা, অনুজীবের ইংলিশ নাম কি? অনুজীবের ইংলিশ নাম কি? এখন এটা যদি না বা জানো যে অনুজীব চ্যাপ্টারের ইংলিশ নাম কি, ইংলিশ নামগুলো টার্মগুলো কিন্তু দেখা উচিত অবশ্যই। মেডিকেলও আসে, বিভিন্ন ভার্সিটিতে হচ্ছে আসে ইংলিশ টার্মগুলোতে। আর অনুজীবকে ইংলিশে কি বলা হয়? মাইক্রোবস বলা হয়। অনুজীবকে ইংলিশে কি বলা হয়? মাইক্রোবস বলা হয়। অনুজীবকে কি বলা হয়? অনুজীবকে কি বলা হয়? মাইক্রোবস বলা হয়। কি বলা হয় অনুজীবকে? কি বলা হয় আমাদের? ঠিক আছে, তাহলে অনুজীবকে আমাদের কি বলা হয়? সেটা হচ্ছে মাইক্রোবস বলা হয়। তাহলে দেখো এগুলো যে ব্যাকটেরিয়া আছে, ইস্ট আছে, মোল্ড আছে, এগুলো কি মাইক্রোবস এর উদাহরণ। এগুলো মাইক্রোবস বা হচ্ছে অনুজীব। তার মানে দেখো তুমি আমার খাদ্যটাকে আমি কিভাবে সংরক্ষণ করবো? এই মাইক্রোবস এর বিরুদ্ধে আমি এরকম একটা জিনিস দিব যেটা দিলে কি হইতে পারবে যে এদের যে কাজকর্ম আছে এটা তারা করতে পারবে না। তার মানে আমি কি দিব? এন্টি মানে কি বিপরীত। তার মানে মাইক্রোবস এর বিপরীত জিনিস দিব আমি। কি দিব? এন্টি মাইক্রোবস দিব। কি দিব? এন্টি মাইক্রোবস দিব। দেখো তাহলে এই যে প্রথমে কি এন্টি মাইক্রোব মানে মাইক্রোবায়াল মানে কি মাইক্রোবস থেকে আসছে কি মাইক্রোবিয়াল, মাইক্রোবস থেকে আসছে মাইক্রোবিয়াল। তাহলে মাইক্রোবস ওই যে ব্যাকটেরিয়া, ইস্ট এগুলো হচ্ছে মাইক্রোবস। এদের কি মানে বৃদ্ধিকে ব্যাহত করার জন্য আমি কি দেবো? এদের বিপরীতে একটা জিনিস দেবো, সেটা কি? যে অ্যান্টি মাইক্রোবস। 1 নম্বর তাহলে ওই যে খাদ্যবস্তুর পচনের 3টা কারণ ছিল, ওইটার 3টার বিপরীত জিনিস দিলে কি হয়ে যাবে? যে কৃত্রিম প্রিজারভেটিভস যেগুলো আছে ওইগুলো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি এটা অ্যান্টি মাইক্রোবস দিব। আচ্ছা, এরপর দেখো আমাদের কি ছিল? খাদ্যবস্তুতে অক্সিজেন থাকলে কি হয়? খাদ্যবস্তু নষ্ট হয়। এখন তাহলে দেখো অক্সিজেন মানে কি? সেটা আসছে কই? অক্সিডেশন থেকে আসছে। কই থেকে আসছে? অক্সিডেশন মানে হচ্ছে জারণ। অক্সিডেশন মানে হচ্ছে জারণ, সেটা অক্সিডেশন বা জারণ থেকে আসছে। তার মানে দেখো তুমি অক্সিজেন যেটা অক্সিজেনের জারণ কি যেন না ঘটতে পারে। কি হইতে পারে? অক্সিজেনের জারণ যেন না ঘটতে পারে, এর জন্য আমি কি দিব? এর বিপরীতে একটা জিনিস আমি দিব। কি দিব? এন্টি। এন্টি মানে বিপরীত, তার মানে কি অ্যান্টি অক্সিডেন্ট দিব। আমি কি দিব? অ্যান্টি অক্সিডেন্ট দিব। তার মানে কি হয়ে যাবে? সেটা অক্সিজেনের জারণ বিয়োজন আর ঘটবে না, তখন কি হবে? খাদ্যটা ভালো থাকবে, ঠিক আছে। তাহলে এই দুইটা হইলো। আর লাস্টে যেটা সেটা হচ্ছে আমাদের কি কিলেটিং এজেন্ট বা চিলেটিং এজেন্ট। লাস্টে যেটা আছে কি কিলেটিং এজেন্ট বা চিলেটিং এজেন্ট। তার মানে দেখো তোমার আলাদা করে কিন্তু মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে। আলাদা করে কিন্তু কি মুখস্থ করার হচ্ছে দরকার নাই। বুঝাইতে পারছি? তাহলে যে মাইক্রোবস মানে কি ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করবে, অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি অক্সিজেনের বৃদ্ধি প্রতিহত করবে, আর হচ্ছে কিলেটিং বা চিলেটিং এজেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম যেটা আমরা দেখি যদি অ্যান্টিমাইক্রোবিয়াল যেটা এজেন্ট আছে, এখানে কি হয়? বিভিন্ন ধরনের হচ্ছে উদাহরণ আছে, বিভিন্ন ধরনের উদাহরণ আছে। এখন এগুলো কিভাবে পড়তে পারো? ধরো তুমি পড়তে পারো যে এদের নামের শেষে কি থাকবে? ট থাকবে। নামের শেষে কি থাকবে? ট থাকবে। বা এই যে যেগুলো আছে এগুলো কি এসিড কথা থাকবে। কি থাকবে? ট বা এসিড কথা থাকবে। কি এসিড কথা থাকবে। কি থাকবে? এদের নামের শেষে ট বা এসিড কথা থাকবে। তাহলে দেখো আমাদের বেনজোয়েট, বেনজো ইজ এসিড, নামের শেষে কি আছে? এসিড। সরবেট, 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 পরে হচ্ছে এসিড। পরে দেখো আমাদের এই যে ট প্রোপানোয়েট, পরে হচ্ছে নাইট্রেট ট, নাইট্রাইট ট, দেখো সালফাইড ট, পরে হচ্ছে মেটাসালফাইড হচ্ছে ট। তার মানে দেখো আমাদের প্রত্যেকটা নামের শেষে কি থাকবে? ট অথবা কি থাকবে আমাদের? সেটা হচ্ছে আমাদের কি এসিড থাকবে। কি থাকবে? ট অথবা কি এসিড কথাটা থাকবে। কি থাকবে? ট অথবা এসিড কথাটা থাকবে। কি থাকবে? ট অথবা এসিড কথা থাকবে। কি থাকবে তাহলে? ট অথবা
ট অথবা অ্যাসিড কথা থাকলে তাহলে আমি কি বুঝবো সেটা অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টের হচ্ছে উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের এদের বৈশিষ্ট্য কি হয়। এই যে তোমার দেখো একটা কি আছে, সোডিয়াম বেনজয়েড আছে, বা হচ্ছে আমাদের কি অ্যাসিডিক অ্যাসিড আছে। অ্যাসিডিক অ্যাসিড একটা কি দুর্বল অ্যাসিড, তার মানে কি এই যে যেগুলো আছে এগুলো সবগুলো কিসের দুর্বল, দেখো দুর্বল জৈব কার্বক্সিলিক অ্যাসিড এবং কি এদের লবণ, মানে দুর্বল জৈব অ্যাসিড এবং এদের লবণ থেকে আমাদের কি হয়, তো আমাদের অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টগুলো পাওয়া যায়, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টগুলো কি আমাদের পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটা দেখে রাখবা। এরপর হচ্ছে দেখো এই যে আমাদের এই 3 নাম্বার যে পয়েন্ট আছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার পয়েন্টটা কি আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে 3 নাম্বার পয়েন্ট আছে এটা থেকে কোশ্চেন আসে, দেখো মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে, জাহাঙ্গীরনগর সব জায়গায় আসে। এটা কি আসে, সেটা হচ্ছে পিএইচ আসে, কি আসে, পিএইচ আসে। এই দুইটা কি পিএইচ মান আসে। এখন দেখো দুইটাই মনে থাকে, 3.14 মনে থাকে, 4.74 মনে থাকে। এখন কোনটার পিএইচ, এটা কি সাইট্রিক অ্যাসিড না হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, কোনটার পিএইচ কি এটা হচ্ছে মনে থাকে না, এটা কি থাকে না, মনে থাকে না। এখন তাহলে পড়তে পারো কিভাবে, দেখো দুইটা ওয়েতে পড়তে পারো। দেখো অ্যাসিডিক অ্যাসিডটা শুরু হয়েছে কি দিয়া, অ্যাসিডিক অ্যাসিড, এটা কি অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক শুরু হয়েছে কি দিয়া, অ্যাসিডিক হচ্ছে অ্যাসিড, আচ্ছা সরায় দেয়া শুরু হয়েছে। আচ্ছা আমরা যদি সরু সরায় বলি, তার মানে কি সরু সরায় দেয়া হচ্ছে শুরু হয়, তার মানে অ্যাসিডিক অ্যাসিড একদম ফার্স্টের দিকে থাকে। আর যারা ফার্স্টের দিকে থাকে তারা কি হয়, বেশি নাম্বার পায় তো প্রথম হয়। ধরো যে ফার্স্ট হয়েছে সে কি এরকম হয় যে লাস্টের নাম্বার ফার্স্ট হয়েছে, এরকম তো হয় না। সে কি সবচেয়ে বেশি নাম্বার পায়, সে কি হয়, ফার্স্ট হয়। তার মানে দেখো সরাইটা আমাদের কি, যেহেতু প্রথম দিকের অক্ষর, এর জন্য কি হবে, সে হচ্ছে ফার্স্ট হবে, কি হবে, সে হচ্ছে ফার্স্ট হবে। যেহেতু সে ফার্স্ট, এর জন্য তার কি, তার নাম্বারও কি হবে, বেশি হবে, 4.74 হবে। তার নাম্বার কত হবে, 4.74 হবে, কত হবে, 4.74 হবে। 3.14 হচ্ছে কি হবে, বেশি হবে, যেহেতু সে কি হয়েছে, ফার্স্ট হয়েছে। দুইজনের মধ্যে ফার্স্ট হয়েছে কে, অ্যাসিডিক অ্যাসিড। কেন, কারণ হচ্ছে কি আমাদের সরা দেয়া কি হয়েছে, শুরু হয়েছে, বা ফার্স্টের দিকে যেহেতু আছে, এর জন্য কি ফার্স্ট হয়েছে, যেহেতু এর জন্য কি তার মান বেশি হবে। আর এটার মান কি হবে, কম হবে, সাইট্রিক অ্যাসিডের মান কি হবে, কম হবে। বা আরো সহজ যদি মনে রাখতে পারো, ধরো হচ্ছে সাইট্রিক আছে না, ট্রিক দিয়ে মনে রাখতে পারো হচ্ছে ট্রাই, ট্রিক দিয়ে মনে রাখতে পারো কি ট্রাই, ট্রাই মানে কি 3, ট্রাই মানে হচ্ছে 3, যেগুলোটা দিয়ে মনে রাখতে পারো, যেভাবে তুমি মনে রাখো তোমার জন্য সেটা সহজ, তুমি ওইটা দিয়ে মনে রাখবা। ট্রিক মানে ধর মনে রাখবা ট্রাই, আমরা পড়ি না হচ্ছে ট্রাই মানে কি 3, ট্রাই মানে 3 পড়ি না, তাহলে কি ট্রাই মানে হচ্ছে 3, 3.14 হবে, কত হবে, 3.14 হবে, কত হবে, 3.14 হবে, ঠিক আছে। তাহলে কি হবে, যেগুলোটাতে পড়া রাখবে, এবং কি খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা আসবে। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের যে অ্যান্টিব্যাকটেরিয়াল হচ্ছে কার্যকারিতা, এইটা দেখে রাখবা যে এখানে কি পিএইচটা কত থাকে, 4.5 এর হচ্ছে কি নিচে হচ্ছে বেশি থাকে, কত থাকে, 4.5 এর নিচে বেশি থাকে। আচ্ছা এদের অনুমোদিত মাত্রা কত, সেটা হচ্ছে 0.1%, অনুমোদিত মাত্রা কত, 0.1%। এটা কার ক্ষেত্রে, সেটা হচ্ছে কি সোডিয়াম বেনজয়েড এবং কি বেনজোইক অ্যাসিড, ওই যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টগুলো আছে ওইগুলো কি অনুমোদিত মাত্রা এটা। এবং অনুমোদিত মাত্রাগুলো কি, তার মানে তুমি এর চেয়ে যদি বেশি ব্যবহার করো, তার মানে সেটা হচ্ছে তোমার পরিবেশের জন্য ক্ষতিকর এবং কি তোমার বডির জন্য ক্ষতিকর। তার মানে অনুমোদিত মাত্রার বেশি কি আমি ব্যবহার করতে পারবো না, আমি কি করতে পারবো না, অনুমোদিত মাত্রার বেশি ব্যবহার করলে সেটা কি আমার জন্য ক্ষতিকর। সো এর ক্ষেত্রে অনুমোদিত মাত্রা কত, 0.1%, কত হয়, 0.1%। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের কি, এই যে আমাদের কি এই যে অ্যাস্টার প্যারাবন কি আছে, অ্যাস্টার প্যারাবেন কি, এইটা আমাদের জন্য অনেক সময় আসে, এটা কই পাওয়া যায়, কসমেটিক এবং কি ওষুধ শিল্পে অ্যাস্টার প্যারাবন থাকে, কি থাকে, অ্যাস্টার প্যারাবেন হচ্ছে থাকে। তাহলে দেখো প্যারাবেন মানে হচ্ছে কি, আমরা জানি কি জৈব যৌগে আমরা 3 ধরনের অবস্থান আমরা পড়ি। দেখো এটা হচ্ছে আমাদের অর্থ অবস্থান, এটা হচ্ছে আমাদের মেটা অবস্থান, এটা হচ্ছে আমাদের কি প্যারা অবস্থান। প্যারাবেন মানে তোমার প্যারা অবস্থানে কি থাকবে, একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, কি থাকবে, একটা ওএইচ বা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। তাহলে কি থাকবে, প্যারা অবস্থানে কি থাকবে, একটা ওএইচ বা হাইড্রোক্সিল হচ্ছে কি থাকবে, গ্রুপ থাকবে। বুঝাই দেওয়া হচ্ছে, এটাকে আমাদের কি বলা হয়, অ্যাস্টার প্যারাবেন বলে। এই যে দেখো এটা কি প্যারা অবস্থান, প্যারা অবস্থানে কি আছে, একটা ওএইচ আছে, প্যারা অবস্থানে কি আছে, আমাদের ওএইচ মূলক আছে, তার মানে এটা আমাদের অ্যাস্টার প্যারাবেন বলা হয়। এটা কই পাওয়া যায়, কসমেটিক এবং ওষুধ শিল্পে পাওয়া যায়। আচ্ছা এটা থাকার কারণে কি হয়, দেখো আমাদের ব্রেস্ট ক্যান্সার হয়, কি মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হয়, কি হয়, মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হয়, যা কি প্রতি গ্রাম টিস্যুতে কত 2 × 10⁻৯ গ্রাম অ্যাস্টার প্যারাবেন হচ্ছে উপস্থিত থাকে। মানে মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে তোমার ওই যে আমাদের এটা আছে ওর মধ্যে কত 2 × 10⁻৯ গ্রাম কি থাকে, অ্যাস্টার প্যারাবেন হচ্ছে কি থাকে, উপস্থিত থাকে। এবং এই যে অ্যাস্টার প্যারাবেনটা সেটা কি করে, তোমার মেয়েদের কৃত্রিম কি করে, ইস্ট্রোজেন হচ্ছে কি করে, দেখো এই প্যারাবেনটা কৃত্রিম ইস্ট্রোজেন হরমোনে হচ্ছে কি করে, সহায়তা করে। কৃত্রিম ইস্ট্রোজেন নামক হচ্ছে হরমোন তৈরি করে, যাকে ব্রেস্ট ক্যান্সার এবং কি বালিকাদের অগ্রিম বয়ঃসন্ধিকাল নিয়ে আসতে সহযোগিতা করে। এবং কি বডির জন্য খারাপ, ক্যান্সার মানেই তো খারাপ, সেটা ব্রেস্ট ক্যান্সার মানে কি, সেটা হচ্ছে খারাপ একটা জিনিস। কি করতেছে, সে কৃত্রিম ইস্ট্রোজেন মানে কি ক্ষরণ করতেছে। তাহলে কোশ্চেন যদি আসে যে কৃত্রিম ইস্ট্রোজেন ক্ষরণ করে কে, কৃত্রিম ইস্ট্রোজেন ক্ষরণ করে কে, কৃত্রিম এস্ট্রোজেন ক্ষরণ করে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে এই যে আমাদের অ্যাস্টার প্যারাবন যেটা সেটা হচ্ছে আমাদের কি কৃত্রিম এস্ট্রোজেন মানে এস্ট্রোজেন ক্ষরণ করে। আচ্ছা পটাশিয়াম সলভেট, সোডিয়াম সলভেট এবং ক্যালসিয়াম সলভেট, এটা যেটা আছে এটার ক্ষেত্রে পিএইচ কত হয়, আমাদের
পিএইচ আমাদের কত হয়, এই যে এর মধ্যে রাখা 2.26 থেকে 2.73 এর মধ্যে রাখা হয়। আচ্ছা সর্বাধিক অনুর মাত্রা কত, সেটা হচ্ছে 0.1%। কত 0.1%, কত হয় 0.1%। তার মানে দেখো তুমি আলটিমেটলি মানে বেশিরভাগ জিনিসের অনুমোদিত মাত্রায় কত হয় 0.1% হয়। কত হয় 0.1% হয়। তাহলে দেখে রাখবা এটা। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমরা যদি সামনে যাই, দেখো আমাদের কি অ্যাসিডিক অ্যাসিড যেটা আছে, অ্যাসিডিক অ্যাসিড, তাহলে আমরা এখানে আরো কিছু দেখি দেখো, তাহলে আমরা পিএইচ কত পড়ছি 4.74 পড়ছি। আচ্ছা পরে এই ক্ষেত্রে আমাদের কি হয়, কত 6 থেকে 10% হচ্ছে কি আমাদের লবণ কি বলা হয়, ভিনেগার বলা হয়। কি বলা হয়, ভিনেগার বলা হয়। আচ্ছা অ্যাসিডিক অ্যাসিড দিয়ে কি কি হচ্ছে সংরক্ষণ করা যায়, দেখো আমাদের কি আচার, চাটনি, সস এগুলো করা যায়। এখন পড়বা কিভাবে, মনে রাখবা কিভাবে, দেখো এসিটিক, লাস্টে কি আছে টিক, মনে রাখবা টিকের পরে টক, টিকটক, কি টিকটক, আমরা টিকটক বলি না, টিকটক। তাহলে টিকটক যারা করে তাদের হচ্ছে কিরকম জানি একটু মানে সমাজের চোখে হচ্ছে অন্যরকম দেখায় বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে দেখো টিকটক, টিক কি টিক দিয়ে মনে রাখবে টক, টিকের পর হচ্ছে কি থাকবে, টক থাকবে। তার মানে এই যে অ্যাসিডিক অ্যাসিড যারা আছে এরা কি টক জাতীয় খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে মানে সাহায্য করবে। কি টক জাতীয় যে খাবারগুলো আছে এগুলোর ক্ষেত্রে কি সংরক্ষণে, তাহলে কে কাজ করবে, অ্যাসিডিক টক, অ্যাসিডিক টক। এটা আশা করি ভুলার কথা না। এখানে কেউ কে আছো তোমরা টিকটক করো, এখানে কি তোমরা কেউ আছো, তোমরা কি কেউ আছো এখানে যে টিকটক করো এরকম, তাহলে কি তাহলে সে আরো জীবনে ভুলবে না, যে টিকটক করে এখানে সে আরো জীবনে এটা ভুল করবে না। তাহলে টিকটক তার মানে টক জাতীয় যে খাবারগুলো, দেখো আচার একটা টক জাতীয়, আচার কি একটা টক জাতীয় জিনিস, চাটনি একটা টক জাতীয় জিনিস, সস কি একটা টক জাতীয় জিনিস। সো আমরা টিকটক মানে টক জাতীয় জিনিসগুলো আছে এটাকে আমি অ্যাসিটিক অ্যাসিডের মাধ্যমে সংরক্ষণ করতে পারবো। আচ্ছা এরপর দেখো আমাদের কি প্রোপানয়েড, ক্যালসিয়াম প্রোপানয়েড যেটা আছে এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হয়, এটা কি কি সংরক্ষণ করা যায়, এটা দিয়ে কি কি সংরক্ষণ করা যায়, এটা দিয়ে কি আমাদের কি কি সংরক্ষণ করা যায়। অ্যাসিডিক অ্যাসিডের কে এর মান, আচ্ছা কে এর মানটা, অ্যাসিডিক অ্যাসিডের কে এর মানটা দেখে রাখবো, কত হয় 1.8 × 10⁻⁵ হয়। এটা এই মানটা দেখে রাখবো, এটা ছোট একটা মান, এটা দেখে রাখবো, কয়েক জায়গায় আছে, এই মানটা একটু দেখে রাখবো, ঠিক আছে। বেশি সবার কে এর মান এখানে লাগবে না, জাস্ট অ্যাসিডিক অ্যাসিডেরটা দেখো। আচ্ছা তাহলে দেখো আমাদের প্রোপানয়েড যেটা আছে, মনে রাখবে প্রোপানয়েডে কি আছে, প আছে, প্রোপানয়েডে কি আছে, প আছে। তার মানে এরা কই পাউরুটি, দেখো এই যে পাউরুটি সংরক্ষণের ক্ষেত্রে কাজ করে, প্রোপানয়েড পাউরুটি, প্রোপানয়েড পাউরুটি, প্রোপানয়েড কি পাউরুটি, প্রোপানয়েডে প আছে, পাউরুটিতে কি আছে, প আছে। অর্থাৎ পাউরুটি, বিস্কুট এগুলোর ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে কি আমাদের প্রোপানয়েড কাজ করবে। আচ্ছা আর দেখো কি আছে, সাইট্রিক অ্যাসিড, কি আছে সাইট্রিক অ্যাসিড। আচ্ছা এইটার ক্ষেত্রে কি আমাদের কি হয়, দেখো এইটার ক্ষেত্রে আমাদের অনুমোদিত মাত্রাটা ইম্পর্টেন্ট, আমাদের কি এটার ক্ষেত্রে অনুমোদিত মাত্রাটা ইম্পর্টেন্ট, বাকি কিছু অত কিছু লাগবে না। সেটা কত হয় 200 থেকে 350 হয়, কত হয় 200 থেকে 350 হয়। এখন তাহলে মনে রাখতে পারো কিভাবে, দেখো এই যে আমরা বলছি কি সাইট্রিক, ট্রিকের কি আমরা ট্রিককে আমরা কি লিখতে পারি, ট্রাই লিখতে পারি, সাইট্রিক, ট্রিককে আমরা কি লিখতে পারি, ট্রাই লিখতে পারি। ট্রাই মানে কত 3, ট্রাই মানে কত 3। তার মানে দেখো এই নামের মধ্যে কি থাকবে 300 কথা থাকবে, দেখো এই যে 350, কত হয় 200 থেকে 350, অর্থাৎ ট্রিক মানে হচ্ছে ট্রাই, ট্রাই হচ্ছে কত 350 থাকবে, কত থাকবে বা 300 কথা থাকবে, কত থাকবে 300 কথা থাকবে, ঠিক আছে। তাহলে কি 300 কথা থাকবে, সহজ, একদম সহজ। আচ্ছা এরপর দেখো হচ্ছে কি নাইট্রেট এবং কি নাইট্রাইট লবণ, কি নাইট্রেট এবং কি নাইট্রাইট লবণ, এটা কি করে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এদিকে আবরণকে ফাটায় দেয়, কি ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামের আবরণকে ফাটায় দেয়, কি মাংস এবং মাংসজাত খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা। এখন এটা মনে রাখবা কিভাবে, দেখো মনে রাখবা হচ্ছে কি মাংসর ইংলিশ নাম কি, মাংসের ইংলিশ নাম কি মিট না, মাংসের ইংলিশ নাম হচ্ছে মিট, মাংসের ইংলিশ নাম কি সেটা হচ্ছে মিট, মাংসের ইংলিশ নাম কি সেটা হচ্ছে মিট, মাংসের ইংলিশ নাম কি সেটা হচ্ছে, মাংসের ইংলিশ নাম কি সেটা হচ্ছে মিট। আচ্ছা দেখো যারা টিকটক কে জানে বলছে, যারা টিকটকের তারা প্রতিবন্ধী, বাংলাদেশের প্রেক্ষাপটে কিরকম জানি হচ্ছে একটু ই করে দেখা হয় আর কি, কিন্তু তারা দেখো আলটিমেটলি মানে তারা কিন্তু মানে রোজগার করতে পারতেছে আর কি, যদিও হালাল হারামের ব্যাপার আছে ওইটা আলাদা জিনিস। আচ্ছা তাহলে দেখো আমরা বলছি মাংস মানে হচ্ছে মিট, মাংস মানে কি মিট। দেখো মিটের লাস্টে কি আছে, ট আছে, মিটের লাস্টে কি আছে, ট আছে। দেখো নাইট্রেটের লাস্টে কি আছে, দেখো এই যে নাইট্রেট, নাইট্রাইট লাস্টে কি আছে, ট আছে। তার মানে কি মিট জাতীয় খাদ্য সংরক্ষণের জন্য আমি কি করব, নাইট্রেট বা নাইট্রাইট লবণ দিব, কি লিব, নাইট্রেট বা হচ্ছে নাইট্রাইট লবণ দিব। যে কেন মনে রাখবো কিভাবে, মিটের লাস্টে ট আছে, নাইট্রেটের লাস্টে কি আছে, ট আছে, নাইট্রেটের লাস্টে ট আছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আমাদের আরো কিভাবে পড়া আছে, দেখো বোটু, বোটু এই যে দেখো বোটু, বোটুতে কি আছে, ট আছে, বোটুতে কি আছে, ট আছে। আচ্ছা এরপর দেখো আমাদের ফাটিয়ে, ফাটিয়ে দেয়, ফাটিয়াতে কি আছে, ট আছে। অর্থাৎ তুমি মনে রাখবা মিটের লাস্টে ট আছে, সবার মধ্যে কি থাকবে, ট কথাটা হচ্ছে উল্লেখ থাকবে। তার মানে কি মিটের লাস্টে ট আছে, নাইট্রেটের লাস্টে ট আছে। এরপরে আমাদের কি তাহলে নাইট্রেট দামে কি মাংস এবং মাংসজাত খাদ্য সংরক্ষণ করতে পারবো। আচ্ছা এরপরে কি আছে আমাদের, সেইটা হচ্ছে কি
ট আছে, বোটুলিনামের কি করে আবরণ ফাটিয়ে ওইখানে কি আছে ট আছে, ফাটিয়ে দেয়, কি করে ফাটিয়ে দেয়। তার মানে এটা মনে রাখলে কি আমাদের এটা থেকে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কি ভুল করবেন, তাহলে এখান থেকে কি আমাদের আশা করি ভুল করবা না, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের এটা ক্ষেত্রে অটোমেটিক মাত্রা কত হয়, সেটা হচ্ছে 120 হয়, কত হয় 120 ppm হয়। আচ্ছা এরপর হচ্ছে আমাদের কি দেখো অ্যান্টিঅক্সিডেন্ট, আমরা কি বলবো তাহলে এখন অ্যান্টিঅক্সিডেন্ট বলবো। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি অক্সিজেনের জারণ বিয়োজন হচ্ছে কি করবে, রোধ করবে। এখন কোন ধরনের খাদ্যের ক্ষেত্রে হচ্ছে কি অক্সিজেনের জারণ বিয়োজন রোধ করবে, সেটা হচ্ছে কি চর্বি বা লিপিড জাতীয়, কোন জাতীয়, চর্বি বা লিপিড জাতীয়, কি চর্বি বা লিপিড জাতীয় খাদ্যবস্তুর জারণ বিয়োজন হচ্ছে রোধ করবে। এইটাকে আমাদের কি বলা হয়, যারা করে তাদের বলা হয় আমাদের কি অ্যান্টিঅক্সিডেন্ট, তাদের কি বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে বলা হয়, কি বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। এই যে এই কোশ্চেনটা আনসার করো তো তোমরা 5.4 এর হচ্ছে আনসার করো যে খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি, এটা আনসার করো এটা। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের কি এই যে আমাদের কি আছে, কিছু আছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, কিছু আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, কিছু আছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। এখন আমরা এগুলা পড়ার চেষ্টা করবো, এখন কি এগুলো আমরা পড়ার চেষ্টা করব, এবং এগুলা থেকে আমাদের এগুলো কি থেকে আমাদের কি কোশ্চেন আসে, এই কমেন্ট করো যেটা বলছে ওইটার আনসার করো, যে হচ্ছে ইয়ার খাদ্যদ্রব্যের পচন অন্যতম সহায়ক কে, ওইটার আনসার করো, ওইটার আনসার করো। তাহলে কি আমাদের সেটা হচ্ছে কি দেখো এই যে আমাদের কি মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আছে এটা আমরা মনে রাখতে পারি কিভাবে, ওই যে কে জানে বলছে বিবিটা পাগল, তাহলে কি বিবিটা পাগল দেওয়া আমাদের কি করা যায়, মনে রাখা যায় কি বিবিটা পাগল। দেখো যে এটা দেওয়া মনে রাখো কোনো সমস্যা নাই, কি বিবিটা পাগল, বিবিটা হচ্ছে কি আমাদের পাগল। যেহেতু পাগল বিবি, এখন কি তুমি সুস্থ মানুষ, পাগল বিবি না সংসার করবা, মানে পাগল বউ নিয়ে সংসার করবা, যদিও করা উচিত, কিন্তু কি তুমি হচ্ছে এইসব ধারণা সমাজের যে না আমি পাগল বউ রাখবো না, পাগল বউরে কি করবো ছাইরা দিব, আমি পাগল বউরে কি ছাইরা বা মুক্ত করে দেবো। তার মানে কি বিবিটা পাগল এরা কি মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট উদাহরণ, কিসের মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ, কি এরা মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ, কি এরা মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টের কি উদাহরণ, কি মুক্তমূলক শোষণকারী কি অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এই বিটা কি আমাদের বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, পরের বিটা কি বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন, বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন। আচ্ছা তো দেয় কি সেটা হচ্ছে কি টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। আচ্ছা আর পাগল দিয়ে কি আমাদের প্রোপাইল গ্যালেট, পাগল দিয়ে হচ্ছে আমাদের কি প্রোপাইল গ্যালেট। তাহলে এটা আমাদের কি মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ, কিসের মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ। এবং এইটা কি সাথে এগুলো হচ্ছে আমাদের কি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ, কিসের কৃত্রিম এবং মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ সেম, কৃত্রিম এবং মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ কি একদম সেম, এইখানে আলাদা করে কি আর মুখস্থ করতে হবে না, ঠিক আছে, আলাদা করে কি আমাদের আর হচ্ছে মুখস্থ করতে হবে না, কি বুঝাইতে পারছি। তাহলে সেটা হচ্ছে কি এরা মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট প্লাস কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টের কি উদাহরণ, এরা কি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ। এর বাইরে যা আছে সেটা কি অক্সিজেন শোষণকারী এবং কি প্রাকৃতিক, এর বাইরে যা আছে সেটা কি আমাদের অক্সিজেন শোষণকারী এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ, ঠিক আছে, সেটা আলাদা করে মুখস্থ করতে হবে। আর যদি কি মুখস্থ করতে চাও সেটা হচ্ছে এখানে যে কি এটা সিএসসি দিয়ে পড়তে পারো বা কেএস দিয়ে পড়তে পারো, যেটা দিয়ে পড়ো সি, পরে হচ্ছে ভিটামিন ই, পরে হচ্ছে এস দিয়ে হচ্ছে সালফাইড, তুমি যেটা দিয়ে পড়ো কোনো সমস্যা নেই, ঠিক আছে, কেএস দেওয়া যাবা যেটা দিয়ে ইচ্ছা পড়তে পারো। আচ্ছা তাহলে কি এইগুলো হচ্ছে আমাদের কি প্রাকৃতিকের উদাহরণ, এটা তো কি পড়ার দরকার নাই তোমার। এর এই যে তাহলে কি কৃত্রিমেরটা আমরা বলছি কি মুক্তমূলক শোষণকারী এবং কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ একদম সেম, তাহলে এর বাইরে যা আছে ওইটা হচ্ছে প্রাকৃতিক। তার মানে কি ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, পর হচ্ছে অধাতু সেলিনিয়াম, এগুলো কি হবে তার মানে এগুলো প্রাকৃতিকের উদাহরণ হবে, যেহেতু আমরা কি মুক্তমূলক এবং কৃত্রিমের উদাহরণ পড়ে ফেলাইছি, এর বাইরে যা আছে সবকিছু প্রাকৃতিকের উদাহরণ। এবং এখান থেকে এইটা একটু দেখে রাখবো, অনেক সময় এইটা কোশ্চেনে আসে যে কোন ধাতুটা কি সেলেনিয়াম, কোন ধাতুটা সেলেনিয়ামটা হচ্ছে কত 34, সেলেনিয়াম কত 34টা হচ্ছে আমাদের কি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে, এটা দেখে রাখবো। বিএইচ মানে বুঝতে পারছো তো, এটা এইটার পুনরূপে তোমাদের মেডিকেল এন্ড ডেন্টাল আসছিল একবার, ঠিক আছে, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন, টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোকুইনন, আর হচ্ছে প্রোপাইল গ্যালেট, ঠিক আছে, তাহলে পূর্ণরূপগুলো দেখে রাখবা। আচ্ছা এরপর কিলেটিং এজেন্ট, কিলেটিং এজেন্ট মানে হচ্ছে আমাদের কি খাদ্যবস্তুকে হচ্ছে কি নষ্ট করে, খাদ্যবস্তুকে মানে ভিটামিনকে নষ্ট করে দেয়। এই কিলেটিং এজেন্টগুলো কি, কিলেটিং এজেন্টগুলো কি আমাদের মানে ভিটামিনগুলোকে নষ্ট করে দেয়। তাহলে দেখো আমাদের কি কি আছে, আমাদের কি কি হচ্ছে আছে দেখো, এই যে আমাদের এইগুলা কিলেটিং এজেন্ট উদাহরণগুলো কি কি, মানে এটা মুখস্থ করে কি কি আছে, যে Fe2+, Fe3+, কোবাল্ট 3+, কোবাল্ট 2+, এটা মুখস্থ করে কোনো দরকার আছে, আমরা পড়বো কি অবস্থান্তর মৌল যারা তারাই কি আমাদের কিলেটিং এজেন্টের উদাহরণ। তাহলে কি অবস্থান্তর মৌল কি, যারা কি আমাদের অবস্থান্তর মৌল, কোন মৌল অবস্থান্তর মৌল,
যারা আমাদের অবস্থান্তর মৌল তারাই হচ্ছে আমাদের কি কিলেটিং বা চিলেটিং এজেন্টের হচ্ছে উদাহরণ, ঠিক আছে। তাহলে অবস্থান্তর মৌল হওয়ার জন্য কি থাকবে, ডিতে কয়টা থাকবে, 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। যাদের ক্ষেত্রে ডিতে 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে তারাই অবস্থান্তর মৌল হবে, তারাই আমার কি কিলেটিং এজেন্টের উদাহরণ হবে। এখানে আলাদা করে মুখস্থ করার দরকার নেই যে Fe2+, Fe3+, পর হচ্ছে কি কোবাল্ট হচ্ছে 3+, কোবাল্ট হচ্ছে 2+, বা এইগুলো আলাদা করে মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। তাহলে পর বাকি যে অবস্থান্তর মৌল যারা আছে তারাই কি আমাদের ট্রেস এলিমেন্ট বা কিলেটিং এজেন্টের হচ্ছে কাজ করবে, কি কিলেটিং বা চিলেটিং এজেন্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটি কি করে দেখো, আমাদের কপার এবং আয়রন মিলে কি আমাদের ভিটামিন এ কে নষ্ট করতে পারে। আর হচ্ছে কি আমাদের বিভিন্ন দেখো আমাদের যেটা আছে কপার শুধুমাত্র একলা কাজ করে কি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ই, পর হচ্ছে ভিটামিন হচ্ছে কি থায়ামিন, ফলিক অ্যাসিড, এগুলোকে নষ্ট করতে পারে। কি করতে পারে, সেটাকে নষ্ট করতে পারে। অ্যাসকর্বিক অ্যাসিড মানে কি ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি, পর হচ্ছে ভিটামিন ই মানে হচ্ছে কি টোকোফেরল, থায়ামিন মানে হচ্ছে কি B1, আর হচ্ছে আমাদের ফলিক অ্যাসিড মানে কত B9, ফলিক অ্যাসিড মানে B9। তার মানে দেখো শুধুমাত্র কপার যখন কাজ করে তখন কি ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন B1, ভিটামিন B9 এইগুলোকে নষ্ট করতে পারে। আর যখন তারা দুইজন মিলে কাজ করে, কপার এবং আয়রন কাজ করে, তখন তারা কি আমাদের শুধুমাত্র ভিটামিন এ কে নষ্ট করতে পারে। কি করতে পারে, ভিটামিন এ কে নষ্ট করতে পারে, ঠিক আছে। তাহলে এটা দেখে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের এই যে কিলেটিং এজেন্ট গুলো আছে এখানে কয়টা, তোমার যে 6টা সন্নিবেশ বন্ধন থাকে, কি থাকে 6টা সন্নিবেশ বন্ধন থাকে। সেটা কই, সেটা হচ্ছে ইডিটিএ তে। এটা হচ্ছে আমাদের কি সবচেয়ে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট। তাহলে সবচেয়ে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট কোনটা, সেটা হচ্ছে ইডিটিএ। সবচেয়ে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট কোনটা, সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি কিলেটিং এজেন্ট হচ্ছে কি, সেটা হচ্ছে ইডিটিএ, কি ইথিলিন ডাইমিন টেট্রাএসিটেট। এটা হচ্ছে আমাদের কি আসে, এটা থেকে আমাদের যে পূর্ণরূপটা আসে, এটার যে পূর্ণরূপটা আছে সেটা হচ্ছে আসে কি ইথিলিন ডাইমিন টেট্রাএসিটেট। ইথিলিন কি ডাইমিন টেট্রাএসিটেট, ইডিটিএ বা একটু ফাস্ট পড়েন। আচ্ছা, এটা হচ্ছে দেখো এখন এইটাই তো ধরো হচ্ছে আজকে দেখবা আমি একটা ভিডিও দিচ্ছি, যে রিভিশনের একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখবা সবাই, যে লাস্ট সময় হচ্ছে কিভাবে কতবার রিভিশন দিলে সেফ, একটা ভিডিও দিচ্ছি, এটা দেখবা সবাই। এই যে জিনিসটা আছে দেখো যে ভাই একটু ফাস্ট পড়ান, তোমার ক্ষেত্রে হয়তো তুমি হচ্ছে ভালো বুঝতে পারতেছো, বা হচ্ছে আরেকজনের ক্ষেত্রে হচ্ছে সে কি করতে পারে, বুঝতে একটু বেশি টাইম লাগে। সো এটা সবার ক্ষেত্রে হচ্ছে মিলাইলে চলবে না, ঠিক আছে। যে এক একজনের হচ্ছে কি নেয়ার ক্যাপাবিলিটি হচ্ছে এক এক রকম, যে একজন হয়তো অনেক দ্রুত বুঝতে পারে, একজন হয়তো বা হচ্ছে অল্পতে মানে বুঝতে পারে না, বেশি বুঝাইতে হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট কি, সেটা হচ্ছে ইডিটি, ইথিলিন ডাইমিন টেট্রাএসিটেট। এখানে কয়টা, 6টা সন্নিবেশ বন্ধন থাকে। কয়টা থাকে, 6টা সন্নিবেশ বন্ধন থাকে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের কি ফুড অ্যাডিটিভস, কি আছে ফুড অ্যাডিটিভস। আমাদের পড়া তো মোটামুটি শেষই, শর্ট সিলেবাসটা পড়বো আজকে আমরা, ঠিক আছে। শর্ট সিলেবাসের পড়া আমাদের শেষই, এই পার্টটা আছে, লাস্টে একটা প্রিজারভেটিভসটা আছে। আচ্ছা দেখো, ফুড অ্যাডিটিভস মানে কি, তোমার খাদ্যবস্তুকে রঙিন করার জন্য বা আকর্ষণীয় করার জন্য কি বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান মিশ্রিত করা হয়। কি করা হয়, বিভিন্ন ধরনের কি রাসায়নিক উপাদান কি করা হয়, মিশ্রিত করা হয়, যেটাকে আমাদের কি বলা হয়, ফুড অ্যাডিটিভস বলা হয়। কি বলা হয়, ফুড অ্যাডিটিভস বলা হয়। তারপর রোজার টাইমে বেশি হয়, দেখবা যখন তুমি বাইরে যাবো তখন কি হয়, একদম কালারফুল, দেখলেই মনে হয় খাইতে মনে যায়। তার মানে কি ওটা কি অ্যাড করছে, ফুড অ্যাডিটিভস অ্যাড করছে, ঠিক আছে, যেটা আমাদের বডির জন্য ক্ষতিকর। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এইসব কিছু পড়বো না, আমরা কি মাঝখানে এসব কিছু পড়বো না, আমরা কি পড়বো, শুধুমাত্র অনুমোদিত মাত্রাটাই পড়বো। কি পড়বো, অনুমোদিত মাত্রাটাই পড়বো, ঠিক আছে। আচ্ছা দেখো, অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কত জানি, সেটা হচ্ছে 6 থেকে 10, কত জানি 6 থেকে 10%। আচ্ছা, পরে দেখো আমাদের কি পরে দেখো আমাদের যে আমরা জানি কি সাইট্রিক অ্যাসিড, এটা আমরা কত পড়ে আসছে, সাইট্রিক ট্রাই, সাইট্রিক কি ট্রাই, ট্রাই মানে কত 300, ট্রাই মানে কত 300, তার মানে কত 200 থেকে 350, এটা আমরা আগে দেখে আসছি। আচ্ছা, পরে হচ্ছে কি নাইট্রেট বা নাইট্রাইটের ক্ষেত্রে আমরা কত দেখে আসছি, সেটা হচ্ছে 120, কত দেখে আসছি, সেটা হচ্ছে 120 দেখে আসছি, কত দেখে আসছি, 120 দেখে আসছি। আচ্ছা, এরপর দেখো আমাদের প্রোপানেট যেটা আছে, দেখো আমাদের অ্যালকেনের যদি নামকরণ করি আমরা, 1 কার্বন অ্যালকেনকে বলা হয় মিথেন, 2 কার্বনটাকে বলা হয় কি আমাদের মিথেন, ইথেন, 3টাকে বলা হয় 3 নাম্বারটাকে বলা হয় কি প্রোপেন বলা হয়। তার মানে প্রোপেন হচ্ছে কয় কার্বনের, 3 কার্বনের হচ্ছে অ্যালকেনকে আমাদের কি বলা হয়, প্রোপেন বলা হয়। তার মানে দেখো আছে কি প্রোপানোয়েট, মানে কত 3 কার্বনের, তার মানে তার অনুমোদিত মাত্রা কত হবে, 3ই হবে। দেখো এই যে আমাদের 0.1 থেকে কত হয়েছে, 0.3 হয়েছে। কেন 0.3 হয়েছে, কারণ কি সে 3 কার্বনের হচ্ছে একটা জৈব যৌগ, এর জন্য সে কত হয়েছে, 0.3 হয়েছে। তাহলে দেখো অ্যালকেনের কত 3 কার্বন হলে কি বলা হবে, প্রোপেন বলা হবে। প্রোপানেট তার মানে কত হবে, 0.1 থেকে 0.3 এর মধ্যে হবে। বুঝতে পারছি, খুবই সহজ। 0.1 থেকে কত হবে, 0.3 এর মধ্যে হবে। কত হবে, 0.1 থেকে 0.3 এর মধ্যে হবে। বুঝতে পারছি যে প্রোপেন 3 কার্বনের জন্য 0.3। আচ্ছা, এর দেখো তাহলে এর বাইরে যা কিছু আছে, এর বাইরে যা কিছু আছে সবার অনুমোদিত মাত্রা কত, সেটা হচ্ছে 200। তাহলে এর বাইরে যা কিছু আছে সবার অনুমোদিত মাত্রা কত, 200। তাহলে আমি পড়ছি কি অ্যাসিডিক অ্যাসিড আমরা সবাই জানি 6 থেকে 10। প্রোপানোয়েট বললাম আমরা কি, প্রোপেন কত 3 কার্বনের জন্য 3 হবে, 0.3 হবে। পরে আমরা নাইট্রেট পড়ছি 120, এটা আমরা সবাই জানি। সাইট্রিকের ক্ষেত্রে বলছি ট্রাই 350। এর বাইরে যা কিছু আছে সবার ক্ষেত্রে 200। দেখো এই যে তোমার হচ্ছে সোডিয়াম বেনজাইট 200,
পরে হচ্ছে আমাদের কি সোডিয়াম সলভেট 200, পরে দেখো আমাদের কি আছে এই যে এটা যে হচ্ছে পটাশিয়াম বাইসালফেট বা সালফাইড কত সেটা হচ্ছে 200 হয়েছে। বুঝতে পারছি তাহলে যে এর বাইরে যা কিছু আছে সবই কত হবে 200 হবে, এর বাইরে যা আছে সবই কত হবে 200, এর বাইরে যা আছে কি সবই কি হবে 200 হবে, ঠিক আছে। তাহলে এর বাইরে যা আছে সবকিছুই 200 হবে। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের আমরা যদি একটু দেখি, এখন বলতে পারো ভাই এই যে দেখো আমাদের কি আছে বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, এটা কত হয়েছে 200 হয়েছে। এখন বলতে পারো ভাই এটা তো দুইটা 100 হয়েছে, যে যে এনিসলটা কি হয়েছে 100 হয়েছে বা হচ্ছে কুইননটা কত 100 হয়েছে, এখন এটা কিভাবে পড়বো, এইটা কিভাবে পড়বো। আচ্ছা দেখো খুবই সহজ, পড়বা কিভাবে দেখো, এনিসল লাস্টে কি আছে বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসল, এনিসল 100, পড়বা কি এনিসল 100, তাহলে এনিসল 100, এনিসল কি 100 হবে, কত হবে এনিসলের ক্ষেত্রে 100 হবে, কত হবে এনিসলের ক্ষেত্রে 100 হবে, এনিসল 100, এনিসল 100। আচ্ছা এরপর তুমি দেখো কি আছে টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোকুইনন। এখন দেখো কুইনন মানে কি, কুইন মানে হচ্ছে রানী, রানী মানে কি একটা রাজ্যের ধরো হচ্ছে রাজার পরে সবচাইতে পাওয়ারফুল মানে ব্যক্তি, তার মানে কি অনেক পাওয়ারফুল। রানী মানে কি, রানী কি হচ্ছে কারো কথার ধার ধারে, রাজা ছাড়া কারো কথার ধার ধারে, তার মানে সে কি ধরো রাজ্যের কি সবচেয়ে পাওয়ারফুল একটা ব্যক্তি। সো সে কি যা ইচ্ছা তাই করতে পারবে, সে কিন্তু অন্য কি নিয়মের ধার ধারে না বা অন্য কিছুর ধার ধারে না। সো কি রানী কি একাই 100, রানী কি আমরা ওই ফাটাকেষ্ট পড়ছি না, ফাটাকেষ্ট মুভি দেখছি যে একাই 100 বা হচ্ছে এরকম মুভি তো শুনি আমরা যে একাই 100, সে কি কার কাউকেই হচ্ছে লাগে না। সো কি রানী কি হয়, এই যে কুইনটা আছে সে কি হয় একাই 100 হয়, রানী কি একাই 100, রানী কি একাই 100, মানে তার কি কারো দরকার নাই। তাহলে কি এই যে দেখো কুইন মানে হচ্ছে রানী, তাহলে 100, তাহলে কুইনটা কত হবে সেটা হচ্ছে 100 হবে, কুইনটা কত হবে 100 হবে, কুইনটা কত হবে 100 হবে, কুইনটা কত হবে 100 হবে, ঠিক আছে। এনিসল 100, কুইনটা হচ্ছে কি হবে 100 হবে। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের কি লাস্ট ইয়ারে তোমার এই যে এইগুলো অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে না, এগুলো সংকেত আসছে কোশ্চেন, এগুলোর কি সংকেত কোশ্চেন আসছে, এগুলো সংকেত কোশ্চেন আসছে। এখন সংকেতগুলো কিভাবে পড়বা, কি সংকেতগুলো কিভাবে পড়বা দেখো খুবই সহজ, মনে রাখবা কিভাবে দেখো। প্রথমে পড়বা যে কি আছে টোলুইন, টোলুইন আছে না বিউটাইল হাইড্রোক্সি টোলুইন, পড়বা টোলুইন লাস্টে কি উৎপন্ন হয়েছে ইন, লাস্টে কি উৎপন্ন হইতেছে ইন উৎপন্ন টোলুইন। আচ্ছা আমরা আরবি অক্ষরের মতো এই করতেছি টোলুইন। তুমি এখানে কার্বন কয়টা আছে 15টা আছে, 15 মানে ইংলিশ কি বলা হয় 15, কি বলা হয় 15, কি বলা হয় 15 বলা হয়। তার মানে দেখো তার লাস্টে কি হইতেছে 15 এর লাস্টে কি উৎপন্ন হইতেছে টি উৎপন্ন হয়েছে, অর্থাৎ টোলুইন 15, টোলুইন 15, টোলুইন 15, ঠিক আছে। আর এখানে বাকিগুলো তোমার পড়ার দরকার নাই, কারণ কি এখান থেকে কোশ্চেন আসছে মানে এটা কঠিন, তোমার এইখানে এরকম দিবে না C15 H23 অক্সিজেন 2টা দিয়ে এরকম দিবে না, অপশন এইগুলোর মধ্যে থেকেই থাকবে, বুঝাইতে পারছি। সো জাস্ট কার্বন সংখ্যাটা বললেই কি আমরা সহজে মনে রাখতে পারবো, ঠিক আছে। তাহলে কি বললাম টোলুইন 15, টোলুইন 15, টোলুইন 15, ঠিক আছে। আচ্ছা এরপরটা দেখো এনিসল 11, এনিসল কি 11, এনিসল 11, এনিসল কি 11, এনিসল 11, এনিসল কয়টা থাকবে কার্বন 11টা থাকবে, এনিসল 11 থাকবে, কত থাকবে এনিসল 11টা থাকবে, কয়টা থাকবে এনিসল 11টা থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের কি আছে হাইড্রোকুইনন যেটা আছে, কি আছে হাইড্রোকুইনন যেটা আছে। এখন বলছি কি আমরা কুইন মানে কি রানী, রানী মানে কি এখন দেখো ধর হচ্ছে যে ভালো খেলে, ধর হচ্ছে মেসি বা রোনালদোটা ছাড়া মেসি বা হচ্ছে নেইমার বা যারাই খেলছে পেলে বা হচ্ছে আমাদের ধরো আরো যারা আছে ধর হচ্ছে ম্যারাডোনা বা সবাই ক্ষেত্রে কি যারা ভালো খেলে তাদের কত জার্সি নাম্বার কত থাকে 10 থাকে, অর্থাৎ দলের সবচাইতে হচ্ছে ভালো প্লেয়ারটাকে কত 10 নাম্বার দেওয়া হয়। এখন কি কুইন কি সে হচ্ছে কি রাজ্যের হচ্ছে রানী, একটা বড় রাজ্যের রানী, তার মানে কি সে হচ্ছে কি 10 নাম্বার বা ভালো জিনিসটা হচ্ছে কি মানে ভালো জিনিসটা কি তার হবে, ভালো জিনিসটা কি হবে তার ক্ষেত্রে হবে। তাহলে দেখো আমাদের কুইন যেটা আছে এটার ক্ষেত্রে কত হয় 10 হবে, কুইন কত হবে 10 হবে, মানে তার জার্সি নাম্বার কত হবে 10 হবে, কারণ কি সেই সবচাইতে কি পাওয়ারফুল ব্যক্তি এবং কি তার ওইখানে জার্সি নাম্বার থাকলে 10-এর বাইরে অন্যরা থাকতে পারবে, অন্যটা থাকলে কি হবে যে আমি সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি আমার ওইখানে অন্য নাম্বার কেন দিছো, তাহলে কত হবে কুইন কত হবে 10 হবে, কুইন কত হবে 10 হবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো লাস্টে হচ্ছে আমাদের আরেকটা আছে, লাস্টে হচ্ছে আমাদের আরেকটা আছে সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে প্রোপাইল গ্যালেট। দেখো প্রোপাইল গ্যালেরি এখানে দেয় নাই। আচ্ছা দেখো প্রোপাইল গ্যালেটের ক্ষেত্রে মনে রাখবা যে প্রোপাইল গ্যালেট যেটা আছে ওইটার ক্ষেত্রে মনে রাখবা যে এখানে আমাদের কার্বন সংখ্যা কত 10ই হয়, প্রোপাইল গ্যালেটের ক্ষেত্রে কার্বন সংখ্যা কত 10ই হয়, কিন্তু তাহলে ডিফারেন্স কিভাবে করবা, কুইনের ক্ষেত্রেও 10 তোমার হচ্ছে প্রোপাইল গ্যালেটের ক্ষেত্রে হচ্ছে 10 হইতেছে, তাহলে ডিফারেন্সটা কিভাবে করবা, কি ডিফারেন্সটা কিভাবে হচ্ছে করবা, ঠিক আছে। যে কুইনের ক্ষেত্রেও 10 হইতেছে কার্বন, আর প্রোপাইল গ্যালেটের ক্ষেত্রেও 10 হইতেছে, ডিফারেন্স কিভাবে করবো, তাহলে আমরা মনে রাখবো কুইন মানে 10, কুইন মানে কত 10, ঠিক আছে। আচ্ছা এখন এখানে তাহলে ডিফারেন্স করার ওয়ে কি, ডিফারেন্স করার ওয়ে একটাই, সেটা হচ্ছে আমাদের দেখো প্রোপাইল সেটা হচ্ছে গ্যালেট, প্রোপাইল কি গ্যালেট,
এইটার সংকেত থেকে লাস্ট ইয়ার দেখবো প্রত্যেকটা সেটে কোশ্চেন আসছে। তাহলে দেখো প্রোপাইল গ্যাসের ক্ষেত্রে তাহলে বলছি কার্বন কয়টা থাকে, 10টা থাকে, কিন্তু ডিফারেন্স করার ওয়ে হচ্ছে আমাদের অক্সিজেন কয়টা থাকে, এখানে 5টা থাকে, অক্সিজেন কয়টা থাকে, 5টা থাকে। পড়বা কেমনে, প্রোপাইল 5, প্রোপাইল 5, প্রোপাইল 5, কি পড়বা, প্রোপাইল 5, তাহলে অক্সিজেন কয়টা থাকবে, 5টা থাকবে। তাহলে তুমি যেটা দিয়ে মনে রাখো, ঠিক আছে, তাহলে কি প্রোপাইল 5টা থাকবে, প্রোপাইল কয়টা থাকবে, প্রোপাইল কি 5টা থাকবে, কি কয়টা থাকবে, তাহলে 5টা থাকবে, কি প্রোপাইল 5, কত প্রোপাইল 5, কত প্রোপাইল 5, প্রোপাইল 5, অক্সিজেন কয়টা থাকবে, তাহলে 5টা থাকবে, ঠিক আছে। তাহলে দুইটার ডিফারেন্স কেমন করবো বুঝাইতে পারছি, কুইনের ক্ষেত্রে 10, প্রোপাইল ক্যালেটের ক্ষেত্রে হচ্ছে আমাদের কত 10 হয়, কিন্তু ডিফারেন্স করার অক্সিজেন নাম্বার দিয়ে ডিফারেন্স করবো আমি, তাহলে প্রোপাইল 5, প্রোপাইল 5 হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের এরপর হচ্ছে দেখো যে কি আছে ফুড অ্যাডিটিভস যেগুলো আছে, এটা হচ্ছে আমাদের কি বলা হয়, লাস্ট ইয়ার এইগুলোর সংকেতগুলো আসছে। দেখো ইমালসিমার বা লেসিথিন, লেসিথিনের তাহলে সংকেত কত, ই হচ্ছে কত 322, লেসিথিনের সংকেত কত, ই 322। আচ্ছা, সেটা কি একটা অ্যাসিটিক অ্যাসিডের গ্লিসারাইড এস্টার, অ্যাসিটিক অ্যাসিডের কি গ্লিসারাইড এস্টার, লাস্ট ইয়ার এটা থেকে কোশ্চেন আসছে কিন্তু যে আমাদের লেসিথিনের সংকেত কত, সেটা কত, ই 322, ঠিক আছে। আচ্ছা, পরে হচ্ছে আমাদের কি সরবিটাল, সরবিটাল দেখো পড়বা কেমনে, ওকে এখানে পড়বা কেমনে, সরবিটাল 6, কি পড়বা, সরবিটাল, সরবিটাল 6, কি পড়বা, সরবিটাল 6, সংকেত কয়টা, কার্বন 6টা থাকবে, কি হাইড্রোক্সাইড হচ্ছে 6টা থাকে, তাহলে সরবিটাল 6, সরবিটাল কি 6, সরবিটাল 6, মিলতেছে না, সরবিটাল, সরবিটাল 6, সরবিটাল কি 6, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের কি ধরো হচ্ছে এর সংকেতটা আমরা কিভাবে করবো, দেখো সরবিটাল, এই দেখো বিটল আছে না, এই যে বিটল, সরবিটল, বিটল থেকে মনে রাখবো হচ্ছে বিটলা, বিটল থেকে মনে রাখবো কি বিটলা, বিটলা মানে কি যে একটু ধরো হচ্ছে মানে একটু বিটলা টাইপের, মানে একটু দুষ্টামি বেশি করে বা বিটলামি করে আর কি, তাহলে বিটলা মানে এটা হচ্ছে গ্রামের ক্ষেত্রে কি বলা হয়, যে বলা হয় 420 বলা হয়, কি বলা মানে ভন্ড হয়ে গেছে, ছেলে কি হয়ে গেছে, বিটলা হয়ে গেছে মানে ভন্ড হয়ে গেছে, তারপর কি হয়ে গেছে 420 হয়ে গেছে, কি হয়ে গেছে 4 মানে হচ্ছে কি 420 মানে ধ্বংস হয়ে গেছে, ছেলে ভন্ড হয়ে গেছে। তাহলে দেখো বিটলা গ্রামের ভাষায় তাহলে কি বলা হয় 420 বলা হয়, এই দেখো এর সঙ্গে কি কত, ই হচ্ছে কত 420 মানে 420, তাহলে সরবিটাল, বিটল, সরবিটাল 6, সরবিটাল 6, আর হচ্ছে কি এটা মনে রাখবো বিটল, বিটলা, বিটল কি বিটলা, বিটল কি বিটলা, ঠিক আছে। তাহলে কত 420, তাহলে 420 হয়, এটার ক্ষেত্রে কত হয় 420 হয়, কত হয় 420 হয়। আচ্ছা, এরপর দেখো আমাদের কি এটা ইউজ করা হয় কই, সরবিটালে স আছে, শিশুতে কি আছে স আছে, তাহলে শিশুর দাঁত ক্ষয়রোধক হিসেবে কাজ করে, কি এটা শিশুর দাঁত ক্ষয়রোধক হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে, শিশুর দাঁত ক্ষয়রোধক হিসেবে কাজ করে, তাহলে সরবিটাল শিশু, সরবিটাল কি শিশু। আচ্ছা, এরপর কি আছে ডায়াবেটিক চকলেট, কি ডায়াবেটিক চকলেট। আচ্ছা দেখো এখন ডায়াবেটিস কাদের হয়, বয়স্ক মানুষের ক্ষেত্রে হয়। এখন বয়স হয়ে গেলে কি হয়ে যায়, শিশুর মতো হয়ে যায় না, তারপর হচ্ছে তখন হচ্ছে মানে কথাবার্তা একটু কিরকম উল্টাপাল্টা বলে বা শিশুর মতো হয়ে যায়, তার মানে শিশু, সরবিটাল শিশু, এবং কি ডায়াবেটিস হলেও কি হয়ে যায়, শিশু হয়ে যায়, বয়স্ক হলেও কি শিশু হয়ে যায়, তার মানে ডায়াবেটিক চকলেটের ক্ষেত্রে হচ্ছে কি করবে, ইউজ করবে, এবং রোগীর জন্য কি হবে, হিতকর হবে, রোগীর জন্য কি হবে, হিতকর হবে, ঠিক আছে, রোগীর জন্য কি হবে, হিতকর হবে। আচ্ছা, এখন তোমরা বলো যে এতটুকু পর্যন্ত যেটা পড়াইছি এটা বুঝতে পারছো নাকি, ঠিক আছে। আমাদের এইটুকের পড়া কিন্তু শেষ, আমাদের এখন লাস্ট পার্টটা হচ্ছে আমরা ওই প্রিজারভেটিভস এর এটা দেখবো, প্রিজারভেটিভস এর যে পার্টটা আছে ওইটা আমাদের দেখলে আমাদের শেষ, শর্ট সিলেবাসের পড়াটুকু শেষ আর কি, শর্ট সিলেবাসের যে পড়াটুকু আছে সেইটা আমাদের শেষ। তাহলে চলো আমরা সেইটা হচ্ছে সেই পার্টটা দেখি। হ্যাঁ চলো হচ্ছে আমরা তাহলে শেষ যে প্রিজারভেটিভস এর পার্টটা আছে সেইটা আমরা দেখি। দেখো আমাদের এইখান থেকে শুরু হয়েছে, তাহলে কি মল্ট ভিনেগার পদ্ধতিতে মানে ভিনেগার প্রস্তুতি, কি মল্ট ভিনেগার পদ্ধতিতে কি ভিনেগার প্রস্তুতি, তার মানে এইটাই কিন্তু তোমার একটা কি এমসিকিউ যে ভিনেগার কিভাবে প্রস্তুত করা হয়, কি মল্ট ভিনেগার পদ্ধতিতে করা হয়, কি করা হয় মল্ট ভিনেগার পদ্ধতিতে করা হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের কি থাকে, আখ বা খেজুরের রসে 16 থেকে 20% কি সুক্রোজ হচ্ছে বা চিনি থাকে, কি থাকে সুক্রোজ বা চিনি থাকে, চিনির সঙ্গে কি C12H22O11, C12H22O11। আচ্ছা, এরপর দেখো আমাদের কি ইস্ট থেকে হচ্ছে কি বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয়। এখন কি আমরা এটা বলছিলাম না, ইস্ট থেকে কি নিঃসৃত হয়, জামাই নিঃসৃত হয়, কি নিঃসৃত হয়, জামাই নিঃসৃত হয়, জাইমেজ মল্টেজ ইনভার্টেজ, কি নিঃসৃত হয়, জাইমেজ মল্টেজ ইনভার্টেজ, মানে অর্থাৎ জামাই নিঃসৃত হয়, এটা আমরা সব জায়গায় বলছি, তাহলে এটা দেখে রাখবো, ঠিক আছে, এটা এখান থেকে দেখবা। এরপর দেখো আমাদের যে কি করা হয় এখান থেকে, দেখো চিনি যেটা আছে এটা কি ইনভার্টেজ এনজাইমের সাহায্যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি
চিনি মানে কি সুক্রোজ, সুক্রোজকে হচ্ছে কিসের মাধ্যমে সুক্রোজ হয়, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজের সমন্বয়ে কি হয় আমাদের আমাদের চিনিটা হচ্ছে সংঘটিত হয়। তার মানে এটাকে চিনিকে ভাঙলে আমি কি পাবো, গ্লুকোজ প্লাস হচ্ছে ফ্রুক্টোজ পাবো, এবং দুইজনের সংকেত কিন্তু সেমই, দুজনের সংকেত সেমই, ঠিক আছে। তাহলে কি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে আমি কি পাবো, চিনি পাবো, চিনি পাবো, এবং চিনিকে ভাঙলে তাহলে আমি এই দুইটা পাবো, এবং এই দুইটাকে একসাথে কি বলা হয়, ইনভার্ট চিনি বলা হয়। তাহলে কি বলা হয়, ইনভার্ট চিনি বলা হয়। চিনি ছিল এইটা, চিনি ছিল হচ্ছে কি সুক্রোজ, এখন এইটা থেকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাইছো, চিনির উল্টাটা পাইছো না, তার মানে কি হবে, ইনভার্ট চিনি হবে, কি হবে, বিপরীত চিনি তা হবে ইনভার্ট চিনি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইনভার্ট চিনি কি তুমি কি করবা, সেটা হচ্ছে কি জাইমেজ এনজাইমের সাহায্যে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি তুমি ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবো, কি পাবা, ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবো। অর্থাৎ তুমি কি গ্লুকোজকে ভাঙলে কি পাবো, তুমি ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবা। এইখানে এনজাইম হিসেবে কাজ করে, সেটা হচ্ছে জাইমেজ, খুবই 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 ইম্পর্টেন্ট। এখানে এনজাইমগুলো কি খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখো এইগুলো থেকে কোশ্চেন কিন্তু আসছে, এগুলো থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে, এটা ভালো করে দেখে রাখবা। এরপর হচ্ছে আমাদের দেখো, এরপর দেখো আমাদের যে ইথানল যেটা আছে, এটাকে যদি আমি কি করি, যদি এসিডোব্যাক্টেরিয়ার সাহায্যে দিই, কি এসিডোব্যাক্টেরিয়া একটা ব্যাকটেরিয়ার সাহায্যে যদি দেই, সেক্ষেত্রে আমার কি 6% অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, কত 6% অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, কত হবে উৎপন্ন, 6% অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে, কত উৎপন্ন হবে, 6% অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। দেখো তোমাদের এখানে একটা জিনিস দেখাই তোমাদের, এই যে এইটা একটু দেখে রাখবো, ঠিক আছে, এটা থেকে অনেক সময় কোশ্চেন আসে যে কি অ্যামোনিয়াম সালফেট এবং কি অ্যামোনিয়াম ফসফেট, এই দুইটা কি আমাদের ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে, কিসের বৃদ্ধিতে, ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে। ইস্ট মানে কি এক প্রকার ব্যাকটেরিয়া, তার মানে অর্থাৎ এরা কি ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে, ইস্টের ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে, ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে, কি এরা কি আমাদের ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে, কি এরা ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা, কি অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট, ঠিক আছে, এই দুইটা জিনিস দেখে রাখবো একটু। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের, আচ্ছা শর্ট সিলেবাসে আমরা পড়বো আজকে, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপর হচ্ছে পাস্তুরীকরণ যদি তুমি করো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি হয়, যদি আমি ইথানলকে কত 10%, এই ক্ষেত্রে কত নিয়েছিলাম, 10% নিয়েছিলাম, এবং কি এসিডোব্যাক্টেরিয়া দিয়েছিলাম, এই ক্ষেত্রে আমাদের 6% অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। কিন্তু যদি আমি এই ক্ষেত্রে 10% ইথানল নিয়েছি, এবং কি এই ক্ষেত্রে আমি কি এনজাইম হিসেবে মাইক্রোডার্মা এসিটি এবং কি টেম্পারেচার 35 নিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের কত 10% অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, কত হবে, 10% অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কি হবে, উৎপন্ন হবে, কত হবে, 10% অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস দেখে রাখবে, এই ক্ষেত্রে তাহলে এনজাইম কি মাইক্রোডার্মা এসিটি, কি এই ক্ষেত্রে আমাদের এনজাইম কি, সেটা হচ্ছে মাইক্রোডার্মা এসিটি। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের এখানে ওরকম কিছু লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখে রাখবো যে মাদার মড যেন না হইতে পারে, এর জন্য 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তোমার ওই যে এইটা আছে ওইটাকে নষ্ট, এসিডোব্যাক্টেরিয়াটাকে কি করা, নষ্ট করা হয়। এখন কেন করা হয়, ধরো একটা জিনিস তুমি তৈরি করছো, অনেক কষ্ট করে তৈরি করছো, এবং ওইটাকে তোমার হচ্ছে কি করা, ফালাই রাখার কারণে কি হয়েছে, ওইটা ধরো তুমি একটা জিনিস ইউরিয়া তুমি তৈরি করছো, ইউরিয়া থেকে হচ্ছে নাইট্রোজেন সার তুমি তৈরি করছো, কথার কথা, ইউরিয়া থেকে নাইট্রোজেন সার তুমি তৈরি করছো, এখন কি হয়েছে, আবার তুমি এটা ফালাই রাখার কারণে কি হয়েছে, ওই যে তুমি হচ্ছে ইউরিয়া থেকে নাইট্রোজেন সারটা তৈরি করলা, ওইটা আবার কি হয়ে গেছে, নাইট্রোজেন থেকে আবার ইউরিয়া হয়ে গেছে, মানে কোনো কিছু ছাড়াই নাইট্রোজেন থেকে ইউরিয়া হয়ে গেছে। এখন এটা তুমি চাবা না, তুমি যেটা তৈরি করছো ওইটা থেকে আবার বিক্রিয়ক হয়ে যায়, এটা তো কখনোই চাওয়া বা চাবা না তুমি। তার মানে এর জন্য কি করা হয়, এই যে এসিডোব্যাক্টেরিয়াটা আছে, এটা কি করে, তোমার পুনরায় কি করে, তার যে প্রথম যেটা থেকে উৎপত্তি হয়েছিল সেইটাতে হচ্ছে আবার ফিরাই নেওয়া যায়। এর জন্য এইটা যেন এই বিক্রিয়া জন্য না ঘটাইতে পারে, এর জন্য কি এসিডোব্যাক্টেরিয়াটাকে 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করা হয়, নষ্ট করে দেওয়া হয়, যেন সে কি বিক্রিয়কে পরিণত না হইতে পারে। বুঝাইতে পারছি? তাহলে এটা দেখে রাখবা। এরপর হচ্ছে দেখো আমাদের এই ক্ষেত্রে দেখো আমাদের একটু এই ক্ষেত্রে দেখে রাখবা যে কি প্রিজারভেটিভস রূপে হচ্ছে আমাদের কি হতো 3% অ্যাসিড অ্যাসিড হচ্ছে ইউজ করা হয়, এবং 4% অ্যাসিড অ্যাসিডকে আমাদের সেটা অ্যাসিডের লবণের মিশ্রণে কি মাইক্রো অর্গানিজমগুলো মারা যায়। তার মানে দেখো 3% অ্যাসিডিক অ্যাসিড কি তোমার সেটা আমাদের প্রিজারভেটিভস ব্যবহার করা হয়, আর 4% দিলেই যে ব্যাকটেরিয়া যেগুলো আছে এগুলো কি আমাদের মারা যায়, এগুলো কি আমাদের মারা যায়। তার মানে এটা দেখে রাখবো, ঠিক আছে, এটা কি আমাদের দেখে রাখবা, এটা তাহলে এখান থেকে দেখলেই মোটামুটি হবে। বা ওভারঅল আমাদের এই যে প্রিজারভেটিভস যেগুলো আছে এগুলোর মূল ভিত্তি কি, সেটা হচ্ছে কি জীবন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া কি আমাদের মৃত বা নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া করে দেবে, অর্থাৎ মাইরা ফেলাবে আর কি, জীবাণুটাকে কি সে ধ্বংস করে দেবে, জীবাণুটাকে কি করবে আমাদের সে ধ্বংস করে দিবে, ঠিক আছে। তাহলে আমাদের আজকের পড়া হচ্ছে আমাদের এতটুকুই ছিল আমাদের আজকের পড়া। তাহলে আজকের মতো আমাদের পড়া হচ্ছে শেষ, এতটুকু হচ্ছে আমাদের আজকের পড়া। এবং এই যে লাস্ট পার্টটা আছে আমাদের প্রিজারভেটিভস, এই পার্টটা থেকে আমাদের জাহাঙ্গীরনগরে, এই পার্টটা থেকে কি জাহাঙ্গীরনগর হচ্ছে অনেক সময় ব্যাখ্যা টাইপের প্রশ্ন আসে যে নিচের কোনটি সঠিক, অপশন 1 2 2 3 এরকম কোশ্চেন আসে। সো প্রিজারভেটিভস পার্টটা কি করবা, পুরাটাই রিডিং দিবা, প্রিজারভেটিভস পার্টটা কি আমাদের পুরাটাই রিডিং দিবা, ঠিক আছে।
তাহলে প্রিজারভেটিভস পার্ট যেটা আছে এটাকে আমাদের পুরাটাই রিডিং দিই বা বুঝাইতে পারছি। তাহলে এই পার্টটা রিডিং দিই। এখন বলো এটা যে আজকের ক্লাস কি বুঝতে পারছো নাকি? আজকের ক্লাস বুঝতে কি পারছো নাকি এটা বলো। আজকের ক্লাস বুঝতে পারছো? আজকের ক্লাস কি বুঝতে পারছো? এখন এইটা বলো, তাহলে বুঝাইতে মানে আমার ক্লাস নেওয়াটা সার্থক হবে, ঠিক আছে? আর তোমরা তো পোলাবান থাকোই না, তোমরা এই হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপেই তো কত পোলাবান আছে, তোমরা হচ্ছে এটা নিতেছে হচ্ছে পাবলিক গ্রুপে, এটা নিতেছি পাবলিক গ্রুপে নিতেছি। এখানে তোমরা যে পোলাবান না থাকো তাইলে হচ্ছে কি এটা কি আমার কোনো উপকার আছে? তোমাদের লাভ, তোমরা যদি না বুঝো তাইলে হচ্ছে তো আর কিছু করার নাই। জৈব যৌগটা শোনো, তোমাদের হচ্ছে আগেই বলছি, মানে জৈব যৌগ কি বলছি যে তোমার মাহমুদ ভাই যে ক্লাসটা আছে ওইটা করবা, ওইটা করলে তোমার জৈব যৌগে শুধুমাত্র জাহাঙ্গীরনগর কাভার হবে এরকম না, তোমার সকল কিছুই কাভার হয়ে যাবে। আর ওইটা যে এরকম জিনিস না জৈব যৌগ যেটা হচ্ছে 12 বছর 20 বছর আগে পড়াইছে যে হচ্ছে নতুন এখন টপিক যুক্ত হয়ে গেছে, এরকম কিছু নাই। সো ওই পার্টটা পড়বা, পড়লে হচ্ছে আশা করি জৈব যৌগ যেটা আছে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের তো এই ক্লাস হবে, কোশ্চেন সলভ ক্লাস তো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? কোশ্চেন সলভ ক্লাস তো হবেই। আচ্ছা, কে জানে বলছো ভাই ফার্মেন্টেশনের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হয়? আচ্ছা, তুই কে বলছো এটা? কোন বলছো হচ্ছে ফার্মেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে অক্সিজেনের প্রয়োজন হয় নাকি? ফার্মেন্টেশন বা হচ্ছে গাজন একটা কি অবাত-শোষণ প্রক্রিয়া, আর অবাত-শোষণের ক্ষেত্রে কি আমাদের অক্সিজেন নরমালি হচ্ছে লাগে না, ঠিক আছে? অবাত-শোষণের ক্ষেত্রে আমাদের অক্সিজেন লাগে না, তার মানে ফার্মেন্টেশন বা কি আমাদের ইয়েতে অবাত-শোষণে আমাদের অক্সিজেন হচ্ছে লাগবে না, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, আর হচ্ছে পরিশ্রম করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? শেষ করে দিতেছি তাহলে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।